বন্ধুরা, সবাইকে অ্যাভেঞ্জার টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আরো একটি লাইভ ডিবেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ডিবেটের বিষয় নাস্তিকতার নৈতিকতার স্ট্যান্ডার্ড কি। এই বিষয়ে নাস্তিক পক্ষ থেকে কথা বলবেন রনিন দাস, এবং আস্তিক পক্ষ থেকে কথা বলবে তানভীর আহমেদ শরীফ, আপনাদের সবার সুপরিচিত। তা আপনারা সবাই জানেন যে অ্যাভেঞ্জার টিম আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ভিত্তিক ডিবেটের আয়োজন করে থাকি। এবং আমরা এই 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 বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধর্ম এবং হচ্ছে ফিলোসফি, বিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সব সময়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা লাইভ ডিবেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ডিবেটের আমাদের নাস্তিক পক্ষ থেকে কথা বলবেন রনিন দাস, এবং আস্তিক পক্ষ থেকে তানভীর আহমেদ শরীফ। আমরা একটু ওনাদের সাথে কথা বলে নেই, ওনারা ওনারা কেমন আছেন। প্রথমেই চলে যাচ্ছি রনিন দাসের কাছে। রনিন দাস, আপনি একটু আনমিউট করে বলুন আপনি কেমন আছেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায় সীমান্ত ভাই? জি, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আজকে যারা ডিবেট দেখতে আসছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যাভেঞ্জার্স 3 পেজ। আপনারা সবাই আশা করি লাইক করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে দিবেন সব জায়গায়। ওয়েলকাম আপনাদেরকে। আর আমার অপোনেন্ট তানভীর আহমেদ শরীফকে ওয়েলকাম। উনি আসছেন ডিবেট করতে, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পেজে। আর মডারেটর সীমান্ত ভাইকেও ধন্যবাদ, আর মঞ্জুর ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ডিবেট আয়োজন করার জন্য। তো আজকে আমাদের টপিক হলো, আচ্ছা টপিকে আমরা পরবর্তীতে যাই, যেহেতু ফার্স্টে একটু নিজের পরিচয় দিই। আমি রনিন দাস, আমি নাস্তিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, মেইনলি ঈশ্বরের অস্তিত্ব। তবে আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো আশা করি একটা সুন্দর ডিবেট আপনাদের সামনে উপহার দিতে পারবো। আহ আশা করি সবাই এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রনিন দাস। তো আমরা তাহলে এখন চলে যাচ্ছি তানভীর আহমেদ শরীফের কাছে। আপনি একটু আনমিউট করে বলুন আপনি কেমন আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমার জ্বর ছিল, অনেকে হয়তো জানে। জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, এখন আর কি সুস্থ আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি কথা বলতে পারতেছি। লাইভে করলাম গতকাল, তো এটার জন্য আজকে লাইভে আসলাম। তো তো আশা করি ধন্যবাদ। আমরা সরাসরি টপিকে চলে যাওয়াই ভালো হবে। আচ্ছা আচ্ছা, না প্রথম একটু লাইভটা প্রথমে আপনাদের কথাগুলো ঠিকভাবে আসছে কিনা এটা একটু চেক করা, আর একটু সময় নিয়ে, যাতে সবাই লাইভটা সবার কাছে পৌঁছাতে একটু সময় লাগে, এই জন্য দু একটা মিনিট সময় নিচ্ছিলাম। তো ধন্যবাদ তানভীর ভাই। তো ঠিক আছে, আমরা মূল আলোচনায় চলে যাব। যারা লাইভটি দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের এই লাইভগুলো দেখতে পছন্দ করেন বা আপনারা যারা দেখতে চান, আপনারা লাইভটা লাইক শেয়ার দিয়ে, আপনারা একটু শেয়ার দিয়ে ছড়িয়ে দিন যাতে অন্যরা সবাই দেখতে পারে। তো আজকে যে আলোচনার যে বিষয় নাস্তিকতার নৈতিকতার স্ট্যান্ডার্ড কি, এই বিষয়ে দুজন আলোচক প্রথমেই আহ, আহ, নিজ নিজ অবস্থানটা পরিষ্কার করবেন। 10 মিনিটের মধ্যে প্রাথমিক বক্তব্য দিবেন। তারপর ওনারা ওপেন ডিসকাশনে চলে যাবেন। তো আমরা প্রথমেই আহ রনিন দাসের কাছে চলে যাচ্ছি। আজকের বিষয় নাস্তিকতা নৈতিকতার স্ট্যান্ডার্ড কি, এই বিষয়ে ওনার প্রাথমিক বক্তব্য দেওয়ার জন্য ওনার সময় সর্বোচ্চ 10 মিনিট। তারপরে যদি সময় লাগে উনি চেয়ে নেবেন। রনিন দাস। হ্যাঁ, ধন্যবাদ সীমান্ত ভাই। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আবার একটু প্লিজ একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, আমার সাউন্ড ডিস্টার্ব করলে আমাকে একটু জানাই দিন প্লিজ। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হলো নাস্তিকতার নৈতিকতা স্ট্যান্ডার্ড কি বা মোরালিটি স্ট্যান্ডার্ড কি বা ফাউন্ডেশন কি। তো এটা সুন্দর একটা টপিক, ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি। আমার বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে না, 5 মিনিটস এর মধ্যে আমি আর্টিকুলেট করতে পারবো আমার পয়েন্টটা। সেটা হলো যে আমাদের মরালিটি জিনিসটা হলো কোনটা ভালো এবং কোনটা মন্দ, বা কোনটা গুড এবং কোনটা বেড, সেটা বোঝার একটা প্রিন্সিপালকে বলা হয় মরালিটি। এখন আপনারা সবাই জানেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি থাকে, বিভিন্ন ধরনের ডিসিপ্লিন থাকে, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। যেমন সাইন্টিফিক বিষয়গুলো নিয়ে কাজ করে আপনার ফিজিক্স, কাজ করে কসমোলজি, কাজ করে এগুলো কসমোলজিক্যাল ইস্যু, ফিজিক্সের ইস্যু, অ্যাস্ট্রোফিজিক্সের ইস্যু। তারপর ধরেন আপনার বায়োলজির বিষয়গুলোতে বায়োলজি কাজ করে, আপনার ইভলিউশন নিয়ে কাজ করে, বায়োলজির বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু মরালিটি বিষয়টা হলো কমপ্লিটলি ফিলোসফিক্যাল ইস্যু। এটা অথরিটি হলো ফিলোসফি এবং ফিলোসফাররা। আমরা মরালিটি নিয়ে আলোচনা করতে হলে আজকে আমাদের যেহেতু নাস্তিকতায় মরালিটি স্ট্যান্ডার্ড কি, যেহেতু আমাদের টপিক হলো মরালিটি,
তাহলে আমাদের কমপ্লিট অথরিটি হলো আজকে ফিলোসফি। ফিলোসফির বাইরে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করি, যদি সায়েন্টিফিক কোনো বিষয়ে বা কোনো যদি অন্যান্য বিষয় বায়োলজি নিয়ে আসি বা অন্য কোনো বিষয়ে পার্সোনাল ল নিয়ে আসি, ল কোনো দেশের ল কি, আইন কি বলতেছে, এগুলা হলো কমপ্লিটলি ইরিলিভেন্ট। কারণ হলো আজকে আমাদের অথরিটি হলো ফিলোসফি, কারণ মোরালিটি হলো ফিলোসফিক্যাল ইস্যু। এখন সেকেন্ড পয়েন্ট হলো যে আমরা নৈতিকতার ফিলোসফিক্যাল যেহেতু ইস্যু, এখন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ডিসিপ্লিন বিভিন্ন ধরনের থিওরি আমাদের সামনে প্রেজেন্ট করে, যেমন বিগ ব্যাং থিওরি প্রেজেন্ট করছে ফিজিক্স, তারপর আপনার ইভলিউশন থিওরি প্রেজেন্ট করছে আমাদের সামনে বায়োলজি। এইগুলা যেহেতু এস্টাবলিশ থিওরি, ইভলিউশন থিওরি এস্টাবলিশ থিওরি, তাহলে মানে বায়োলজির মাধ্যমে আমরা পাইছি, তারপর আপনার বিগ ব্যাং হলো আমরা ফিজিক্সের মাধ্যমে পাইছি। কিন্তু মোরালিটি নিয়ে যে থিওরিটা আসবে আমাদের সামনে, এটা হলো এখনো সময় নিচ্ছে, এখনো কমপ্লিট থিওরিটা আসে নাই। বর্তমানে কনসেনসাস আছে, কিন্তু এখনো বিগ ব্যাং এর মতো এস্টাবলিশ থিওরি আসে নাই, ইয়ের মতো এস্টাবলিশ থিওরি আসে নাই আপনার, বা ইভলিউশনের মতো এস্টাবলিশ থিওরি আসে নাই। এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। বাট এই মুহূর্তে ফিলোসফির যে কনসেনসাস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এটা নাস্তিকতার স্ট্যান্ডার্ড ধরতে পারেন আপনি। তো যেহেতু আমি এই জায়গায় পার্সোনালি রিপ্রেজেন্ট করতেছি এথিজমকে, এই কমপ্লিটলি এই জায়গায় আমি আমার পজিশনকে ইয়ে ইয়ে করবো, আর্টিকুলেট করব। অন্য কোনো নাস্তিক কি মনে করে না মনে করে সেটা তার পার্সোনাল বিষয়। তো আমার আজকের বক্তব্য দ্বারা অন্য কোনো নাস্তিককে সাবজেক্ট করা যাবে না। মানে তার পয়েন্ট অফ ভিউ আলাদা, সে আজকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে কোনো নাস্তিক। তো আজকে কমপ্লিটলি আমি এই জায়গায় আমার পার্সোনাল ভিউ, আমি নাস্তিকতার স্ট্যান্ডার্ড কোনটাকে ধরি বা নাস্তিকতা কিভাবে জাজ করি কোনটা ভালো মন্দ, সেই থিওরিটা আমি আর্টিকুলেট করবো আপনাদের সামনে। তো আমার আজকের বক্তব্যের দ্বারা অন্য কোনো নাস্তিককে আপনি সাবজেক্ট করবেন না যে সে আপনার সাথে তো সে দ্বিমত করতেছে, সেটা সে করতে পারে, সে আলাদা বিষয়। এখন দ্বিমত করা যাবে, কারণ হলো theory- যখন যেহেতু ফিলোসফিতে আমাদের আলটিমেট থিওরি আসে নাই বিগ ব্যাং এর মতো বা ইয়ে ইভলিউশনের মতো, সেহেতু এখন দ্বিমত করতে পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে কনসেনসাস পজিশন কোনটা। তো আহ, আমার অপোনেন্ট তানভীর আহমেদ শরীফ, উনি অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তো উনার কাছ থেকে আমি 5টা প্রশ্ন ওনার কাছে রেখে যাব। আশা করি উনার ওপেনিং বক্তব্যে উনি উনার নিজের বক্তব্য দেওয়ার পর এই 5টা প্রশ্নের উত্তর উনি দিবেন। কারণ হলো আজকের যে টপিক, যে নাস্তিকতা নৈতিকতা স্ট্যান্ডার্ড কি, সেটা বিস্তারিত বোঝাতে হলে এই প্রশ্নগুলোর উত্তর উনাকে জানতে হবে। উত্তর উনি না জানলে আমি ওনাকে জানিয়ে দিব, সমস্যা না। আমি ওনাকে বলে দিব এটার মানে কি ওইটার মানে কি। কিন্তু প্রশ্নগুলোর উত্তর যদি উনি জানেন তাহলে আমাদের ডিবেটটা শর্টকাট হয়ে একটু সহজে আলোচনা করতে পারি, বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই। তো উনাকে ফার্স্ট প্রশ্ন হলো আমার, এটা উনি নোট করে রাখতে পারেন: হোয়াট ইজ অবজেক্টিভ মরালিটি? ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হলো আপনার, হোয়াট ইজ ডিডাকটিভ আর্গুমেন্ট? একটা আর্গুমেন্ট ডিডাকটিভ ও ইন্ডাকটিভ হয়, হোয়াট ইজ ডিডাকটিভ আর্গুমেন্ট, এটা উনি একটু বলবেন আমাকে। আর ফার্স্ট এর কোয়েশ্চেন হলো হোয়াট ইজ অবজেক্টিভ মরালিটি, হোয়াট ইজ ডিডাকটিভ আর্গুমেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ ফেলাসি। এই 3টা প্রশ্নের উত্তর উনি দিবেন আশা করি। এই 3টা প্রশ্নের উত্তর দিলে আমার আলোচনা মোটামুটি আমি ইয়ে করতে পারবো। তো এই হলো আমার ইয়ে। এখন হলো মোরালিটির স্ট্যান্ডার্ড কি বা ফাউন্ডেশন কি নাস্তিকতায়। এখন নাস্তিকতার মোরালিটির ফাউন্ডেশন, আমি পার্সোনাল ভিউ, এটা এটা ফিলোসফিতে কনসেনসাস আছে, সুতরাং আমার পক্ষে কনসেনসাস আছে। কনসেনসাস মানে হলো ঐক্যমত্য। সেটা হলো মোরালিটি। আমার পার্সোনাল ভিউ হলো স্ট্যান্ডার্ড হলো আপনার আনডিসকভার্ড ন্যাচারাল ল, আমাদের মোরালিটির ফাউন্ডেশন। এখন একটা আনডিসকভার্ড ন্যাচারাল ল কিভাবে আমাদের আমাদের মোরালিটি আমাদের মধ্যে উদ্ভব করে বা আমাদের মধ্যে নৈতিকতা উদ্ভব করে, সেটা একটু ডিফিকাল্ট থিওরি, বাট আমি এক্সপ্লেন করবো যতটুকু সহজে। কেউ যদি আজকের বিষয়গুলো নিয়ে ফিউচারে কনফিউশনে পড়েন, আমার কোনো নেক্সট লাইভে এসে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা না। তবে আমি যতটুকু সহজে এক্সপ্লেন করা যায় করার চেষ্টা করবো। এটা এগুলা যেহেতু একাডেমিক বিষয় একটু ডিফিকাল্ট মনে হবে আপনাদের। সেটা হলো মোরালিটির ফাউন্ডেশন বা স্ট্যান্ডার্ড হলো আনডিসকভার্ড ন্যাচারাল ল। আনডিসকভার্ড ন্যাচারাল ল যে কোনো, যেমন গ্রেভিটেশনাল একটা ল, গ্রেভিটেশনাল ল যেভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করে, আমাদেরকে গ্রাউন্ড করে রাখে, সেভাবে এই মোরাল লটা আমাদের বায়োলজির সাথে ইন্টারাক্ট করে, আমাদের ব্রেনের সাথে ইন্টারাক্ট করে, আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে ইন্টারাক্ট করে। ইন্টারাক্ট করার মাধ্যমে সে আমাদের মধ্যে ইনটিউশন তৈরি করে, মরাল ইনটিউশন যেগুলোকে বলা হয়। বর্তমান সময়ে ফিলোসফিতে যে 2টা জিনিসকে মরালিটি বোঝার জন্য এভিডেন্স হিসেবে ধরা হচ্ছে, সে 2টা জিনিস হলো, একটা হলো মরাল ইনটিউশন আর একটা হলো মরাল প্রোগ্রেস। এই 2টি জিনিসকে মরালিটির এভিডেন্স হিসেবে ধরা হচ্ছে। এই 2টা জিনিস আর কোনো এভিডেন্স নাই। তো আমাদের মরাল ইনটিউশন তৈরি করার পেছনে কি কাজ করতেছে, ওইটা এস্টাবলিশ করাই হলো ফিলোসফিতে মরালিটির থিওরি হিসেবে আসবে আর কি। ওইটা এস্টাবলিশ করলেই থিওরিটা চলে আসবে। তো এই এই সময় বর্তমানে যেটা সবচেয়ে অ্যাকসেপ্টেড ভিউ, সেটা হচ্ছে আনডিসকভার্ড ন্যাচারাল ল। আনডিসকভার্ড ন্যাচারাল ল, যেমন মনে করেন আমরা যে কোনো, আমাদের সামনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাকশন হচ্ছে, বিভিন্ন ধরনের মোরাল ইমোরাল কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাকশন হচ্ছে। তো এই অ্যাকশন গুলো আমাদের কাছে মোরাল না ইমোরাল হবে, সেইটা ডিপেন্ড করবে আমাদের সাথে এই আনডিসকভার্ড ন্যাচারাল ল কিভাবে ইন্টারাক্ট করতেছে আমাদের সাথে। আমাদের ব্রেনের সাথে যদি ইন্টারাক্ট করার ফলে যে ইনটিউশন গুলো তৈরি করতেছে,
যেমন মনে করেন একটা সিচুয়েশনে কেউ একজন একজন একটা লোককে আরেকজন লোক মার্ডার করতেছে, মানে মনে করেন গুলি করতেছে বা চাকু দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করতেছে। আমার ইমিডিয়েট ইনটিউশন তখন কি তৈরি হবে, এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হবে, মন্দ হচ্ছে, সে গুড হচ্ছে না ব্যাড হচ্ছে, সেটা আমার মধ্যে যে ইনটিউশন তৈরি হবে, এই ইনটিউশনটা বলবে যে এটা ভালো কাজ না মন্দ কাজ। এখন এই ইনটিউশন আমার মধ্যে উদ্ভব হওয়ার সাথে সাথেই আমি বুঝবো না এটা ভালো কাজ না মন্দ কাজ। ইনটিউশন আবার নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে, ভালো ইনটিউশন খারাপ ইনটিউশন দুইটাই তৈরি হতে পারে। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা ভালো ইনটিউশন আর কোনটা খারাপ ইনটিউশন, সেটা আসবে আমাদের ফিলোসফিতে বর্তমানে সবচেয়ে অ্যাকসেপ্টেড পজিশন যেটা, সেটা হলো মরাল রিয়েলিজমের মাধ্যমে। হোয়াট ইজ মরাল রিয়েলিজম? মরাল রিয়েলিজম হলো এমন একটা মানে আহ, এমন একটা সেকশন, মোরালিটির সেকশন বা মোরালিটির একটা আইডিয়া, যেটা হলো বলে যে আমাদের অবজেক্টিভ মোরাল স্টেটমেন্ট দেওয়া পসিবল। যেমন মার্ডার ইজ রং, এটা একটা স্টেটমেন্ট, মার্ডার ইজ রং, বা কাউকে মার্ডার করা খারাপ, কাউকে মার্ডার করা হলো ব্যাড। এই জিনিসটা হলো এই এই স্টেটমেন্টটা হলো একটা অবজেক্টিভ স্টেটমেন্ট, এবং এটা মোরাল স্টেটমেন্ট। এবং এটা ইমোরাল ইমোরাল স্টেটমেন্ট দিতে পারি আমরা, যেমন মনে করো মার্ডার ইজ ইমোরাল, মার্ডার ইজ ইমোরাল বলে এই স্টেটমেন্টটা কমপ্লিটলি ইমোরাল, অনৈতিক, এই স্টেটমেন্টটা ফলো করতে হবে। তো এইটা মোরাল রিয়েলিজমের মাধ্যমে আমরা অবজেক্টিভ মোরাল স্টেটমেন্ট দেওয়া পসিবল, এটা হলো মোরাল রিয়েলিজমের বক্তব্য। তো বর্তমানে আমাদের মধ্যে এই যে আনডিসকভার ন্যাচারাল ল আমাদের মধ্যে যে ইনটিউশন গুলো তৈরি করতেছে, এই ইনটিউশন গুলোর মাধ্যমে মোরাল রিয়েলিজম যে স্টেটমেন্ট গুলো আমাদের সামনে দিতেছে, মোরাল রিয়েলিজম যারা ফিলোসফাররা যারা এটা নিয়ে কাজ করে, মোরালিটি নিয়ে কাজ করে, যারা হলো আমাদের আজকের ডিবেটের অথরিটি, তারা এই মোরাল রিয়েলিজমের মাধ্যমে আমাদের কাছে স্টেটমেন্ট দেয় যে মার্ডার ইজ রং ইনটিউশনের মাধ্যমে। তখন এই মার্ডার ইজ রং বা পাঞ্চিং এ বেবি ইন দ্য ফেস, একটা বাচ্চাকে মুখের মধ্যে ঘুষি মারা, বাচ্চার ফেসের মধ্যে ঘুষি মারা হলো ইমোরাল একটা কাজ। বা মনে করেন আপনার রেপ করা একটা ইমোরাল কাজ, এই ধরনের স্টেটমেন্ট দিবে, রেপ ইজ ইমোরাল। 6 ইয়ার্স ওল্ড একটা 6 বছরের মেয়ের সাথে সেক্স করা হলো ইমোরাল, বা 6 বছরের মেয়ের সাথে আপনার দৈহিক সম্পর্কে যাওয়া ইমোরাল। এই ধরনের ইনটিউশনাল অবজেক্টিভ স্টেটমেন্ট তারা তৈরি করবে মোরাল রিয়েলিজমের মাধ্যমে। এই মোরাল রিয়েলিজমের মাধ্যমে যে স্টেটমেন্ট গুলা তৈরি করবে, এই স্টেটমেন্ট অনুসারে যদি আমি কাজ করি তাহলে আমার কাজ হবে মোরাল, এবং স্টেটমেন্ট গুলা অনুসারে যদি আমি কাজ না করি তাহলে আমার কাজ হবে ইমোরাল। যেমন একটা মোরাল স্টেটমেন্ট হলো যে মার্ডার ইজ রং, মার্ডার ইজ ব্যাড, মার্ডার ইজ রং, মার্ডার ইজ ইমোরাল। তখন আমি গিয়ে যদি মার্ডার করে ফেলি তাহলে আমি স্টেটমেন্ট মেনে কাজ করতেছি না, তার মানে হলো আমি ইমোরাল কাজ করতেছি। কারণ হলো মোরাল রিয়েলিজমের স্টেটমেন্ট হলো আপনার অবজেক্টিভ মোরাল স্টেটমেন্ট, যেহেতু এটা হলো আপনার আনডিসকভার্ড ন্যাচারাল ল যে ইনটিউশন তৈরি করছে, ইনটিউশনের উপর বেস করে এই মোরাল স্টেটমেন্ট। তো এই জায়গায় আপনি প্রশ্ন করতে পারেন যে এইটা তো সাবজেক্টিভ হয়ে গেল, মানুষ ডিসাইড করতেছে কোনটা মোরাল আর ইমোরাল। মানুষ মানুষ ডিসাইড করলে সেটা সাবজেক্টিভ অবজেক্টিভ হবে না। অবজেক্টিভের ডেফিনেশন হলো আপনার যে কোনো মাইন্ডের উপর ডিপেন্ড করতে হবে। যদি কোনো মাইন্ডের উপর ডিপেন্ড করে আপনার কোনটা ভালো মন্দ, তাহলে সেটা অটোমেটিকলি সাবজেক্টিভ হয়ে যায়, এটার অবজেক্টিভ হয় না। অবজেক্টিভের ডেফিনেশন হলো মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, মাইন্ড থেকে স্বাধীন থাকতে হবে। তো আমরা দেখতেছি এই জায়গায় যেহেতু অবজেক্টিভ মোডে আমাদের স্টেটমেন্ট গুলো আলটিমেটলি ডিপেন্ড করতেছে আনডিসকভার্ড ন্যাচারাল ল এর উপর। আনডিসকভার্ড ন্যাচারাল ল কিন্তু মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, ন্যাচারের মধ্যে এক্সিস্ট করে, সেটা আমাদের সাথে বডির সাথে ইন্টারেক্ট করে, বায়োলজির সাথে ইন্টারেক্ট করে, ফলে আমাদের মধ্যে মরাল ইন্টিউশন গুলো তৈরি হয়। ফলে আমরা মরাল রিয়েলিজমের মাধ্যমে আমরা ইন্টিউশন গুলা পিক আপ করি এবং স্টেটমেন্ট তৈরি করি। এই স্টেটমেন্ট গুলো যদি এই অবজেক্টিভ ন্যাচারাল জিনিসকে রিপ্রেজেন্ট করে তাহলে সেটা মরাল হবে, যদি রিপ্রেজেন্ট না করে তাহলে মরাল হবে না। তার মানে কি, আমাদের স্ট্যান্ডার্ড হলো অবজেক্টিভ, সাবজেক্টিভ না। কিন্তু আমাদের তানভীর আহমেদ শরীফ যে মরালিটি স্ট্যান্ডার্ড ফলো করে, মানে আল্লাহ যা বলছেন তাই মরাল, এটা কমপ্লিটলি সাবজেক্টিভ একটাই স্ট্যান্ডার্ড। কারণ আচ্ছা, আল্লাহ বলতেছে আল্লাহর রনিন মাইন্ড দাস, থেকে। আপনার রনিন দাস, আপনার এই যে 10 মিনিট শেষ হয়ে গেছে, আপনি কি আর একটু সময় নিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আরো 2-3 মিনিট দিয়ে দেন আমাকে। আচ্ছা, ঠিক আছে, আরো 5 মিনিট আপনি তাহলে বলেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসলে আমি এত তাড়াতাড়ি বলছি তারপরে সময় চলে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। তো এইটা হলো আমাদের মোরালিটি স্ট্যান্ডার্ড যে অবজেক্টিভ, মানে আনডিসকভার্ড ন্যাচারাল ল। এখন আমার আরেকটা আর্গুমেন্ট আছে এই জায়গায়, এই আর্গুমেন্ট আমি দিয়ে দিব 2 মিনিট যেহেতু সময় আছে আমার কাছে, বা 5 মিনিট আছে। আমার আর্গুমেন্টটা হলো, এই জন্য আমি প্রশ্ন করছি উনাকে, তানভীর আহমেদ শরীফকে 3টা কোয়েশ্চন করছি। আপনারা ভিউয়ার্স যারা আছেন প্লিজ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার এই কোয়েশ্চন গুলোর উত্তর কিন্তু উনাকে দিতে হবে। এই কোয়েশ্চন গুলোর উত্তর না দিলে ডিবেট সামনে যাবে না। কারণ এই প্রশ্নগুলোর উত্তর যদি উনি না জানেন তাহলে উনি, আমি যা বলছি তখন কিছুই বুঝবেন না, কিছুই বুঝেন নাই। যদি উনি জানেন তাহলে আমরা যখন ওপেন ডিসকাশনে যাব তাহলে আরো যখন আর্টিকুলেট করব তখন ওনার বুঝতে সহজ হবে। তো 3টা কোয়েশ্চন আবার উল্লেখ করে দেই, হোয়াট ইজ অবজেক্টিভ মরালিটি, হোয়াট ইজ ডিডাকটিভ আর্গুমেন্ট, এন্ড হোয়াট ইজ ফেলাসি। এই 3টা প্রশ্নের উত্তর উনি আশা করি দিবেন, না দিলে মডারেটর ভাই প্লিজ একটু সাহায্য করবেন উত্তরগুলো নেওয়ার। আর আমার আর্গুমেন্ট হলো, ফার্স্ট প্রেমিস,
ফার্স্ট প্রেমিস ইফ গড ডাজ নট এক্সিস্ট, আমি ইংলিশে বলতেছি, উনি যদি চায়, উনি যদি বুঝে না তাহলে আমাকে বলতে পারে, বাংলায় করে দিব, আমি সমস্যা না। যেহেতু আর্গুমেন্ট একটা একাডেমিক জিনিস, এই জন্য ইংলিশে বলতেছি আমি। ইফ গড ডাজ নট এক্সিস্ট, প্রেমিস, ফার্স্ট প্রেমিস, আশা করি তার আমার শরীর শুনতেছেন। পরবর্তীতে উনি চাইলে আবার আর্টিকুলেট করা যাবে। ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন স্ট্যান্ডার্ড ফর মোরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল। এটা আমি যে এত সময় বলছি আনডিসকভার্ড ন্যাচারাল ল, এটা শুধু আমার আমার বক্তব্যের কারণে এস্টাবলিশ হয়ে যায় নাই, আমি এটার পক্ষে একটা আর্গুমেন্ট দিতেছি। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আর্গুমেন্টের উপর বেসিস করে আমি থিওরিটা দিছি এত সময়। তো এই হলো ফার্স্ট প্রেমিস, ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন স্ট্যান্ডার্ড ফর মোরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল। সেকেন্ড প্রেমিস, গড ডাজ নট এক্সিস্ট। থার্ড প্রেমিস, দেয়ারফর স্ট্যান্ডার্ড ফর মোরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল। এই হলো আমার টু প্রেমিস এবং ওয়ান কনক্লুশনের একটা আর্গুমেন্ট, ডিডাকটিভ আর্গুমেন্ট এবং রুল ফলো করা আর্গুমেন্ট, এক্সকিউজ মি, রুল ফলো করা আর্গুমেন্ট। তো এই জায়গায় তানভীর আহমেদ শরীফ যদি আমার কোনো প্রেমিসের সাথে দ্বিমত পোষণ করেন, একটা প্রেমিসের সাথে দ্বিমত পোষণ করা মানে হলো আপনি নেগেশন প্রেমিসকে বেশি প্লজিবল মনে করতেছেন। মানে এই যে আমার ফার্স্ট প্রেমিস, ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন স্ট্যান্ডার্ড ফর মোরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল, এর নেগেশন প্রেমিস যেটা, মানে যেটা আমার প্রেমিসকে কাউন্টার করতেছে, এই প্রেমিসটা বেশি প্লজিবল, বেশি গ্রহণযোগ্য বলতেছেন উনি। আর মানে তানভীর আহমেদ শরীফ যদি আমার প্রেমিসকে উনি রিজেক্ট করেন, তাহলে তাহলে ওনাকে শো করতে হবে তাহলে ওই প্রেমিসটা কি, প্রেমিসটা আমাকে বলতে হবে, ফিলোসফির রুল মেনটেন করে প্রেমিসটা তৈরি করে আমাকে বলতে হবে। তো এই হলো আমার আর্গুমেন্ট। তো এই হলো আমার আলোচনার মেইন। শর্ট যদি করি তাহলে আমার আনডিসকভার্ড ন্যাচারাল ল হলো আমাদের মোরালিটি স্ট্যান্ডার্ড, এবং এটা শুধু বক্তব্যের মাধ্যমে না, এটা আর্গুমেন্টের মাধ্যমে এস্টাবলিশড। এবং এবং আমি ওনাকে তিনটা প্রশ্ন করছি, এই তিনটা প্রশ্নের উত্তর আশা করি উনি দিবেন। মানে আশা করি মডারেটর সাহেব এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার মানে উনি যদি না দেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটু নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রনিন দাস আপনার প্রাথমিক বক্তব্যের জন্য। আর যারা কমেন্ট করছেন আমি একটু বলবো যে কোনো ধরনের ব্যাড কমেন্ট আপনারা করবেন না। ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো আমরা তাহলে এখন চলে যাচ্ছি তানভীর আহমেদ শরীফের কাছে। তানভীর আহমেদ শরীফ, আপনি আপনার আলোচনার পক্ষে পক্ষে প্রাথমিক বক্তব্য উপস্থাপন করবেন। রনিন দাস যেহেতু 15 মিনিট সময় নিয়েছে, আপনি সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আপনি আপনার আলোচনা উপস্থাপন করবেন। যদি আরো বাড়তি সময় লাগে আপনি চেয়ে নেবেন। তানভীর আহমেদ শরীফ। তানভীর আহমেদ শরীফ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসতেছি, এক মিনিট। হ্যালো। ঠিক আছে, আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। ওই যে মানে রনিনের যদি আরো সময় লাগে তাও কথা বলতে পারে, সমস্যা নাই। না, আমার হয়ে গেছে না। জি, আপনি আপনি বক্তব্য শুরু করছি। হ্যাঁ, যেটা হলো মোরালিটি ফিলোসফি নিয়ে যে কথাগুলো চলতেছে, আমাদের মোরালিটির উৎস কি হইতে পারে বা মোরালিটি কিভাবে আসতে পারে, তো সে একটা জিনিস স্বীকার করছে যে তাদের মোরালিটি থিওরি আসে নাই। রাইট? যদি একটু রেসপন্স করলে ভালো হয় রনিন দাস। আহ, তানভীর মোরালিটি, ভাই, আপনি আপনার প্রাথমিক যদি বক্তব্যটা উপস্থাপন করতেন, তারপর আমরা ওপেন ডিসকাশনে চলে যাব। তবে না, প্রাথমিক প্রাথমিকভাবে যে বলতেছে মানে তার কথাগুলো আমি শুনছি কিনা এটা তো তার কাছে ক্লিয়ার হয়ে নেওয়া আমার জন্য জরুরি। আপনি আপনি অথবা সংক্ষেপে করতে পারেন, আপনার মানে প্রাথমিক বক্তব্যটা তুলে ধরুন প্রথমে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তো এই যেটা প্রশ্নের উত্তর হচ্ছে, দিয়ে দিই, তারপর আপনি প্রাথমিক বক্তব্য দেন। এই প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেহেতু কোশ্চেন উত্তর দিয়ে দিই। আমাদের দেখতে হবে একটা পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি আছে। আপনার প্রশ্নটা আমি ঠিক আছে, এক সুন্দর প্রশ্ন, বাক্যে যে উত্তর আমাদের চাইছিলাম, আমি এক বাক্যে কোশ্চেনটা করছি, এক বাক্যে উত্তর দেওয়া যায় যে মোরালিটি থিওরি এখনো আসে নাই, এখনো আনডিসকভার্ড। এই কমেন্টটা অলরেডি রেকর্ডেড। হ্যাঁ, মরাটির থিওরি আসে না কিন্তু জাস্টিফিকেশন আছে। আচ্ছা, তাহলে মানে তাহলে হচ্ছে মানে হচ্ছে ডিবেট তো শুরুতেই শেষ। মানে যেটা কথা হয়েছে মোরালিটি স্ট্যান্ডার্ড কি, মোরালিটি স্ট্যান্ডার্ড এখনো আসেই নাই, মানে তারা এখন আবিষ্কার করতে পারেনি, আনডিসকভার্ড আছে। তো এখন কথা হচ্ছে আমি যেহেতু মুসলিম, এখন আমাদের মোরালিটি স্ট্যান্ডার্ড কি সেটা নিয়ে কথা বলতে পারি। আর যেটা রনিন দাস সেটা তো দাবি করেই ফেললো যে তাদের মোরালিটি স্ট্যান্ডার্ডটা এখন আনডিসকভার্ড, মানে আসেই নাই। তো যেটা হচ্ছে নাস্তিকদের মোরালিটি স্ট্যান্ডার্ড কি হইতে পারে, এটা নিয়েই অনেক আলোচনা আছে। তো যারা
আলোচনা করবেন, তারা একটু যারা পড়াশোনা করবেন একাডেমিকলি, তারা দর্শনের সমস্যা বলে বইটা পড়বেন। তো যাদের পড়াশোনার একাডেমিক পড়াশোনা নাই, তারা আসলে এই জিনিসগুলো জানবেন না। এই জন্য আর কি একাডেমিক পড়াশোনা করা খুবই জরুরি। তো আমি একটু দেখাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে যে মনিটারি স্ট্যান্ডার্ডটা সমস্যাটা কোথায়। তো এই যে দেখেন, এই দর্শনের সমস্যা বলি, এটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দর্শনের সমস্যা বলি 384 পৃষ্ঠা। এখানে দেখেন নাস্তিক্যবাদ সম্পর্কে কি বলে। নাস্তিক্যবাদ বলে প্রমাণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করে না, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না, সুতরাং ঈশ্বর নাই, ঈশ্বরকে অতীন্দ্রিয় সত্তা বলা হয়। এখন আমাদের সমস্যাটা দেখেন, যারা নাস্তিকীয় বা জড়বাদে বিশ্বাস করে, আমাদের জ্ঞান ইন্দ্রিয় জগতেই সীমাবদ্ধ, সুতরাং ঈশ্বরকে জানা যায় না। ইন্দ্রিয় মানে কি? পঞ্চ ইন্দ্রিয় মানে হইতেছে চোখ, মুখ, জিহ্বা, কান, নাক, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। এর বাইরে তাদের আর কোনো জ্ঞান অর্জনের কোনো অবস্থা তাদের নাই। কারণ এর বাইরে যেটা ডিফাইন করা যায় না, বা এর মধ্যে যেটাকে ডিফাইন করা যায় না, সেটাকেই তারা আনডিসকভার্ড বলতে চায়, মানে সেটা তারা জানা তাদের পক্ষে অসম্ভব। এই যে তারা সীমাবদ্ধ করে নিছে নিজের জ্ঞানটাকে, ফলাফলটা কি হয়েছে? আর আমরা যা জানি না তার অস্তিত্ব স্বীকার করতে পারি না। তার মানে কি? নিজের অজ্ঞতাটাকে, মানে একজন নাস্তিক তার যে নিজের যে অজ্ঞতাটা আছে, এই অজ্ঞতার মধ্যে নিজের জ্ঞানটা সীমাবদ্ধ করে ফেলছে। তার মানে হলো আমি জানি না, আমার জ্ঞান নাই, তার মানে ঈশ্বর নাই। এটা হচ্ছে তাদের দাবি। দ্বিতীয়ত, নাস্তিকদের মতে জড় জগৎ হচ্ছে জড় ও জড়শক্তির খেলা। জগতে কোনো উদ্দেশ্য বা আদর্শের অস্তিত্ব নেই, বিশ্ব পত্রিকা যান্ত্রিকভাবে চলে। এই যে জড়বাদের চিন্তাধারায় তারা নাস্তিক্যবাদের মধ্যে চারটা ভাগ করছে। একটা হলো গোড়া নাস্তিক্যবাদ, ডগম্যাটিক এথিইজম, সন্দেহবাদী নাস্তিক্যবাদ, স্কেপটিক্যাল এথিইজম, সমালোচনা ক্রিটিসিজম, যেটা দেখতে পাই আমরা নাস্তিক মানে বঙ্গ নাস্তিককে দেখা যায়। এটা হলো ব্যবহারিক নাস্তিক, প্র্যাকটিক্যাল এথিইজম। প্র্যাকটিক্যাল এথিইজম এইটা যে এখন শোনা দরকার আছে, ঈশ্বর আছেন কিনা তার প্রয়োজন আমাদের বাস্তব জীবনে নেই। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করাও ছাড়াও জগতে সুন্দরভাবে জীবনযাপন করতে কোনো অসুবিধা হয় না। আজকে আমরা এই টপিকটি আলোচনা করব। ক্রিটিসিজম, নাস্তিকতার বক্তব্য যুক্তিজের মতো দুটি বিশেষ কারণে মতবাদ গ্রহণ করতে পারি না। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়নি বলে ঈশ্বর নেই, এমন কথা যদি নাস্তিকেরা বলতে চান, তবে ঈশ্বরের নাস্তিকতা প্রমাণ করতে হবে। এখন প্রথম যে মানে যে দাবিটা তিনি করছিল, যদি গড ডাজ নট এক্সিস্ট, মানে যদি ঈশ্বরই না থাকে, তাহলে মোরাটি স্ট্যান্ডার্ডের কোনো মানে হয় না। যে দাবিটা করছে এবং যে দাবিটার উপরে ভিত্তি করে আজকে ডিবেটটা করতে আসছে, সেই দাবিটা কিন্তু প্রথমে আমি বলতেছি ইনভ্যালিড। কারণ ঈশ্বর আছেন কি না তার প্রয়োজন আমাদের বাস্তব জীবনে নেই। ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস ছাড়াও জগতে সুন্দরভাবে জীবনযাপন করতে কোনো অসুবিধা হয় না। আশা করি রনিন্দার বাংলা বুঝতে পারে। আরেকটা কথা হচ্ছে, নাস্তিকেরা যে বলে যে ইন্দ্রিয় সন্নিকর্ষ ছাড়া কোনো জ্ঞান হয় না, ঈশ্বরের সাথে কোনো কেন্দ্রীয় সন্নিকর্ষ সম্ভব নয়, অতএব ঈশ্বরের অস্তিত্ব নেই। তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে তারা জ্ঞান সীমাবদ্ধ, তাহলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিভাবে নৈতিকতা তারা আবিষ্কার করবে বা খুঁজে বের করবে, এই যে প্রশ্নটা তাদের কাছে আছে। আমার মনে হয় রনিন্দার যদি এটা নোট করে নেয়, যে দুইটা জিনিস আমি অলরেডি পয়েন্ট আউট করছি। এক হচ্ছে তার 1 নম্বর যে দাবিটা ছিল, যে যদি ঈশ্বর নাই থাকে, তাহলে নৈতিকতার স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনার কোনো যে দাবিটা থাকে না, সেই জিনিসটা আসলে দাবিটা ইনভ্যালিড। কারণ ঈশ্বরের অস্তিত্ব নাই এই দাবিটা করলেই সে নৈতিকতার স্ট্যান্ডার্ড থেকে বেড়ে যেতে পারে না। দুই, নাস্তিকরা যেটা দাবি করে, জড়বাদী নাস্তিকরা বা এরা যেটা দাবি করে, যারা যেহেতু মেটাফিজিক্যাল বা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে না, তাহলে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, জড় পদার্থ দিয়ে, যেটা হচ্ছে নাস্তিকরা দাবি করে তারা জড়বাদী, জড় পদার্থের। তাহলে তারা যদি জড়বাদী বা জড় পদার্থ হয়, তাহলে জড়বাদী জড় পদার্থ এই মতবাদ দিয়ে তারা কিভাবে নৈতিকতা আবিষ্কার করবে পঞ্চ ইন্দ্রিয়, সেটা আমাদের দেখতে হবে। সেটা আমরা দেখতে পাই না। এখন কথা হচ্ছে, তাহলে ইসলাম কিভাবে এই সলিউশনটা দিতেছে। এখন আমরা যেটা দেখতে পাই, যেমন হচ্ছে, যদি আমরা বলি যে একজন আমি নাস্তিক হয়েছি, তাহলে কি সে সমাজ থেকে, তার সবকিছু থেকে, তার নৈতিকতা মোরাল যদি কোনো ভ্যালুজ না থাকে, সে কি পার পেয়ে যাবে? যেমন এখন যদি যারা আছে রনিন দাস, এখন যদি সাপোজ রনিন দাস একটা মার্ডার করে, তাহলে এর সাজা কি হবে? সাপোজ রনিন দাস সমকামী, তা যদিও সে নিজেকে সমকামী দাবি করে, ঠিক আছে, তো এই সমকামী জীবনে এইটা আমাদের সমাজে মোরাল কি মোরাল না?
যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের যে দণ্ডবিধি আছে 1861 সালে যে দণ্ডবিধিটা তৈরি করা হয়েছে, আপনার এই দণ্ডবিধিটা আসছে এই আল হেদায়া, এটা আব্বাসি খিলাফতে ছিল, ফিকে হানাফির একটা তুলনামূলক ফিকের আইনশাস্ত্রের বই। এরপরে ফতোয়া ফিরোজ শাহী, যেটা ফিরোজ শাহ তুগলক এখানে ভারতবর্ষে করছিলেন। এরপরে ছিল টিপু সুলতানের ফতোয়ায়ে মুহাম্মাদি, এবং মোগল সম্রাট আওরঙ্গজেব ছিল ফতোয়ায়ে আলমগীরি। এরপরে যেটা ছিল ফতোয়ায়ে শামী, যেটা হচ্ছে আপনার এই উসমানী খিলাফতের। এই চারটা কিতাবের সমন্বয় করে 1861 সালে ব্রিটিশরা আওরঙ্গজেবের যে কোর্ট-ই আজম, সেটা নাম পাল্টে তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্ট। মানে কোর্ট-ই আজম মানে সুপ্রিম, এটা আর কি ইংলিশ দিয়ে পাল্টা হয়েছে। দেওয়ানি কোর্ট, দেওয়ানি কোর্ট আছে, ফৌজদারি কোর্ট এখনো ফৌজদারি বলা হচ্ছে। আর অন্য সিস্টেম এখনো মুসলিম যে সিস্টেম, লিগাল সিস্টেম, সেটা এখনো ফলো করা হচ্ছে। এখন কথা হচ্ছে দণ্ডবিধি, বাংলাদেশের দণ্ডবিধিতে কিন্তু পায়ুকাম সে করতে পারতেছে না। তাহলে তার মোরাল স্ট্যান্ডার্ডে মনে হইতেছে সে পায়ুকাম বৈধ, কিন্তু ইসলামের মোরাল স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে না, পায়ুকাম বৈধ না। আবার আমাদের বাংলাদেশের লতেও বলা হচ্ছে পায়ুকাম বৈধ, আবার ভারতের পায়ুকাম বলা হচ্ছে বৈধ। বাংলাদেশের লতে বলা হচ্ছে পায়ুকাম বৈধ না, কিন্তু ভারতের লতে পায়ুকাম বৈধতা দিতেছে, সমকামিতা বৈধতা দিতেছে। তাহলে এখন ইউনিভার্সাল, মানে যেটা হচ্ছে অবজেক্টিভ মোরালিটি, যে ইউনিভার্সাল মোরালিটি, এই লটা কে তৈরি করবে? ইউনিভার্সাল অবজেক্টিভ মোরালিটিটা কি আকাশ থেকে ভেসে আসবে, নাকি অবজেক্টিভ মোরালিটিটা মনে করেন যে নাস্তিকরা সেট করবে, নাকি আস্তিকরা সেট করবে, নাকি হিন্দুরা সেট করবে, নাকি খ্রিস্টানরা সেট করবে? যেমন অবজেক্টিভ মোরালিটি আমরা যদি বলি যে কাউকে হত্যা করা এটা আইন সবার জন্য সমান, কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি মনুসংহিতায় বলতেছে, যেমন রনিন দাস যেটা করতেছে, মনুসংহিতা বলছে শুদ্ধ জন্মগতভাবে ব্রাহ্মণের দাস আজাদ নেই, তাহলে তাকে ব্রাহ্মণরা হত্যা করতে পারবে, তার পুরুষাঙ্গ কেটে নিতে পারবে, হাত পা কেটে নিতে পারবে। কিন্তু যখন আমরা ইসলামের আইনে আসতেছি তখন কিন্তু ল পাল্টে যাচ্ছে। তখন যখন আছে বিধিবদ্ধ ইসলামী আইনে যখন যাচ্ছে, তখন আমরা দেখতেছি না, কেউ যদি সে ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক আইন সবার জন্য সমান। কিন্তু যখন এখানে হিন্দু আইন ছিল তখন কিন্তু সমান ছিল না। এবং ইন্ডিয়ার লিগাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি কুলচেষ্টা যে বইটা দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে যখন মুসলিমরা ছিল না তখন ভারতে লিগাল সিস্টেম ছিল এই, কেউ যদি করে মানে কোনো একটা অপরাধ করে, তাকে যখন সাজা ছিল গোমূত্র গোবর খাওয়িয়ে প্রায়শ্চিত্ত করা, মনুসংহিতা 11 নম্বর চ্যাপ্টার 213 নং শ্লোক। কিন্তু ইসলাম আসার পরে যখন লিগাল সিস্টেম তৈরি করা হলো তখন আইন সবার জন্য সমান। এখন একজন ব্রাহ্মণ কিন্তু এখানে আর শূদ্রের পাছা কাটতে পারবে না, হত্যাও করতে পারবে না, পুরুষাঙ্গ কেটে দিতে পারবে না। কারণ ইসলামে পুরুষাঙ্গের দিয়াত আছে, কিসাস আছে। ইসলামে এই যে যদি কৃতদাসকে হত্যা করে মনিক, তাকে মনিককে হত্যা করা হবে। এই আইনগুলো ইসলাম তৈরি করছে, ইউনিভার্সাল। ইসলাম এসে তৈরি করছে ইউনিভার্সাল ল। এই যে বারবার বলতেছে অবজেক্টিভ মোরালিটি, আমার মনে হয় সে অবজেক্টিভ মোরালিটি কাকে বলে এই বিষয়ে আগে নিজের পড়াশোনা করা উচিত। তো অবজেক্টিভ মোরালিটিটাই আজকে আমাদের বিষয়, যে ইউনিভার্সাল ল, কোনো বর্ণবাদী আইন না, কোনো মানে পার্সোনাল আইন না। যেরকম হইতে পারে যে মানে রনিন দাস তার সমকামী জীবনে সে মনে করতে পারে যে সমকামিতা স্বাভাবিক বিষয়, এটা করতে পারে। কিন্তু ইউনিভার্সাল ল কি হতে পারে? আমরা যদি এখন বিজ্ঞান নিয়ে কথা বলি, তাহলে বায়ুপথটা মানে কামের জন্য আসলে যৌক্তিক কিনা, বা বায়ুপথটা কামের উপযোগী কিনা একটু একটু গুগল করে দেখেন। তাহলে যারা সমকামিতার দাবি করে, এবং আমি এখনো দেখাইতে পারি স্ক্রিন শেয়ার করে, যে 94%, মানে 100 জনের মধ্যে 96 জন 94 জন নাস্তিক সমকামিতায় বিশ্বাস করে এবং সমকামিতা মোরাল মনে করে, এটা সমকামিতা তারা চায়। আর যারা নাস্তিক্য ধর্মের দাবি করে বা নাস্তিক্যবাদী নিজেকে দাবি করে, তারাই মোরালিটিটা চায়। আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি একজন নাস্তিক নিজেকে নাস্তিক দাবি করে, তাহলে কি সে সমাজ থেকে বেরোয় যেতে পারে? তাও হয় না, এটা বাস্তবতা। কারণ যখন আমরা দেখছি যে বেলাল রাদিয়াল্লাহু যখন ক্রীতদাস ছিলেন, তা সে যখন ইসলাম গ্রহণ করছে তাকে কিন্তু হত্যা করতে দিছিল। কারণ যে ক্রীতদাসে ধর্ম মানার অধিকার নাই, তো সে ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে হত্যা করার জন্য বুকে পাথর চাপা দিয়ে রাখছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাকে কিনে আজাদ করছে। ইসলাম একটা সিস্টেম রাখছে। আবার যখন হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জেহেলের দাসী, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তার আহ স্বামী সন্তান ইসলাম গ্রহণ করে, তাকে অত্যাচার করা হলো এবং তার গোপনাঙ্গে বর্ষাঢুকে হত্যা করা হলো। সেটা কি জন্য? ইসলাম গ্রহণের কারণে। কিন্তু আমি দেখতেছি যে রনিন দাস, সে যে নমশূদ্র থাকার পরেও সে কিন্তু ব্রাহ্মণে কৃতদাসত্ব থেকে বেরোতে পারতেছে না। কারণ আমি এখনই চাইলে রনিন দাসের যে বাসা সিলেটে,
এখনই গতকালকেরই যমুনা নিউজের একটা ভিডিও, সেখানে যমুনা নিউজের একটা ভিডিও হচ্ছে সিলেটের সুনামগঞ্জ, মানে যেখানে রনিন দাসের বাসা, সেইখানে একজন শূদ্র, সে সাহা একটা মেয়েকে বিয়ে করায়, দুই গ্রুপে মারামারি হয়ে গেছে। আমি চাইলে এখনই ভিডিওটা শেয়ার করে দেখাইতে পারি, লেনটা বড় হবে বলে দেখাচ্ছি না, 2-3 মিনিটের ভিডিও। গতকালকের ঘটনা, জাস্ট ইয়েস্টারডে, জাস্ট গতকালকের ঘটনা। রনিন দাসের এলাকায় একজন নমশূদ্র, সে সাহা একটা মেয়েকে বিয়ে করতে পারতেছে না। তাহলে রনিন দাস যদি এখন বলে যে সে জন্মগত ব্রাহ্মণে কৃতদাস না, তা সে কোনো মানে সে ওই এগুলোতে বিশ্বাস করে না, সেই মানে তার একটা মতবাদ আছে, ফিলোসফি আছে, না সে এই মতবাদ বা ফিলোসফি রাষ্ট্রকে বানাইতে পারতেছে, না তার নিজের পরিবারকে বানাইতে পারতেছে, না তার সমাজ ব্যবস্থাকে বানাইতে পারতেছে, কিন্তু যখন আমরা ইসলামিক রুল আসতেছে, কোরআন হাদিসের আইন আসতেছে, তখন আমরা দেখতেছি যে ইসলামের শরিয়া আইন, এখানে আমার কাছে 1400-র উপরেই শরিয়া আইনের লিস্ট করা আছে। এই শরিয়া আইনগুলো কিন্তু সারা বিশ্বে ইউনিভার্সালি ব্যবহার হচ্ছে। যদি সারা বিশ্বের ল এর উৎস কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম। আমেরিকায় বলি, ভারতে বলি, যে কোনো জায়গায় লিগাল সিস্টেম তৈরি করতে ফার্স্ট রিলিজিয়নের যে মানে যে ল গুলোর উৎস কি, ল এর উৎস আগে ইসলাম। একটা সময় ছিল রোমান ল ছিল ল এর উৎস, ভারতে ছিল মনুসংহিতা ল এর উৎস, এখনো আছে, কিন্তু সেটা পার্সোনাল ল এর মধ্যে সীমাবদ্ধ করেছে। আমরা ইউনিভার্সাল এবং পার্সোনাল দুইটা লই জরুরি। যেমন হইতেছে আমরা যখন আলোচনা করব, তখন দুইটা বিষয় জরুরি, পার্সোনাল এবং ইউনিভার্সাল। যেমন হচ্ছে আন্তর্জাতিক আইন আছে, পার্সোনাল ল আছে। যেমন হচ্ছে যখন আমরা বলবো যে পার্সোনাল ল, তখন এই যে দেখেন হিন্দু আইন, মুসলিম আইন, মোহামেডান ল, এটা ভারতেও আছে, বাংলাদেশেও আছে। কিন্তু যখন এই যে রোমান ল, এখানে 10 প্রকার কৃতদাসের উৎস আছে। তাহলে যখন ইউনিভার্সাল ল আসতেছে, ইসলামী শরিয়া, তখন কিন্তু আইন সবার জন্য সমান। যেমন হতেছে যে পার্সোনাল ল, তিনি তার যে ম্যারেজ লাইফ, বা মনে করেন তিনি তার সমকামী বন্ধুর সাথে কিভাবে জীবনযাপন করবেন, তার সমকামী বন্ধু উত্তরাধিকার হইতে পারবে কিনা, বা তার সমকামী বন্ধু বা বা তার সমকামী রক্ষিতা, মনে করেন যে পায়ু কাম করতে যে যদি আহ পায়ু ছিঁড়ে যায় বা টিয়ার হয় বা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সে কোনো কনসেশন পাবে কিনা বা তার সম্পত্তি দাবি করতে পারবে কিনা, এগুলো কিন্তু কোশ্চেন এসে যায় একটা লিগাল সিস্টেমে। সাপোজ পায়ুকাম করতে যে রনিন দাসের সমকামী রক্ষিতাটা পায়ুপথ ছিঁড়ে গেল, এখন সে হাসপাতালে ভর্তি হচ্ছে, এই টাকাটা কে দিবে? মানে রাষ্ট্রকে এটা ডিফাইন করতে হবে। এখন সে মামলা করলো যে তার পায়ুপথ ছিঁড়ে গেছে, সে রনিন দাসের বিরুদ্ধে মামলা করলো, যে তাহলে এইটার ক্ষতিপূরণ চাইতে পারে। যেমন ইসলামিক আইনে যেরকম আছে যে একজন যদি স্ত্রীকে ডিভোর্স দেয়, তাহলে সে স্ত্রী ক্ষতিপূরণ চাইতে পারে, ভরণ পোষণ চাইতে পারে, এবং সে পুনর্বিবাহের অধিকার পায়। হিন্দু আইন আবার এটা নাই, আবার খ্রিস্টান আইন এটা নাই, এগুলো পার্সোনাল ল। সাপোজ রনিন দাস এখন তার সমকামী বন্ধু পাইপথ ছিঁড়ে ফেলছে, এখন কি করবে? এখন সে মামলা করলো, মামলা করলে দেখাইলো যে সে তার সমকামী বন্ধু রনিন দাস পাইপথ ছিঁড়ে ফেলছে। এখন সে মামলা করে বললো যে এটা ক্ষতিপূরণ দিতে, বা দেখা গেল সে পাইপথটা কখনোই ঠিক করার যোগ্য না, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে সে কি মানে আজীবন কিভাবে রোগী হয়ে বসে থাকবে? দেখা গেল রনিন দাস আরেকজনের সাথে সমকামী সম্পর্ক তৈরি করছে, আবার সেই সমকামী সম্পর্ক যে তৈরি করতেছে, সেটা কত বছরের ছেলের সাথে করতে পারবে? যেমন হতেছে যে তার বয়সটা কত হইতে পারে, তার বালেগের বয়সটা কত, কারণ বালেগের বয়সের তো একটা স্ট্যান্ডার্ড লাগা লাগবে। কেউ যদি বলে যে 21 বছর বালেগের বয়স, কেউ বলে 25 বছর বালেগের বয়স, কিন্তু বালেগের বয়সটা এটা কিভাবে নির্ধারণ করবে? অবজেক্টিভ মোরালিটির ক্ষেত্রে। তাহলে অবজেক্টিভ মোরালিটি যেটা হয়, তাহলে সারা বিশ্বে কি ইউনিভার্সাল কোনো বালকের বয়স আছে? না, তাও তো আমরা দেখতেছি না, কারণ আচ্ছা বালকের তানভীর ভাই, বয়স এক এক জায়গায় এক এক রকম। আপনার 15 মিনিট শেষ হয়ে গেছে, আপনি কি আর একটু সময় নিতে যাচ্ছেন? না, বেসিক জিনিসটা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা ওই আমরা যত মানে ইন্টারেক্টিভ আলোচনায় যেতে চাচ্ছি, যত দ্রুত এদিকে যায় তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তানভীর আহমেদ শরীফ আপনার সুন্দর বক্তব্যের জন্য, প্রাথমিক বক্তব্যের জন্য। তাহলে আমরা সরাসরি মূল আলোচনা, ইন্টারেক্টিভ আলোচনায় চলে যাই। রনিন দাস, তাহলে ইন্টারেক্টিভ আলোচনাটা আপনারা কিভাবে শুরু করতে যাচ্ছেন? আচ্ছা, আমি Question করি, একটা জিনিস যদিও ক্লিয়ার সেই করতে তো চাই। মানে টপিকের পক্ষে তো সেই আছে, তাই না? আমি আমি কিন্তু 3টা প্রশ্ন করছিলাম। এই উনি যেহেতু একটা প্রশ্ন তুলে ধরছে যে থিওরি, আচ্ছা শব্দ হচ্ছে,
হ্যাঁ, সেই তিনটা মডারেটর সাহেব। কোশ্চেনের উপরই তো আমার কোশ্চেন রয়ে গেছে, মানে সেই তিনটা কোশ্চেনের জবাব তো আপনার কাছে নিতে হবে, তাই না রনিম দাস? কারণ হচ্ছে আপনার কাছে তো এই জিনিসগুলো মানে বই নাই, কিন্তু আমার কাছে তো ভাই কিতাব আছে রে ভাই, আমার কাছে আজকে তো অথরিটি ওয়াইট তো বুক আমাদের আছে। ফিলোসফি, আজকে অথরিটি তো ফিলোসফি আমাদের, যেহেতু মরালিটি আমাদের টপিক হলো নাস্তিকতা মরালিটি স্ট্যান্ডার্ড কি, আর মরালিটি যেহেতু ফিলোসফিক্যাল ইস্যু। নাস্তিকতার স্ট্যান্ডার্ডটা প্রথমেই আপনি দাবি করছেন যে নাস্তিকতার মরালিটি স্ট্যান্ডার্ড আনডিসকভার্ড, ইটস না রেকর্ডেড, না, এটা না, রাইট? এটা পয়েন্টটা বুঝেন নাই আপনি। এই জায়গায় পয়েন্টটা হলো, আপনি যদি ফিলোসফিতে থিওরিও আসে, ফিলোসফিতে কোনো পজিশনকে আউটলাইন করতে হলে আপনাকে একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দিতে হবে। এই জন্য আমি আপনাকে প্রশ্ন করছিলাম হোয়াট ইজ যে ডিডাকটিভ আর্গুমেন্ট, আপনি প্রথমে কিন্তু আমি উত্তর দেন একটা নাই। বলছি যে আপনি আগে ডিফাইন করেন, আপনি আগে সংজ্ঞায়িত করেন নাস্তিকতার মোরালিটিটা কি। আপনি বলছেন না, এই যে আমাকে নাস্তিকতার justify করে মোরালিটিটা দিতেছো। হইতেছে যে এটা আনডিসকভার্ড, মানে এটার অস্তিত্বই নাই, এখন আপনারা খুঁজে পান নাই। দর্শনের কোন শাখায় আলোচনা করা হবে বা দর্শনের যারা দর্শন নিয়ে কথা বলে তাদের কাছে। আরেকটা আপনি পয়েন্ট বলছেন যে আরেকজনের দর্শনের সাথে আপনার দর্শন মিলবে না। যেমন মনে করেন যে জার্মান ভিখারি, সে মদ খেয়ে তার না, রক্ষিতাকে একটা একটা ধর্ষণ পয়েন্ট করে করবে, যাই, আমি এটা একটা সে একটা পয়েন্ট করে নৈতিক যাই মনে তাহলে করে। সহজ হবে। আপনার কাছে এটা একটা নৈতিক, একটা পয়েন্ট আমার করে যাই। কথা, সীমান্ত ভাই আমি কিন্তু আপনি কিন্তু ফার্স্টেই বলছেন যে কথার মাঝখানে ইন্টারাপ্ট না করে কথা বলতে, আমার কথাটা একটা শেষ প্রশ্ন হবে করে একদম। থেমে যান। আপনি না মানে আপনি বেশি আলোচনা করলে তো আরেকটা হবে না, কথা একটা প্রশ্ন করছেন। কথা শুনুন। মনে করেন যে আপনি যে দাবিটা করছেন একজনের মোরালিটি আরেকজন নাস্তিকের সাথে মিলবে না। এখন মনে করেন যে জার্মান ভিখারি যেটা দাবি করেন, যে উনি দাবি করেন যে মদ খেয়ে তার রক্ষিতাকে ধর্ষণ করা, একটা ধর্ষণ শিশুর জন্ম দেওয়া, এটা তার কাছে নৈতিক, এটা তার কাছে কিন্তু অনৈতিক না। এখন আপনি যেহেতু তার নৈতিকতার স্ট্যান্ডার্ড মানেন না, তাহলে আপনার নৈতিকতার স্ট্যান্ডার্ডে এটার কি সাজা হওয়া উচিত কি উচিত না, আমি কিন্তু ইসলামিক আইনে আমার এটা সাজা দেখাইতে পারবো। জিনের সাজা কি, ধর্ষণের সাজা রজম, বায়ুকামের সাজা রজম, এগুলো কিন্তু আমি দেখাইতে পারবো, কারণ আমার এখানে অলরেডি রেকর্ডেড, এবং এটা কিন্তু ইউনিভার্সাল ল, এটা বলতে পারবে না পার্সোনাল ল। আচ্ছা, এবার আমার আমাকে কাছে ইন্টারাপ্ট বুঝতে করবেন পারছেন? না মডারেটর সাহেব। মডারেটর সাহেব, আমি কিন্তু উনাকে ইন্টারাপ্ট করছি, উনি কিন্তু বলছে ইন্টারাপ্ট করা যাবে আচ্ছা, না, আমি উনি আমাকে একটু যাতে ইন্টারাপ্ট আপনাদের না করে। দুজনের জন্য আমি একটু আপনাদের দুজনের অবগতির জন্য বলে রাখছি। সেটা হচ্ছে ইন্টারেক্টিভ আলোচনার যে মূল নিয়ম, আশা করি আপনারা সেটা জানেন, যে আপনারা একজন একটা পয়েন্ট রেজ করবেন, একটা পয়েন্ট তুলে আনবেন, অন্যজন সেই পয়েন্টটা নিয়ে আলোচনা হবে, তারপর আবার আর অন্যজন আরেকটা প্রশ্ন করবে। হ্যাঁ, একসাথে অনেকগুলো টপিক আপনারা নিয়ে আসবেন না, তাহলে আলোচনাটা সুন্দর থাকবে না। তা আপনাদের দুইজনের কাছে এক্স্যাক্টলি। অনুরোধ, আপনারা একটা একটা পয়েন্ট নিয়ে কথা বলবেন এবং প্রশ্ন একজনের প্রতি অন্যজন প্রশ্ন রাখবেন, সেটা নিয়ে ডিসকাস করবেন। এটাই হচ্ছে একটা ইন্টারেক্টিভ আলোচনার নিয়ম। এটা আপনারা আরো ভালো জানেন আশা করি। তো ঠিক আছে, আচ্ছা, রনিন্দার, এই তাহলে আপনি জায়গায় আমার আমাকে, প্রশ্নের উত্তর দিন। জি। আচ্ছা উনি ওই ওনার একটু শব্দ হচ্ছে, মেবি ওনাকে একটু মিউট করে দিতে পারবেন, জাস্ট আমি উত্তর দেওয়া পর্যন্ত। আচ্ছা, এখন হলো উনি আমাকে তিনটা পয়েন্ট রেজ করছেন। উনি কে কি করছে, কোন নাস্তিক কি করছে, এটা একটা পয়েন্ট, কিছু আইনানুগ বিষয় নিয়ে আসছেন, আর একটা পয়েন্ট হলো ফিলোসফিতে এখনো থিওরি আসে নাই। কিন্তু ফিলোসফিক্যাল আলোচনা এইভাবে যায় না, উনি হয়তো জানেন না। আমাদের যে উনাদের যে টিচার মুজাম্মেল স্যার, আশা করি ফিলোসফির টিচার হিসেবে উনি জানেন কিভাবে যায়। এজন্য আশা করি উনারা আসবেন আমাদের সাথে আলোচনায়। ফিলোসফিতে এইভাবে যায় না, ফিলোসফিতে হলো আপনার কোনো পজিশনকে জাস্টিফাই করতে হলে আপনাকে একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দিতে হবে, মানে প্রেমিস থেকে কনক্লুশন ফলো করতে হবে। এজন্য আমি তানভীর আহমেদ শরীফকে প্রশ্ন করছিলাম যে ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে। এই প্রশ্নের উত্তর যদি উনি জানতেন তাহলে এইভাবে উনি বলতেন না যে থিওরি আসে নাই সুতরাং আপনার পজিশন রিজেক্টেড। এটা হলো খুব লো ক্লাস একটা অবজেকশন। কারণ হলো থিওরি যদি চলেও আসে ফিলোসফিতে, তারপরে যদি আমি মোরালিটি নিয়ে আলোচনা করি, আমাকে কিন্তু ডিডাকটিভ আর্গুমেন্টের মাধ্যমে, কনক্লুশনের মাধ্যমে এস্টাবলিশ করতে হবে যে এই হলো স্ট্যান্ডার্ড। আমার আর্গুমেন্ট দিতেই হবে, কারণ ফিলোসফিতে প্রমাণ হলো থিওরি না, প্রমাণ হলো ডিডাকটিভ আর্গুমেন্ট। যে আর্গুমেন্ট থিওরিকে রিপ্রেজেন্ট করবে না সেই আর্গুমেন্টের কোনো ভ্যালু নাই। আর্গুমেন্টকে রিপ্রেজেন্ট করতে হবে ডিডাকটিভ ফর্মে, এবং ডিডাকটিভ কনক্লুশনের মাধ্যমে আপনাকে কোনো পজিশনকে আউটলাইন করতে হবে ফিলোসফির আলোচনায়। আশা করি উনি ইন্টারাপ্ট করবেন না, আমার এখনো রয়ে গেছে। তো আমি এক জায়গায়, এই জায়গায় কিন্তু রিডাকটিভ আর্গুমেন্ট দিচ্ছি, উনি কিন্তু আমার আর্গুমেন্টকে স্ট্রম্যান করছেন, স্ট্রম্যান ফেলাসি। এই জন্য আমি ওনাকে বলছিলাম আপনি কি ফেলাসি বুঝেন কিনা, হোয়াট ইজ ফেলাসি, ওনাকে প্রশ্ন করেছিলাম, উত্তর দেন নাই। কারণ হলো উনি এইটাও জানেন না। ফেলাসি জানলে এটি উনি আমার আর্গুমেন্টটাকে উনি মিসরিপ্রেজেন্ট করতেন না বা স্ট্রম্যান করতেন না। উনি কিন্তু বলছেন গড না থাকলে মরালিটির কোনো বেসিসই নেই। এটা কিন্তু আমার আর্গুমেন্ট ছিল না, আমি কিন্তু আর্গুমেন্ট দিছি ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন স্ট্যান্ডার্ড ফর মরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল। যদি গড এক্সিস্ট না করে তাহলে স্ট্যান্ডার্ডটা হয়ে যাবে আনডিসকভার্ড ন্যাচারাল ল। আনডিসকভার্ড ন্যাচারাল ল যদি হয়ে যায়, তাহলে এই ন্যাচারাল ল আমাদের সাথে যেভাবে ইন্টারাক্ট করতেছে, সেটা মরাল রিয়েলিজমের মাধ্যমে আমরা আমাদের ইনটিউশনকে ইন্টারপ্রেট করার মাধ্যমে আমরা আমাদের অবজেক্টিভ মোরাল স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারবো, যেগুলো ফলো করার মাধ্যমে আমরা এই অবজেক্টিভ মোরালিটির বেসিস পেয়ে যাই।
আর উনি যে বলতেছেন ইসলাম ইসলাম, আমাদের আজকের টপিক কিন্তু ইসলাম ইসলাম না, ইসলাম কি বলতেছে সেটা না, টপিকটা কমপ্লিটলি হলো নাস্তিকতা বেসিস। ওনার যে কোনো অবজেকশন দিতে হবে নাস্তিকতার আন্ডারে, ফিলোসফির আন্ডারে, ফিলোসফি যেহেতু আজকের অথরিটি। ইসলাম কি বলছে সেটা আলোচনা অন্যদিন হবে, যখন ইসলাম ভার্সেস নাস্তিকতা হবে। আজকের টপিক হলো কমপ্লিটলি নাস্তিকতা। তো ইসলাম নিয়ে আসছেন, আমি বলে দেই যে আল্লাহকে মরালিটির গ্রাউন্ড হিসেবে, বা আল্লাহ থেকে মরালিটি আসে কমপ্লিটলি রিজেক্টেড বাই ফিলোসফি। আর যেহেতু আজকের অথরিটি ফিলোসফি, সুতরাং আজকের অথরিটি অনুসারে তানভীর আহমেদ শরীফের পজিশন হলো কমপ্লিটলি লো ক্লাস একটা পজিশন, বা কমপ্লিটলি আনজাস্টিফাইবল একটা পজিশন। এই হলো 2 নম্বর রেসপন্স। তারপর হলো উনি বিভিন্ন নাস্তিক কি করছে এইগুলা নিয়ে আসছেন, আমাকে উনি পার্সোনাল অ্যাটাক করছেন, যেটা হলো আপনার এড হোমিনেম ফেলাসি। তারপর হলো এই যে আমাকে তিনি বলছেন আমি কি পার্সোনাল লাইফে করি, আমার কি বিহেভিয়ার আছে, সেটার সাথে আজকের টপিকের কোনো সম্পর্কই নেই। আমি আমি যে কোনো কাজ করতে পারি, তার সাথে টপিকের কোনো সম্পর্ক নাই যে নাস্তিকতায় মরালিটি স্ট্যান্ডার্ড আছে কিনা, যেটা আমি আর্গুমেন্টের মাধ্যমে এস্টাবলিশ করছি। তো এই আমার পার্সোনাল বিহেভিয়ার কোনো কিছুই কিছু যায় আসে না, এটা হবে টু কোকে ফেলাসি। আমার পার্সোনাল বিহেভিয়ার নিয়ে যদি উনি আলোচনা করেন, তানভীর আহমেদ শরীফ যদি বলেন এই নাস্তিক এটা করছে, মিস্টার এক্স নাস্তিক এইটা করছেন, মিস্টার এক্স নাস্তিক সমকামিতা করছেন, এইটা আজকের আলোচনার বিষয় না, এটা হবে টু কোক ফেলাসি, তার পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা। আমরা আলোচনা করতেছি নাস্তিকতা এজ এ হোল, মানে নাস্তিকতা পজিশন নিয়ে, যে এই পজিশনে কি করা যায় কিনা, অবজেক্টিভ মরালিটি স্ট্যান্ডার্ড আছে কিনা, সেই স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হচ্ছে। কোন নাস্তিক কি করছে না করছে সেটা হবে কমপ্লিট ফেলাসি, টু কোক ফেলাসি। এই জন্য ওনাকে বলছিলাম ফেলাসি কাকে বলে উত্তরটা দিবেন। যেহেতু উনি উত্তর দেন নাই, আমি মডারেটর সাহেবকে রিকোয়েস্ট করবো আমার 3টা প্রশ্নের উত্তর একটু নিয়ে দিবেন। তারপর উনি বলছেন যে বিভিন্ন দেশের ল আপনার বলতেছে ল নিয়ে যদি আলোচনা করেন, তাহলে ল নিয়ে আলোচনা করলে আজকের পজিশন, আজকের ডিবেটে আমার পজিশন হবে সবচেয়ে স্ট্রং পজিশন। কারণ হলো আজকের ডিবেটের টপিক যেহেতু মরালিটি স্ট্যান্ডার্ড কি নাস্তিকতায়, আমাদের অথরিটি যেহেতু ফিলোসফি, তো ফিলোসফির বাইরে গেলে আমরা অথরিটি ফেলাসি করব। সবাই জানেন অথরিটি ফেলাসি কাকে বলে। তানভীর আহমেদ শরীফের টিচার যিনি মুজাম্মেল স্যার, উনি আশা করি ফিলোসফি টিচার হিসেবে উনিও জানেন যে মরালিটি স্ট্যান্ডার্ড কি। তো আশা করি একজন ফিলোসফার চিটাগাং ইউনিভার্সিটির একজন ফিলোসফার স্টুডেন্ট হিসেবে ফিলোসফিকে মিসরিপ্রেজেন্ট করবেন না তানভীর আহমেদ শরীফ এই জায়গায় আজকে। আশা করি উনি ফিলোসফিক্যাল আলোচনা করবেন এবং বুঝবেন আমি কি বলতেছি। আহ তো এই জায়গায় ল নিয়ে উনি আলোচনা করতেছেন। আমরা যদি ফিলোসফিতে দেখি ফিল সার্ভে পেপার 2014 এর ফিল সার্ভে পেপার, যেটা হলো ফিলোসফারদের সার্ভে নিয়ে করা হয়েছিল, এই জায়গায় যদি আমরা দেখি যে ফিলোসফি অফ ল, ল নিয়ে ফিলোসফিও আছে। এখন উনি যে বই দেখেছেন এটাতে কি বলতে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ফিলোসফার্স অফ ল যারা করে গবেষণা করে তাদের পজিশনটা কি। তাদের পজিশন দেখা গেছে আপনার 58%-এর উপর, মানে অলমোস্ট 60% আপনার এথিস্ট, গড নিয়ে কোয়েশনে এথিস্ট। তার মানে এথিস্ট মানে কি, তার মানে হলো তাদের গডের প্রয়োজন এটা নাই, রেফারেন্স অবজেক্টিভ মরালিটি সেট। ফিল সার্ভে পেপার 2014। মানে তো এই কোথাকার জায়গায় রেফারেন্স এটা? ফিল সার্ভে পেপার, আপনি ফিল সার্ভে মানে পেপার কোন জানেন নাকি? সেই পেপারটা কই, মানে কোথায় পাবলিশ হয়েছে? ফিল সার্ভে পেপার লিখে সার্চ করলে পেয়ে যাবেন আপনি অনলাইনে। না, একটু তো একটু এই স্ক্রিন ফিল শেয়ার করে দেখান তো সীমান্ত দা, একটু স্ক্রিন শেয়ার করে দেখান কোন পেপারটা, একটু দেখান তো, ওরা একটু দেখান। আমি শেষ করে, একটু ইন্টারাপ্ট দেখি। করলে তো হবে না, আমি শেষ করতে দেন আমাকে। তো এই মানে এই জায়গায় আমরা যদি দেখি তাহলে এই ল, ফিলোসফার্স অফ ল আপনার বেশি 58% বা 60% বলতে পারি আপনার এথিস্ট। যেহেতু এথিস্ট, তাহলে আজকে ল নিয়ে যারা এক্সপার্ট তাদের পজিশন আমার পক্ষে। তাহলে এই জায়গায় তানভীর আহমেদ শরীফ যদি বলেন এক্সপার্ট রোমান যদি ল হয় এটা করছে, তাহলে সেই লগুলা কই? ফার্স্টেই আপনার দাবি হচ্ছে যে মোরালিটি আমি আছে কি আমি নাই শেষ করি এটা না, হলো আনডিসকভার্ড, তাহলে লগুলো আসবে কোথা আমি থেকে? শেষ করি না, আমাকে ইন্টারাপ্ট করতেছেন আপনি, ল এর সোর্স কি বলেন, এক ইন্টারাপ্ট বাক্যে বলেন ল এর সোর্স কি? আপনি ইন্টারাপ্ট করতেছেন, তো আমি শেষ করি নাই, আগে আমরা আপনার তো সব প্রশ্নের উত্তর দেওয়া ইন্টারেক্টিভ শেষ করি। কথা বলতেছি, ইন্টারেক্টিভ আলোচনা করতেছি না, যে ল এর সোর্সটা কি এটাকে বলে দেন। ইন্টারেক্টিভ মানে ওভার টকিং না, আমাকে শেষ তো করতে দিতে হবে। ওভার টকিং করতেছেন আপনি, তো শেষ করি আমি, আমাকে সময় দেন। তো মডারেটর সাহেব আশা করি এগুলো দেখবেন, উনি ইন্টারাপ্ট করতেছিল। তো এই জায়গায় ল, যেহেতু উনি যত লই নিয়ে আসুক, দুনিয়া সব ল নিয়ে আসুক নাস্তিকতার বিপক্ষে, কিন্তু দেখা যায় ল নিয়ে যারা এক্সপার্ট, যেহেতু ফিলোসফি নিয়ে আলোচনা করতে হবে আজকে, ফিলোসফি অফ ল নিয়ে যারা এক্সপার্ট ফিলোসফাররা, তাদের পজিশন হলো আমার পক্ষে। তানভীরের পজিশন আজকে সেই কমপ্লিটলি নাই, মাত্র পজিশনটা যে 20। পক্ষে সেটা রেফারেন্সটা কই? মডারেটর সাহেব আপনি কি দেখতেছেন এগুলা? উনি কিন্তু ইন্টারাপ্ট করতেছে। সীমান্ত প্রতীক আপনি একটু জিজ্ঞেস করেন তো ওনার কতক্ষণ লাগবে আমার প্রশ্নের আপনি উত্তরটা তো দিতে। প্রশ্ন করছেন, তো এই জন্যই তো আপনাকে বলছিলাম কম পয়েন্ট মেক করে, যাতে ইন্টারাক্টিভ সহজে আলোচনা করা যায়। আপনি তো আমি অনেক পয়েন্ট আপনাকে রেজ ওয়ান করছেন। বাই ওয়ান একটা একটা করে কোশ্চেন। না সোর্স না না অফ না, ল আমি কি শেষ করি, বলে? এখন শেষ করতে হবে, এখন শেষ করতে হবে, আগে শেষ করি, তারপর আপনি নতুন কোয়েশনে যাবেন, আগে শেষ সীমান্ত করতে দা, হবে আপনি দাদা। একটু কোশ্চেন করে জেনে নেন তো ওনার কয় ঘন্টা লাগতে পারে। আপনার প্রশ্নের উত্তর তো দিতে হবে সীমান্ত ভাই।
আচ্ছা, আমরা তো এই একটা পর্যন্ত নরেন তো দাস, যাই আপনি নাকি। একটু ওনার যে প্রাথমিক বক্তব্যতে উনি অনেকগুলো পয়েন্ট উপস্থাপন করেছেন। সবগুলো পয়েন্ট উপস্থাপন করলে তো ধরেন অনেক সময় লাগবে। আপনি যদি মানে কয়েকটা করে করে আলোচনাটা আগায় তাহলে মনে হয় ভালো হবে। রাইট। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। তো এই জায়গায় হ্যাঁ, ল তাহলে এর একটু ল দ্রুত যেহেতু শেষ করে ফিলোসফার, দেন আপনি। হ্যাঁ। হ্যাঁ ফিলোসফার্স অফ ল, ল নিয়ে যারা কাজ করে, ল নিয়ে যারা কাজ করে ফিলোসফারদের পজিশনই তাহলে আমার নাম পক্ষে। একটু তাহলে বলুন তো কারা যে কারা কোনো, কাজ করে। হ্যাঁ রে ভাই, আপনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে তো আমি শেষ করতে পারবো না। ওভার টকিং করতেছেন তো, এটার নাম ইন্টারেক্টিভ আলোচনা না। ইন্টারেক্টিভ আলোচনা হলো পয়েন্ট রেজ করবেন, আনসার দিব, তারপর নেক্সট পয়েন্ট, তারপর আমি যদি কোনো প্রশ্ন না করি তারপর আপনি আবার কোয়েশ্চেন করতে পারবেন। তো এই জায়গায় আমার কিন্তু শেষ হয় না। আমি শেষ করার পর আপনি যে প্রশ্নের উত্তর দেন না এটাতে আবার বেক করব, আপনি কিন্তু পয়েন্ট ছাড়বো না, পয়েন্টেই থাকবো। তো এই জায়গায় ল, ফিলোসফার্স অফ ল যেহেতু আমার পজিশনে আছে, সবাই আমার পজিশনে, 58%, 60%, অলমোস্ট 60%, মেজরিটি আমার পক্ষে। তার মানে ল এখনো নিয়ে রেফারেন্স কোনো দেন নাই। অবজেকশন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনাকে, ফিল সার্ভে পেপার। আপনি এখন ইন্টারাপ্ট করবেন না, পরে আপনি ইন্টারাপ্ট করেন, পরে আপনি কথা বললেন, আমি শেষ করি আগে। তো এই জায়গায় ফিলোসফার্স অফ ল আমার পক্ষে। বারবার কিন্তু এক পয়েন্ট বলতে হচ্ছে, কারণ কারণ আপনি বারবার ইন্টারাপ্ট করতেছেন, আর ভিউয়াররা কিন্তু বোর হবে। আপনি ইন্টারাপ্ট করেন না প্লিজ, শেষ করতে দেন। তো এই জায়গায় ফিলোসফার্স অফ ল যেহেতু আমার পক্ষে, তারা বেশিরভাগ মানে 60%-এর মতো আমার পক্ষে, তারা তাহলে একটা ল নাম নিয়ে, শুধু, ওয়ান, জাস্ট একটা নাম, ও ম্যান, ওয়ান রিডিকুলাস। নাম, ওয়ান আমি নাম, শেষ করি, অনলি ওয়ান। শেষ করি, আমাকে শেষ করতে দেন। আমার পয়েন্ট শেষ করার আগে আমি কোনো উত্তর এতগুলো দিব না, কথা আমার না পয়েন্ট বলে শেষ একটা করতে নাম হবে। বলা যেত। একটা নাম বলেন প্লিজ। আমাকে কারা শেষ সেই করতে একটা দেন, নাম আপনি বলেন। আচ্ছা, শেষ করতে তানভীর দেন ভাই, একটু আমাকে। একটু উনি একটু দ্রুত শেষ করুক, তারপর আপনি জিনিসগুলোকে উপস্থাপন করেন। এটা বোধহয় ভালো হবে। হ্যাঁ। হ্যাঁ, তো এই জায়গায় ফিলোসফার্স অফ ল যেহেতু আমার, ফিলোসফার্স অফ লরা, ল নিয়ে যারা কাজ করে তারা যেহেতু আমার পক্ষে, তাহলে ল নিয়ে কোনো অবজেকশন আমার এই জায়গায় মানে ইয়ে না, ইয়ে এফেক্ট এফেক্ট করতেছে না আমার আর্গুমেন্টকে। আমি যে আর্গুমেন্ট দিই ডিডাক্টিভ আর্গুমেন্ট। তারপর এখন হলো আরেকটা জিনিস উনি বলছেন যে এই দেখেন বারবার ইন্টারাপ্ট করতে কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবো আমি, ইন্টারাপ্ট করবেন না প্লিজ। তো এই জায়গায় আমি কিন্তু তিনটা প্রশ্ন করছিলাম ওনাকে যে ডিডাক্টিভ আর্গুমেন্ট কাকে বলে, ফেলাসি কাকে বলে, এই দুইটা কোয়েশ্চেন, এবং অবজেক্টিভ মরালিটি কাকে বলে। উনি অবজেক্টিভ মরালিটি নিয়ে একটা জিনিস বলছেন যে ইউনিভার্সাল, ইউনিভার্সাল হতে হবে, ইয়েস অফকোর্স ইউনিভার্সাল হতে হবে, কিন্তু সেটা মাইন্ডের উপর ডিপেন্ড করতে পারবে না। মাইন্ডের উপর ডিপেন্ড করেও কিন্তু যদি ধরেন এটা কোন পৃথিবীর সব মাইন্ড, মানুষ এটার ইউনিভার্সাল মানে, স্ট্যান্ডার্ডটা কি? মাইন্ড মানে যে কোনো মাইন্ড, মাইন্ড তো একটা জিনিস, না না ব্রেনের না, সাথে যেটা এটা কানেকশন মানে আছে। কিসের ভিত্তিতে, কোন মাইন্ডের উপরে ডিপেন্ড করতে পারবে না, এই মাইন্ডটা কি সেটা ডিফাইন করো। মাইন্ডকে ডিফাইন করতে হবে। মাইন্ড কাকে তো বলে আপনি জানেন না? ডেফিনেশন হয়নি, ডেফিনেশনই তো হয় নাই। মাইন্ড কাকে বলে? মাইন্ড, মাইন্ড হলো এমন একটা জিনিস যেটা হলো কোনো বিষয়ে স্টেটমেন্ট, প্রপোজিশন নিয়ে আলোচনা করতে পারে, তাই, বা প্রপোজিশন যেটা, নিয়ে স্টেটমেন্ট যেটা দিতে বলে পারে। এটা মাইন্ডের উপরে ডিপেন্ড করা যাবে না, এই জিনিসটাকে ডিফাইন করো, মানে এটাকে সংজ্ঞায়িত করো, বাংলায় বলতেছি সংজ্ঞায়িত করো। মাইন্ডের উপর ডিপেন্ড করতে পারবে না মানে, যে কোনো মাইন্ডের উপর যদি আপনার আর ভাই নির্ভর করে বাংলা কোনো কি বুঝে না স্টেটমেন্ট, রে যেমন ভাই, মনে করো, আর বাংলায় বলছি ভাই, আমি বাংলায় বলছি। সংজ্ঞায়ন বুঝো, কোনো কিছু সংজ্ঞায়ন। তো এটাই তো বলতেছি, আমি সংজ্ঞাই তো দিতেছি। আপনি শেষ করতে না দিলে সংজ্ঞা শুনবেন কিভাবে? সংখ্যা দিতেছি না তো কি দিতেছি? মাইন্ডের উপর ডিপেন্ড, আমার পজিশন হলো যে অবজেক্টিভ মরালিটি হলো সেইটা যেটা মাইন্ডে। আমি কিন্তু প্রশ্নটা আপনাকে করছিলাম, আমি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে, দেখেন তো, টিচ করতেছি, এই জায়গায় ডিবেট হচ্ছে না এটা, আমি টিচিং করতেছি আপনাকে। সো এই জায়গায় অবজেক্টিভ মরালিটি তাহলে এ, সেটাকে বলে যেটা হলো মাইন্ডের উপর ডিপ। আরে ভাই ইন্টারাপ্ট করতেছেন উনি, মডারেটর সাহেব, টিচিং করে। মডারেটর সাহেব উনি ইন্টারাপ্ট করতেছেন আবার। টিচিং তো করতেছি, যে প্রশ্ন আপনাকে করতেছি সেটার উত্তর আমি নিজে দিয়ে দিচ্ছি, তাহলে টিচিংই তো হচ্ছে। সেই অবজেক্টিভ মানে মরালিটি, যার কাছে কোনো বই নাই সে টিচিং করতেছে। বাই ফিলোসফি জিনিসটা তো বুঝেন নাকি? ফিলোসফি হলো যে কোনো জিনিসের জাস্টিফিকেশন। আপনার যে কোনো পজিশনকে জাস্টিফাই করতে হবে, আপনি সেটা বই দিয়ে করেন, ফিলোসফির কোনো স্টেটমেন্ট দিয়ে করেন, ডিডাক্টিভ আর্গুমেন্ট দিয়ে করেন, সাইন্টিফিক রিসার্চ পেপার দিয়ে করেন, আপনার জাস্টিফিকেশন শো করতে হবে। এজ লং এস আই এম শোয়িং জাস্টিফিকেশন, মাই পজিশন ইজ পারফেক্ট, আমার পজিশন পারফেক্টলি আউটলাইন করা হয়েছে। আপনি যদি জাস্টিফিকেশন শো যেটা করছে ওইটাতে কোনো অবজেকশন না দিতে পারেন, তাহলে আপনার কোনো অবজেকশনই না। তো মুজাম্মেল স্যারের প্রতি আমি রিকোয়েস্ট করবো, আবার স্যার দেখেন উনি কিন্তু ফিলোসফি না বুঝেই অবজেকশন দিতেছে, এই জন্য আমরা বলি আপনারা আসেন আলোচনায়, তাহলে আলোচনা সুন্দর হবে। এই লোকের সাথে আমি কি আলোচনা করবো যিনি ফিলোসফি বুঝে না, ডিডাক্টিভ আর্গুমেন্টই বুঝে না, বলেন? তো স্যারকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ আসবেন। তো তো এই জায়গায় উনি হাসাহাসি করতেছে, আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিয়ে শেষ করি। তো
এই জায়গায় মাইন্ডের উপর যদি ডিপেন্ড করে কোনো স্টেটমেন্ট, তাহলে সেটা আর অবজেক্টিভ হয় না। যে স্টেটমেন্ট মাইন্ডের উপর ডিপেন্ড করে না, অবজেক্টিভ হতে হয়, সেইটা আপনার অবজেক্টিভ মরালিটি শো করে। যেমন এই যে আমাদের ন্যাচারাল ল যেভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করতেছে, ফলে ইনটিউটিভলি মরাল রিয়েলিজমের মাধ্যমে আমরা যে অবজেক্টিভ স্টেটমেন্টটা তৈরি করি, এই স্টেটমেন্টটা কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করে আপনার ওই ন্যাচারাল ল এর উপর। ন্যাচারাল ল এর সাথে কানেক্টেড, আমাদের বায়োলজির সাথে ইন্টারাক্ট করার ফলে এইটা যেহেতু উৎপন্ন হয়েছে এবং মরাল রিয়েলিজমের দ্বারা ডিটেক্টেড এই জিনিসটা হয়েছে, সেহেতু এই জিনিসটা অবজেক্টিভ হয়েছে, কারণ এটা মাইন্ডের উপর ডিপেন্ডেন্ট না। ফিলোসোফার যদি বলে এটা করো, তাহলে এটা এটা হয়ে যায় না, এটা হয়ে যায় সাবজেক্টিভ, বা এটা হলো মাইন্ড ডিপেন্ডেন্ট। সাবজেক্টিভ মানে হলো যেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। গড একটা সাবজেক্ট, আল্লাহ একটা সাবজেক্ট, উনি একটা পার্সন, উনি উনি সাবজেক্ট হিসেবে উনি আমাদেরকে বিভিন্ন জিনিস অর্ডার দিছে যে এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা করতে হবে, এটা কমপ্লিটলি সাবজেক্টিভ। এই জন্য ফিলোসফিতে কমপ্লিটলি রিজেক্টেড এই পজিশন। আল্লাহ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না মরালিটির দিক দিয়ে। এই জন্য বেশিরভাগ মরালিটি নিয়ে যারা কাজ করতেছে তারা হলো বেশিরভাগ হলো মোরাল রিয়েলিস্ট। মোরাল রিয়েলিস্টটা হলো আপনার বেশিরভাগ হলো এথিস্ট। মোরাল রিয়েলিস্ট যারা আছে বেশিরভাগ হলো এথিস্ট। মোরাল রিয়েলিস্ট হলো ওই পজিশন যে মোরাল রিয়েলিজম, যে আপনার অবজেক্টিভ মোরাল স্টেটমেন্ট তৈরি করা পসিবল আমাদের দ্বারা। তো এইভাবে আমরা যদি আলোচনা করি তাহলে সুন্দরভাবে আলোচনা হবে। উনি যদি সীমান্তদা ইন্টারাপ্ট না মানে করতে তার কি সময় শেষ হচ্ছে, মানে কথা বলার? আচ্ছা, রনিন দাস, আপনি তাহলে আমরা তাহলে একটু তানভীর আহমেদ শরীফের কাছে যাই। আপনার এই আলোচনা ওনার কি কি পয়েন্ট আছে, তাহলে আহ, একটু উনি তাহলে উপস্থাপন করুক। হুম। হ্যাঁ, যেটা শিওর। হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, উনি যে দাবিটা করছে যে মোরালিটি কি, এইটা থিওরি এখনো আসেই নাই ফিলোসফিতে। আর একটা কথা হচ্ছে ওনাদের কোনো বইই নাই। তার মানে এখন যদি তার একটা স্কুল খুলতে চায়, তাহলে সেই স্কুলটা চালানোর মতো যে একটা মিনিমাম বুক লাগবে, সেইটা টিচিং করারও যোগ্যতা নাই। রনিন, আমি কি ভুল বলছি? এটা জেনেটিক ফেলাসি দাদা। না, মানে আমার কথা হচ্ছে যে আমার কোশ্চেনের কিন্তু উত্তরটা নাই। মানে তুমি যদি না, এখন এটা একটা স্কুল জেনেটিক খুলো, ফেলাসি। সেই স্কুলে কি পড়াবা? কোনো বই আছে তোমার কাছে? না, এটা জেনেটিক ফেলাসি, আমি বলছি জেনেটিক ফেলাসি কি আপনি বুঝেন মানে কথা হচ্ছে কাকে উত্তর বলে আছে বলেন? কি নেই, বই আছে কি নেই, ইয়েস অর নো? আপনার প্রশ্নটা ইনভ্যালিড হয়ে যায়, ফেলাসি করছেন এই জন্য। জেনেটিক কথা ফেলাসি হচ্ছে, কাকে তার বলি মানে বুঝেন? হইতেছে এখন যদি কেউ মোরালিটি জানতে চায়, তাহলে নাস্তিকতায় সোজা বাংলায় যেটা সে দাবি করছে, নাস্তিকতায় কোনো মোরালিটি নেই। এখন সাপোজ নাস্তিকদের, তোমার মতো নাস্তিকদের একটা দেশের দায়িত্ব দেওয়া হইলো, তাহলে সেই দেশে ল অর্ডারটা কিভাবে চলবে, সংবিধান কিভাবে এই যে চলবে? ফিলোসোফার্স অফ ল যারা করছে, গবেষণা করছে, তারা ডিসাইড করবে, ঠিক, এবং এটা তাদের ডিপেন্ড নামটা করবে একটু আপনার বলি, কয়েকটা নাম শুনি, একটা নাম বলো প্লিজ। না না, স্পেসিফিকলি তো আমার নাম বলতে হবে না, কারণ ফিলোসোফার্স অফ একটা ল নাম একটা শুনি যে কমিউনিটি। কারা এই যে মানে ফিলোসফি দিয়ে ল তৈরি করছে, একটা নাম। সীমান্ত দা, আপনি একটু আমার এই উত্তরটা নিয়ে নেন তো, যে কারা ফিলোসফি দিয়ে ল তৈরি করছে, সেই ল এর বইটা উত্তর কি, আমি এটা দিচ্ছি একটু আপনাকে। নামটা আপনি নিয়ে নেন সীমান্ত দা প্লিজ। না না, আপনি একটা সামনে ফিলোসোফার্স আসেন। অফ ল, আমরা ফিলোসফি নিয়ে যখন আলোচনা করব, কমিউনিটিকে এক্সাম্পল হিসেবে ধরতে হবে। একজন কি বলছে সীমান্ত দা সেটাকে একটু এক্সাম্পল আনমিউট হিসেবে করে ধরতে প্লিজ হবে। আমার প্রশ্নের উত্তরটা নেন তো। সীমান্ত দা একটু আনমিউট প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। তানভীর ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন, তাহলে এই প্রশ্নটার উত্তর দিবে রনিন দাস। তাহলে আপনি প্রশ্নটার উত্তর দিন। হ্যাঁ, উত্তরই তাহলে তো আপনি একটু দিচ্ছি শুনেন। উনি। তানভীর ভাই, আপনি হ্যাঁ, একটু হ্যাঁ, সীমান্ত ওইটা দা, শুনেন। আপনি যে শুনছেন বইটার নাম, মানে কারা এই বইটা তৈরি করছে, লিখছে, কোন ফিলোসফার যারা ল নিয়ে কাজ করতেছে, এবং তারা কি বইটা লিখছে, বইটার নামটা একটু আমরা বলেন তো রনিন দাসের কাছ থেকে। এটা ইরিলিভেন্ট পয়েন্ট। ফিলোসোফার্স অফ ল কোন বই লিখছে সেটা না, পয়েন্ট ছিল যে না, ফিলোসোফার্স তাহলে অফ তারা ল কি তারা হলো পড়াইছে, মানে এথিস্টের কি সংখ্যা রিসার্চ বেশি। করছে? তারা যদি কোনো বই লিখতে না পারে, কোনো ল তৈরি করতে না পারে, তাহলে আউটকাম কি? আউটকাম জিরো, না না, আপনি আউটকাম আমাকে নাই। বুঝতে হবে আপনি পয়েন্টটা বুঝছেন কিনা। আমি যে পয়েন্টটা আমি যেটা তো বলছি, সেটা যারা ইন্টারাপ্ট বলতেছি করেন যে না, পয়েন্ট আমি যেটা বলছি। তোমাকে একটা দায়িত্ব দিলাম ইন্টারাপ্ট একটা করতেছেন দেশের তো। ল তৈরি করার জন্য। তুমি কি করলা, বললা যে ফিলোসফার আছে, সেই ফিলোসফার একটা নাম বলতে পারো নাই। তাহলে সেই দেশের যে না, সংবিধানটা তৈরি করতে হবে, সেখানে দেওয়ানি অপরাধ আছে, ফৌজদারি অপরাধ আছে, পার্সোনাল ল আছে, এই ল গুলো কে তৈরি করবে? একজন ফিলোসোফারের নাম বললে সেটা তো সাবজেক্টিভ হয়ে যাবে। আমরা ফিলোসফি আচ্ছা, কমিউনিটি শো সেই করতে হবে যে একজন ফিলোসোফার্স ফিলোসফার অফ ল তার মানে কি কমিউনিটি। আমি তো আপনার কোশ্চেনটা সেটাই, অবজেক্টিভ মডালিটিটা কে দিবে, ইউনিভার্সাল ল অবজেক্টিভ গিভারটা কে হবে? অবজেক্টিভ আমার মরালিটি তো কোশ্চেনটা আসবে এইখানে। আপনার মরাল রিয়েলিজমের স্টেটমেন্ট দেখে, এটা মরাল ল সেই থেকে তো মোরাল আসবে না। রিয়েলিজমটা অবজেক্টিভ মরালিটি স্ট্যান্ডার্ডটা আসবে। কে নির্ধারণ করবে, হু, সেটা কে? আপনার প্রশ্নটা ইনভ্যালিড। ফিলোসোফার্স অফ ল মানে কত মরালিটি হচ্ছে, স্ট্যান্ডার্ড যদি করবে না। আমার আলোচনায় করে ইন্টারাপ্ট যদি কোনো করতেছেন। আউটকাম না আসে, কোনো আমি প্রশ্নের উত্তর না পাই, তার মানে সেটা ইনভ্যালিড।
প্রশ্নটা ইনভ্যালিড। না না, আপনি প্রশ্নের মধ্যে ফেলাসি থাকলে ইনভ্যালিড হবে, আমাকে উত্তর না এটা ফেলাসি দিতে তো হবে। হলো না। এখন যদি তোমাকে বলা হয় যে আচ্ছা, দেশের ল কি হবে? তানভীর আহমেদ, তানভীর ভাই, আপনার প্রশ্নটা কি এরকম যে অবজেক্টিভ মরালিটি কিভাবে তৈরি হয়, এটা কি আপনার প্রশ্ন? হ্যাঁ মনে করেন এরকমই, অবজেক্টিভ মোরালিটি আচ্ছা, কিভাবে তৈরি করা হবে সেটাই। ঠিক আছে, তাহলে রনিন দাস, আপনি তাহলে এই বিষয়ে বলেন। হ্যাঁ? এত এটা কিন্তু সময় ধরে কি বলে আসলাম, এই ফেলাসি। প্রশ্ন আবার ইন্টারাপ্ট করতেছ। এই প্রশ্নের উত্তরই তো এত সময় দিয়ে আসলাম যে এটা হলো সেটা আপনার কই? মোরাল এটা রিয়েলিজম। তো এক বাক্যে কারা, সেটার নাম বলো। মডারেটর সাহেব ইন্টারাপ্ট করতেছে কিন্তু উনি প্রশ্ন করছেন, উত্তর শেষ হওয়ার পর আপনি নতুন কোয়েশ্চন করবেন। অবজেক্টিভ মডালিটি কিভাবে তৈরি হয় সেটাই তো মডারেটর সাহেব যেটা ক্লিয়ার করে দিল, অবজেক্টিভ মডালিটি কিভাবে তৈরি হয়। এটা যে এত সময় ধরে উত্তর দিয়ে আসছি, পয়েন্টই তো বুঝলেন না। তো আবার আমি রিকোয়েস্ট করবো যে সেইটার আমাদের যে নামটা তো আমি পাই নাই যে এইটা মোরালিটি, এইটা ইমোরাল, এটা ইন্টারাপ্ট কোনটা করলে মোরাল কোনটা ইমোরাল। তোমার সমকামী জীবনটা কি মোরাল নেই ইমোরাল? তোমার সমকামী জীবনটা তোমার কাছে মোরাল হইতে পারে, কিন্তু তো আরেকজন নাস্তিকের কাছে তো ইমোরাল হইলে কি হবে? এটা টুকক ফেলাসি, এটা টুকক ফেলাসি, আচ্ছা, না পার্সোনাল তানভীর ভাই বিহেভিয়ার নিয়ে একটু, তানভীর ভাই একটু ওনার উত্তরটা শুনে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তো আমরা শুনলাম, সবাই শুনলো, এখন ওনার উত্তরটা শুনে আসি। হ্যাঁ, একজন মানুষের পার্সোনাল বিহেভিয়ার আমাদের আলোচনার টপিক না আজকে। আলোচনা পার্সোনাল বিহেভিয়ারে চলে গেলে আপনার টুকক ফেলাসি হয়ে মোরালিটি যাবে, পার্সোনাল যেটা বিহেভিয়ারটাকে নিয়ন্ত্রণ করে আবার না। ইন্টারাপ্ট করতেছে। না না, ভিউয়ার্সরা আমি তো দেখতেছেন বারবার ইন্টারাপ্ট ইন্টারেক্টিভ করতেছে। কথা বলতেছি, ইন্টারেক্ট না আমার, টু দা পয়েন্ট। তাহলে ইন্টারেক্টিভ মানে ওভার মোরালিটি টকিং। কি পার্সোনাল বিহেভিয়ার নিয়ন্ত্রণ করে কি করে না? আচ্ছা দাঁড়ান, আপনি আগে এটা শিওর হন, ইন্টারেক্টিভ আলোচনা কে বলে একটু ডিফাইন করেন তো। আমি সরাসরি প্রশ্ন করবো, সরাসরি উত্তর দিবা। তুমি 5 মিনিট ধরে কথা বলতে থাকবে, এটা আমার দরকার নেই। আমি না, সরাসরি আমার এটা উত্তর দিবো। ইন্টারেক্টিভ আলোচনা না। এটা ইন্টারেক্টিভ আলোচনা, ইন্টারেক্টিভ আলোচনা হলো ওভার টকিং করা যাবে না, এবং কোয়েশ্চেন করলে সেটার উত্তর কমপ্লিটলি শেষ হওয়ার আগে আপনি বুঝতে হবে কি উত্তর দিচ্ছে, বুঝার জন্য তো এনাফ টাইম দিতে হবে অপোজিশনকে। এটাকে বলা হয় হ্যাঁ, প্রিন্সিপাল অফ আমি চ্যারিটি। বলছি ওটার নাম। তুমি আমার, আমি তোমাকে নাম জিজ্ঞেস করছি, তুমি সারা দিন ধরে কইলা অমুক তমুক জমুক। এটা তো কথা নয়। আমি বলতেছি তোমার নাম কি, আমি জিজ্ঞেস করতেছি রনিন দাস তোমার পিতার নাম কি, তুমি আমার সারা দিন ধরে বললা ইন্ডাকশন ফিলোসফি, ইন্ডাকশন ফিলোসফি। ঠিক আছে, তাহলে তো আমার কোনো লাভ নাই। আমি বলতেছি তোমার বাতা না, না, আপনার তোমার প্রশ্নের বাবার মধ্যে নাম নিশ্চয়ই ইন্ডাকশন ফিলোসফি না। আমি জিজ্ঞেস করতেছি তোমার না, এই আপনার ল প্রশ্নের মধ্যে মেকিং যে ফিলোসফাররা করবে তাদের নামটা কি? হ্যাঁ, আমি বলতেছি যে আপনার প্রশ্নে যদি ফেলাসি থাকে তাহলে তো আমাকে ফেলাসি উল্লেখ করতে হবে। আর একটা আলোচনায় আসলে আমাদেরকে ইন্টারেক্টিভ আলোচনা যেহেতু আপনি করতে যাচ্ছেন, আগে এই জিনিসটা ফিক্স করে নেই, তারপর আপনি আলোচনায় আসেন। কারণ আমার মনে হচ্ছে না আপনি ইন্টারেক্টিভ আলোচনা কাকে বলে জানেন ভালো করে। ইন্টারেক্টিভ আলোচনা বা যে কোনো আলোচনায় আমরা একটা প্রিন্সিপাল ফলো করি। এই প্রিন্সিপালের নাম হলো প্রিন্সিপাল অফ চ্যারিটি। আবার টিচ করতে হচ্ছে আপনাকে, আপনি এগুলো জানেনই না, টিচ করতেছি। আরে বাবা, তোমার কাছে তো মোজাম্মেল স্যার বই একটু নেই, লক্ষ্য কি টিচ করবেন। করবা? তোমার কাছে বই আছে, বইয়ের ওরে নাম বাবা, বলো, কি টিচ শেষ করো? করতে শেষ করতে দেন, না, যার ইন্টারাপ্ট করতে। বই নেই সে তো টিচিংই করতে পারবে না, কারণ আমাকে স্কুলে ভর্তি হলে তো আমারটা সিলেবাস থাকবে, বই পড়তে হবে, তারপর আমাকে সার্টিফাই করবে সেই বইগুলো আমি পড়ছি, আমি বইগুলো বুঝি। কিন্তু তোমার কাছে কোনো বই নাই, আমার কাছে বই, বই এটা আছে। জেনেটিক, এটা জেনেটিক ফেলাসি। আমার বই কিন্তু থাকুক আর না ল থাকুক, এর বই আছে। আমার কাছে 1400-র এটা উপরে জেনেটিক, ইসলামী শরিয়া আইনের ল এর বই আছে। আমার কাছে ল এটা রেডি। জেনেটিক ফেলাসি, এটা জেনেটিক ফেলাসি, ফেলাসি। এফ এ ভাই ডাবল এল এস সি ফেলাসি ওয়াই মেবি। সেইটাই তো ফেলাসি। তুমি ফেলাসি, যেটা করতেছো সেটাই তো ফেলাসি। তুমি দিচ্ছ যে কুযুক্তি। প্রযুক্তি দিছি, প্রযুক্তির নাম কি আমি যেটা দিতেছি? এটাই তো ফেলাসি হইতেছে, কারণ আমি তোমাকে প্রশ্ন করতেছি, নাম কি? ডিরেক্ট প্রশ্ন করতেছি যে তোমার এইটা কে। তুমি না না, এই হাজারটা নাম কথা কি? বলতেছো। ফেলাসির নাম কি? আমি যে ফেলাসি করতেছি এটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ফেলাসি? টেল মি। আমি তোমাকে প্রশ্ন করছি একদম স্ট্রেট কাট, যে ল মেকিংটা এটা কোন ফিলোসফাররা করবে, আমাকে আমার এইটা প্রশ্ন ডিরেক্ট অবজেক্ট, উত্তর এটা দাও। আপনার আপনার প্রশ্ন বারবার করতে হবে না, মডারেটর সাহেব অলরেডি ক্লিয়ার করে দিছি, আমি তো এটারই উত্তর দিচ্ছি। বারবার করতেছেন কেন এক প্রশ্ন? মডারেটর সাহেব আপনার থেকে বেটার আলোচক তাহলে মডারেটর সাহেব দেখতেছি আমি। উনি সুন্দর করে ক্লিয়ার করে দিছে এক লাইনে, আপনি তো এত সময় ধরে প্রশ্নই ক্লিয়ার করতে পারতেছেন না। প্রশ্ন হলো অবজেক্টিভ মরালিটি কিভাবে পাওয়া যাবে নাস্তিকতা, এটাই হলো আপনার কোয়েশ্চেন। তাহলে অবজেক্টিভ মরালিটি পাওয়া যাবে আমরা যখন এই কোনো অ্যাকশন হবে আমাদের সামনে, ইন্টারাপ্ট করবেন না প্লিজ। আহ আমাদের সামনে যখন কোনো অ্যাকশন হবে ওয়ার্ল্ডের মধ্যে, তখন এই ন্যাচারাল ল যখন আমাদের বায়োলজির সাথে ইন্টারাক্ট করবে, ইন্টারাক্ট করার পর আমাদের মনের মধ্যে ইনটিউশন তৈরি হবে বা আমাদের বায়োলজিতে ইনটিউশন তৈরি হবে, এবং মরালিটির দুইটা এভিডেন্স শো করা হয়, যেটা হলো মরাল ইনটিউশন এবং মরাল প্রোগ্রেস। যেহেতু ফিলোসফি আমরা আজকের আলোচনার অথরিটি, তাহলে মরাল ইনটিউশন যখন তৈরি হবে, এটা ডিটেক্ট করবে আপনার মরাল রিয়েলিজম। মরাল রিয়েলিজম হলো ফিলোসফির এই জায়গায় আসলে হলো যে কোন ফিলোসফির কোন সেকশন মরালিটি নিয়ে কাজ করে। ফিলোসফার্স অফ ল মরালিটি নিয়ে কাজ করে না।
আপনার পজিশনটাই কমপ্লিটলি রং। ফিলোসফার আপনি ল নিয়ে আসছেন, আবার ইন্টারাপ্ট করতেছে। দিস রিডিকুলাস। আপনি বারবার ইন্টারাপ্ট করলে আমি উত্তর শেষ করবো কিভাবে? আমাকে ফিনিশ করতে দিতে হবে। এটা প্রিন্সিপাল অফ চ্যারিটি মেনটেন করা হচ্ছে না এই জায়গায়। আপনাদের সাথে আমরা কিভাবে ডিবেট করবো? মোজাম্মেল স্যার আপনি দেখেন, কিন্তু এদের সাথে আমরা কিভাবে ডিবেট করবো? করবো, আপনি একটু বলেন প্লিজ স্যার। আপনি তো ফিলোসফি জানেন, এই দেখে কিছুই জানেন না, এর সাথে কিভাবে আলোচনা করবো? বারবার ইন্টারাপ্ট করতেছে। তো স্যার, স্যারের যে উদ্দেশ্য বলতেছি এবং যারা বিল করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি। তো এই মোরাল রিয়েলিজম যখন আমাদের ইনটিউশন গুলোকে ডিটেক্ট করবে, তখন হলো আমরা মোরালিটি স্ট্যান্ডার্ড পেয়ে যাব, কিসের যে দিক এই থেকে যে এই ডিটেক্ট স্টেটমেন্ট করবে? ইনটিউশনের দ্বারা। এখন কোন শেষ করি, আমাকে ইনটিউশন শেষ দ্বারা? করতে দেন। শেষ করি। আপনি প্রশ্ন করে ফেলছেন অলরেডি। উত্তরটা শেষ করি। প্রশ্ন তো করছেন যে মোরালিটি কিভাবে পাবো, এটা শেষ করি, তারপর নেক্সট কোয়েশনে যাবেন। এটা প্রিন্সিপাল অফ চ্যারিটি মেনটেন করতে হয় দাদা। আলোচনায় আসলে আপনি এগুলো আজ জেনে আসবেন পর্যন্ত নেক্সট কি আলোচনায়, নাস্তিকরা প্লিজ। কোনো মরালিটি তৈরি করতে পারছে? ওরে বাবা, দিস আপনি তো মানে অসম্ভব। আপনার সাথে আলোচনা হবে কিভাবে? আপনি তো প্রিন্সিপাল অফ চ্যারিটি তানভীর ভাই জিনিসটাই একটু বোঝেন ওনার না। উত্তরটা শুনে আসি, এখানে তো আমরা সবাই শুনছি, ভিউয়াররাও শব্দটা শুনছে। ওনার এতক্ষণে যদি কি উত্তর আপনি ভুল কোনটার হয়, উত্তর পাইছেন? একটা উত্তরও পাইছেন? হ্যাঁ উনি আমার যদি বলেন উত্তর তো দিতে নামটা। না পারে, এটা তো এতক্ষণ 6 মিনিট কথা বলছে, তানভীর আপনি ভাই, একটু ঘুরে ধরে দেখেন তো, বলেন তো যে এই যে কোন ল মেকার ফিলোসফার আছে যারা এটা তৈরি করবে, এটা উত্তরটা আপনি পাইছেন? আমার বলেন তো, আপনি তো এতক্ষণ শুনছেন, আপনি আমার আচ্ছা বলেন। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে শেষ হোক, তারপর দ্বিতীয় প্রশ্নটা আমরা ওনার কাছ থেকে শুনবো। একটা নাম আপনার বলতে কত মিনিট আপনার লাগতে প্রথম পারে? প্রশ্নটা একটা ছিল ভাই, তানভীর ভাই, শিহাবুরা, আপনি আগে আমাকে এটা বলেন, একটা একটু নাম একটু শুনুন। বলতে আমি আসলে আপনার সাথে কয় মিনিট আমি আপনার লাগবে? সাথে মানে বিতর্কে যাব না। আপনার প্রথম প্রশ্নটা ছিল অবজেক্টিভ মোরালিটি কিভাবে তৈরি হয়। আমরা আগে এই প্রশ্নটা রনিন দাস থেকে আমরা শুনে নেই, তারপরে আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা অবশ্যই ওনার কাছ থেকে নিব। এবং সবাই দেখছেন, উনি যদি ঠিকভাবে উত্তরটা দিতে না পারে, উনি এটা সবাই দেখছেন যে উনি দিতে পারবেন কি পারবেন না। তো তানভীর ভাই, আশা করি ওনাকে উত্তরটা দেওয়ার সুযোগটা আপনি দিবেন। হ্যাঁ, আমরা এটা আসলে আলোচনার কতক্ষণ মধ্যে আপনি কাউকে একটু আমাকে মিউট বলেন করতে তো চাই ভাই, না। যে মানে এত আমরা সময় লাগবে? হ্যাঁ, তা রনিন দাস, আপনি একটু মানে আর্লি যদি উত্তরটা দিতেন। হ্যাঁ, উনি আর তানভীর ভাই, আপনি একটু ওনার উত্তরটা দেওয়ার সময় একটু ইন্টারাপ্ট করবেন না। হ্যাঁ, এটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি। তো রনিন দাস। আচ্ছা, আমি আমি তো প্রশ্ন ঠিকভাবে ধরতে পারতেছি নাকি? মডারেটর সাহেব, আপনি তো ক্লিয়ার করে দিয়েছেন। আর নাস্তিকতা অবজেক্টিভ মডালিটি কিভাবে তৈরি হয়, এটাই তো কোয়েশ্চেন নাকি? সোর্স কি? অবজেক্টিভ মডেলিটির সোর্সটা কি হবে? এখন প্রশ্ন কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আপনি যেভাবে যেভাবে আগে বলছিলেন এভাবে না, প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন তো বলতে প্রশ্ন সোর্স কি? বুঝতেছেন না। নাস্তিকতায় অবজেক্টিভ মডেলিটির সোর্সটা কি, এটা আমার বলেন। ন্যাচারাল ল, আচ্ছা ঠিক আনডিসকভার্ড আছে, আমরা ন্যাচারাল ল। আমরা প্রশ্ন পেয়েছি ন্যাচারাল লটা কোথা থেকে তানভীর আসবে? আহমেদ শরীফ থেকে। এই সোর্সটা প্রশ্নটার বলেন। উত্তরটাই দিবেন, রনিন দাস। আর তানভীর আহমেদ শরীফ, প্লিজ আপনি তাহলে ওনাকে উত্তরটা দিতে দিবেন। হ্যাঁ, এটা আপনি কতক্ষণ লাগবে একটু ওনার কাছ থেকে শুনে নেন তো, এই 5 মিনিট আমি কোনো কথা বলবো না। যে নাস্তিকতার মডেলিটির অবজেক্টিভের যে সোর্সটা, সেই সোর্সটা কি হ্যাঁ, হবে? এটা আপনি কত মিনিট লাগবে ওনার একটু জিজ্ঞেস করেন তো। একটা মিনিট নাম আচ্ছা আমি উনি তো বলতে বলে আশা করছি দিতে পারেন। উনি আশা করছি খুব দ্রুতই উত্তরটা দিবেন। আপনি একটু মানে মানে শুনেন। 30 মিনিট সময় দিলে কি উনি নামটা বলতে পারবেন? নামটা কি 30 মিনিটের চেয়ে বেশি বড় হবে? নাম, আচ্ছা তানভীর ভাই, আমি আমি সবকিছু আসলে উত্তর এই দিব, আপনি বিষয়ে নাম সহ। বিতর্কে যাব না। আপনার প্রশ্ন ছিল সোর্স কি। হ্যাঁ, তারপর নামের প্রশ্ন যদি থাকে সেটাও আমরা পরে শুনবো। সোর্স তাহলে বলতে গেলে প্রথমে সোর্স। সোর্সের তো একটা নাম থাকতে হবে তো। উনি সারাদিন বলবেন সোর্স আছে, সোর্স আছে। আছেটা কি আছে? সেই আছেটা তো নাম বলতে হবে তো একটা, যে এইটা আছে, যে হ্যাঁ, আমাদের সেটাই আমরা সই একটু লাইন আছে একটা সেটাই আমরা রেডি, একটু শুনি। 1400 রেডি। তানভীর ভাই, সেটাই আমরা একটু শুনি। উনি কি সঠিক উত্তর দিচ্ছেন নাকি ভুল উত্তর দিচ্ছেন, এটা সবাই বিবেচনা করবে। আমরা একটু শুনি ওনার উত্তরটা, আপনি একটু মানে ওনাকে উত্তরটা দিতে দিন। ঠিক আছে, অনুরোধ থাকলো। জি রনিন দাস। হ্যাঁ, হ্যাঁ দিতেছি। ওনার প্রশ্নটা কিন্তু উনি প্রশ্নটা ঠিক মতো করতেই পারে নাই। ওনার প্রশ্ন করা উচিত ছিল যে হোয়াট ইজ অবজেক্টিভ সোর্স। সোর্স কিন্তু দুই প্রকার হতে পারে, সাবজেক্টিভ সোর্স, অবজেক্টিভ সোর্স। প্রশ্নটা এভাবে হওয়া উচিত ছিল। মিস্টার তানভীর আহমেদ শরীফ, ইন্টারাপ্ট করবেন না, আমি জাস্ট আলোচনার সুবিধার্থে বলতেছি। আপনার প্রশ্নটা এইভাবে, অবজেক্টিভ সোর্স কি, এইটার উত্তর দিতেছিলাম, কিন্তু আপনি ডিটেক্ট করতে পারেন না, কারণ আপনি ফিলোসফি সম্পর্কে কোনো আইডিয়া নাই আপনার। আমাদের সোর্স হলো, আমি কিন্তু ফার্স্টে এইগুলাই বলে আসছি এত সময় ধরে, আমার আর্গুমেন্টটাও এস্টাবলিশ করতেছে সোর্স কি, যে আমাদের কনক্লুশন কি। দেয়ার ফর আপনার কনক্লুশনটা চলে আসে যে দেয়ার ফর স্ট্যান্ডার্ড ফর মরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল। এইটা হলো কনক্লুশন ভাই। তো সোর্স কি? সোর্স তো আনডিসকভার্ড ন্যাচারাল ল হবে। এটা, এই সোর্সটা কিভাবে এস্টাবলিশ হয়? আমার প্রেমিস আকারে আর্গুমেন্ট আছে, ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন স্ট্যান্ডার্ড ফর মরালিটি, মানে স্ট্যান্ডার্ড বলতে সোর্স বোঝানো হচ্ছে বা ফাউন্ডেশন বোঝানো হচ্ছে। ওনার প্রশ্নটা, উনি সুন্দর প্রশ্ন করতে পারেন না যে অবজেক্টিভ ফাউন্ডেশন কি। এই জন্য প্রশ্নটা ওনাকে শিখিয়ে দিতে হচ্ছে। ভিউয়ার্সরা চিন্তা করেন প্রশ্ন কিভাবে করতে হয়।
তো প্রশ্নটা এই অবজেক্টিভ সোর্স কি? অবজেক্টিভ সোর্স হলো স্ট্যান্ডার্ড ফর মানে আমাদের আনডিসকভার্ড ন্যাচারাল ল। এই ন্যাচারাল ল কিভাবে অবজেক্টিভ মোরালিটি তৈরি করবে? এই সোর্সের উপর কাজ করে। সোর্স যখন মানে অবজেক্টিভ মোরালিটির সোর্স আনডিসকভার্ড ন্যাচারাল ল যখন আমাদের বায়োলজির সাথে ইন্টারাক্ট করবে, আমরা জানি ইন্টারাকশন হ্যাপেনিং, ইন্টারাকশন সবসময় ম্যাটারের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। গ্র্যাভিটেশনাল ল যেভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করে, সেম ভাবে এই মোরাল লটা আমাদের বায়োলজির সাথে ইন্টারাক্ট করবে এবং আমাদের ইনটিউশন তৈরি করবে আমাদের বায়োলজির মধ্যে। ইনটিউশনকে ধরা হয় মরালিটির একটা এভিডেন্স। দুইটা জিনিসকে এভিডেন্স ধরা হয়, ইনটিউশন এবং মোরাল প্রোগ্রেস। ইনটিউশন যখন তৈরি করবে, সেই ইনটিউশনকে ডিটেক্ট করবে মোরাল রিয়েলিজম, এবং মোরাল রিয়েলিজমের মাধ্যমে স্টেটমেন্ট তৈরি হবে যেটা অবজেক্টিভ মরালিটিকে শো করবে, এবং এই স্টেটমেন্ট মেনে কাজ করা হবে মোরাল কাজ। হ্যাঁ, মডারেটর সাহেব। জি, তানভীর আহমেদ শরীফ, আপনি আপনি যদি নিশ্চয়ই নামটা শুনছেন, সীমান্ত প্রতীক। এতক্ষণে তো তাকে আপনার প্রশ্ন আপনি তো ছিল নামটা সোর্স, শুনছেন, আপনার প্রশ্ন ছিল নামটা সোর্স আমাকে কি? বলেন। হ্যাঁ, সেই হ্যাঁ, সোর্সের নামটা আপনি বলেন। হ্যাঁ, উনি সোর্স তো বলেছেন। এখন যদি আপনার আরো ক্লারিফিকেশন দরকার হয়, আচ্ছা, আপনি সেই আবার সোর্সের প্রশ্ন নামটা করতে পারেন। আমাকে বলেন। সোর্সের নামটা তো আপনি নিশ্চয়ই আপনার কানে শুনছেন, আমি শুনতে পাচ্ছি, আমি এখন যে আবার তিনবার নামটা বলেন। আপনাকে আমি যে তিনবার আপনাকে আর্গুমেন্ট দিলাম, আপনি কি আর্গুমেন্ট জেনে না? মানে কষ্ট কাকে বলে আপনি হ্যাঁ, বুঝছেন না? তাহলে এই জন্য সীমান্ত আমি দা, আপনি তো নিশ্চয়ই নামটা শুনছেন। দর্শকরা দেখতেছেন যে মডারেটর নামটা খুঁজে পাই নাই, যে মোরালিটির সোর্সটা কি এইটা মানে মডারেটর নিজেও মানে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে রনিন দাসের তানভীর সমস্যা। ভাই, আমি আপনাদের আলোচনায় ঢুকবো না। তানভীর ভাই, আমি আপনাদের আলোচনায় ঢুকবো না, যেহেতু আপনারা আলোচনা করছেন। আপনি আমি একটু নামটা আমাদের শুনেছি। অ্যাসিস্ট উনি করেন, ঠিক আছে, যে উনি অ্যাসিস্ট উনি করেন, কারণ বলেছেন আমি মনে হয় কানে আনডিসকভার কম ন্যাচারাল শুনি। ল মানে কথা উনি এতক্ষণ বলেছেন, ধরে হ্যাঁ। উনি কথা বলেও উনি যে মানে সোর্সটা কি, মোরালিটি সোর্সটা কি এখনো দিতে পারে নাই। তাহলে তানভীর ভাই, আমি আপনাদের আলোচনায় ঢুকবো না। আমি শুনেছি বা শুনি নাই সেটা বিষয় না। আপনি যদি বুঝতে না পারেন, আপনি আবার প্রশ্ন করতে পারেন। জি। আচ্ছা রনিন দাস, এই যে তোমাদের সমকামী জীবন, এইটা যদি অন্য নাস্তিকের কাছে ইমোরাল হয়, তাইলে সে কি ডিসিশন নিবে? এটা টুকক ফেলাসি। পার্সোনাল বিহেভিয়ার নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমাদের আলোচনার বিষয় নাস্তিকতার স্ট্যান্ডার্ড আছে কি নাই। মোরালিটিটা কোথায় অ্যাপ্লাই হবে? মানুষের মধ্যে অ্যাপ্লাই হবে না গরু ছাগলে অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই কোন জায়গায় হচ্ছে, পার্সোনাল বিহেভিয়ার নিয়ে আমরা আলোচনা পরে করবো। আমরা দেখতে হবে আগে এই স্ট্যান্ডার্ড আছে পার্সোনাল কিনা নাস্তিকতায়। বিহেভিয়ারটা, এই যে মোরালিটিটা নিয়ে যে কথা বলতেছি, এই নাস্তিকতার যে মোরালিটি, এই মোরালিটি অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? মানুষের পার্সোনাল জীবনে, রাষ্ট্রীয় সমাজে, না কোথায়, নাকি ওই বনে বাজারে পশুর মধ্যে? কি মনে হয়? অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে না। যদি মানুষ যদি এক্সিস্ট নাও করে, তারপরে এই মরালিটি এক্সিস্ট করবে, কারণ এটা হলো অবজেক্টিভ মরালিটির ডেফিনেশনই এটা, যে যদি কোনো সেটা কিছু তো আমি এক্সিস্ট নাও করে, বুঝলাম যে কোনো ভাই, প্রাণী এখন এক্সিস্ট কথা নাও করে। হচ্ছে, হ্যাঁ কথা হইলো যে সেটা, এখন কথা হচ্ছে আমরা যে মোরালিটি, কত হচ্ছে পশুর মোরালিটি। যেমন হইতেছে কি, মানুষ যদি আরেকজনকে হত্যা করে, যেমন হইতেছে ব্রাহ্মণ শূদ্রকে হত্যা করতে পারে, কিন্তু আমাদের ইসলামিক লতে কি বলতেছে? না, ব্রাহ্মণ শূদ্রকে হত্যা করলে ইসলামিক নওশে শূদ্রকে হত্যা করার অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা করা হবে। এখন কথা হচ্ছে, পশু যখন আরেকটা পশুকে হত্যা করে, সেখানে কিন্তু কিন্তু ল এন্ড অর্ডার নাই যে সেখানে সেই পশুকে হত্যা করবে। সাপোজ সিংহ যদি একটা প্রাণীকে মেরে খায়, অথবা সিংহ যদি আরেকটা সিংহকে হত্যা করে, এখানে কিন্তু কেউ সিংহের বিচার করতেছে না। কিন্তু তোমার যে সমকামী জীবন, এটা কিন্তু রাষ্ট্রীয় আইনে আমাদের বাংলাদেশেই বৈধতা নাই, ভারতের বৈধতা আছে, কিন্তু তোমার সিলেটের যে তুমি সমকামী, এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানতে পারলে, এটা যদি মামলা হয়, তাহলে তোমার বিরুদ্ধে মানে তোমার কিন্তু সাজা আছে, তাই এর জন্য তোমার জন্য সাজা আছে, তুমি অলরেডি ক্রিমিনাল রাষ্ট্রীয় আইনে। কিন্তু কত হচ্ছে, তোমার কাছে কিন্তু এটা ক্রাইম মনে হইতেছে না। তাহলে এই যে মোরালিটি নিয়ে কথা বলতেছে, এটা তো আমাদের সমাজের মোরালিটি নিয়ে কথা বলতেছে, আমরা তো পশুর মোরালিটি নিয়ে কথা বলতেছি না ভাই। আমি যে পশুর শেষ হয়েছে মোরালিটি প্রশ্ন? নিয়ে কথা বলতেছি না, আমি কি প্রশ্ন শেষ কথাটাকে হইলে আমাকে পশুর, বলেন দাদা, আমি উত্তর দিই। হ্যাঁ আপনি আমাকে বলেন যে আমরা যে মোরালিটি নিয়ে কথা বলতেছি, এটা কি মানুষের জন্য প্রযোজ্য না পশুর না না, জন্য? এত সময় যা বলছেন সবকিছুর উত্তর দিব, আমাকে ইন্টারাপ্ট না, করবেন না। সবকিছু না, তো একটা উনি, প্রশ্ন, আমরা যে না না, মোরালিটি নিয়ে কথা বলতেছি, এটা মানুষের জন্য না পশুর জন্য? না, এই প্রশ্নের লাস্টে উত্তর দিব। এই আগে অনেক কিছু বলছেন, এগুলোর উত্তর দিতে হবে আমাকে। সবকিছু পয়েন্ট একটাও মিস যাবে না, সব পয়েন্টের উত্তর না দেওয়া হবে। পয়েন্ট, আপনি আমি তো এখনো পূর্বের প্রশ্নেরই কোনো উত্তর পাই নাই, কিন্তু আলোচনা যত আগাচ্ছে না বলে আমি সব লাগাতে বাধ্য হয়েছি। তাহলে আপনি এই যে প্রশ্ন কথা চেঞ্জ হচ্ছে, করতে। মোরালিটিটা মানুষের উপর অ্যাপ্লাই হবে না পশুর জন্য, এটা আগে, যে দেখেন, আমরা যে আচ্ছা যে এখন মোরালিটি আলোচনা ইন্টারেক্টিভ,
ইন্টারাপ্ট করেন না, উত্তর দিই। তো স্যার, মোজাম্মেল স্যারকে আবার রিকোয়েস্ট করবো, দেখেন এই যে আমি ডিডাকটিভ আর্গুমেন্ট দিলাম, এখন ইন্টারাপ্ট করবেন না প্লিজ, আমার আমার সময় এখন। তো এই যে আমি ডিডাকটিভ আর্গুমেন্ট দিলাম স্যার, আপনি চিটাগাং ইউনিভার্সিটির ফিলোসফি টিচার, আমরা ফিলোসফি নিয়ে আলোচনা করতে লাইক করি, আমাদের অ্যাভেঞ্জার্স 3 পেজ। এই যে আপনার আপনার স্টুডেন্ট আসছে মিস্টার তানভীর আহমেদ শরীফ, কোনো আইডিয়া নাই ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে স্যার, কোনো আইডিয়া নাই। তো আপনি কি লজ্জিত না স্যার যে এই এই ধরনের স্টুডেন্ট আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, আপনার আপনার জ্ঞানকে রিপ্রেজেন্ট করতেছে? তো প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনি আসেন আমাদের লাইভে, বা আপনার কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ফিলোসফি নিয়ে, তাদেরকে পাঠান। এই যে এত সময় ধরে রিডাকটিভ আর্গুমেন্ট দিয়ে এস্টাবলিশ করলাম যে সোর্স কি, সোর্স আনডিসকভার ন্যাচারাল লো, এটাই সে এত সময় ধরে বুঝতে পারে নাই। আনডিসকভার্ড, দেখেন সোর্স এবার হচ্ছে আনডিসকভার্ড, মানে পাওয়া যায় নাই। তো এখানে ওই যে আমাকে যারা শেষ করতে কমেন্ট না দিলে করতেছেন হবে তারা না। একটু লাইভে যুক্ত হয়ে বুঝান আমারে দেখি। হ্যাঁ, রনিন আনডিসকভার্ড দাস। ন্যাচারাল লো জাস্টিফাইড বাই ইন্ডাকটিভ ইনফারেন্স। আশা করি মোজাম্মেল স্যার আমি বুঝবেন আমি কি বলতেছি বলতেছি, আপনি যে বুঝতেছেন না। মোরালিটিকে মানুষের জন্য না পশুর জন্য, আমার উত্তর আরে পর্যন্ত ভাই, পাই নাই। আমার আমার আপনি যে এই যে অবজেকশন করলেন যে আনডিসকভার্ড কিনা, এটা তো আমার ফার্স্ট প্রেমিস। তো আপনি আমার প্রেমিসে অবজেকশন দেন, প্রেমিসে অবজেকশন দিয়ে বলেন আনডিসকভার্ড, তাহলে কি মিন করতেছেন আনডিসকভার্ড মাধ্যমে? আপনাকে ডিবেট শিখাতে হচ্ছে আমাকে, মানে অবাক করা কাণ্ড। আপনি আমার ফার্স্ট প্রেমিসে অবজেকশন দেন, ডিডাকটিভ আর্গুমেন্ট দিলে আপনি ফার্স্ট প্রেমিসে অবজেকশন দিতে যদিও পারেন যে তোমারে এই জায়গায় তো আপনি বলতেছি, আনডিসকভার্ড তোমরা বলতেছেন। হচ্ছে তো মোরালিটি দিতে পারো না, এখন মোরালিটি কার উপরে অ্যাপ্লাই হবে সেটাও তো দিতে পারতেছো না দেখি। মানে তার মানে কি মানুষের কোনো মোরালিটি নাই? আমি এইটার উত্তর তো দিলাম, অবজেক্টিভ মরালিটির আলোচনায় কার উপর অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাই হবে সেটা আলাদা বিষয়। আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হচ্ছে, আপনি তো প্রশ্নই করতে পারেন না। দিস ইজ রিডিকুলাস যে আনডিসকভার্ড আপনি প্রশ্ন করছেন। আনডিসকভার্ড এটা হলো আমার ফার্স্ট প্রেমিস, ইফ গড ডাজ নট এক্সিস্ট। মানে আপনি কিন্তু প্রথমে এত সময় দাবি পর্যন্ত করতেছো আর্গুমেন্ট যে রেখে, এটা নাই, মানে মোরালিটি মডারেটর নাই, সাহেব এটা তো এভাবে তোমার ডিবেট প্রথম করা যাবে দাবি। না। উনি যদি বারবার ইন্টারাপ্ট করে আমি ডিবেট করবো কিভাবে? দিস ইজ রিডিকুলাস। আনডিসকভার্ড এর প্রশ্ন বাংলা তো কি করতেই দর্শকরা পারতেছে না। বুঝতেছে না? বাংলা আপনার বলে দাও। আপনার দর্শকরা প্রশ্নগুলো বাংলা আমাকে করে বুঝতেছে না, দিতে দিতে হচ্ছে। আনডিসকভার্ড মানে কি? না, সোর্স হচ্ছে অ্যাভেঞ্জার্স 3 আনডিসকভার্ড, এই যে দেখো দর্শকরা আচ্ছা কমেন্ট এই করতেছে। আচ্ছা তানভীর ভাই, মানে উনি যে আনডিসকভার্ড ন্যাচারাল ল বলেছেন, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না, তাই তো? এটা আপনার একটু বুঝতে হবে। একটু বাংলা করে দাও তো ভাই। এটা একটু আচ্ছা আনডিসকভার্ড ল ঠিক আছে মানে কি? ওটা তাহলে, সোর্স মানে যেটা পাওয়া যায় না, ঠিক আছে আনডিসকভার্ড তাহলে এটা কি আমি, সোর্স হয়? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি রনিন দাসকে অনুরোধ করব, উনি এই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করে দিবে। তো আপনি একটু ওনাকে কথা বলার সুযোগ দিবেন, হ্যাঁ, মাঝে ইন্টারাপ্ট করবেন না। ধন্যবাদ রনিন দাস। হ্যাঁ, আই হোপ উনি ইন্টারাপ্ট করবেন না। তবে আমি ডিসঅ্যাপয়েন্টেড যে মোজাম্মেল ও এখানে ওনার একজন প্রশ্নের উত্তর মানে আমি দিব, সমস্যা নেই। কথা বলতেছে, আমি আবার কি লাইভে? আচ্ছা, আমার কথা কি বেডরুম। শোনা যায় মডারেটর সাহেব? হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে, আপনি একটু সরাসরি ওনার প্রশ্নের উত্তরটা দিন, উনি যে জিনিসটা জানতে চাচ্ছেন। হ্যাঁ, ওটা উত্তর দিব, কিন্তু উনি এই জায়গায় প্রশ্ন করছে আনডিসকভার্ড আনডিসকভার্ড। তো আনডিসকভার্ড হলো ফার্স্ট প্রেমিসে, তো প্রেমিস থেকে যে কনক্লুশন ফলো করছে, এই কনক্লুশন আনডিসকভার্ড এর ফলো করার বাংলাটা কি ভাই? দেখা ডিসকভার করা হয় নাই, কিন্তু এই আনডিসকভার জিনিসটা তো ডিসকভার করা হয় নাই তার মানে জাস্টিফাইড। সোর্সটা ডিসকভার করা যায় নাই, তার মানে সোর্সটা কি পাওয়া যায়নি? না না, সোর্সটা পাওয়া যায় নাই, না এটা এই আনডিসকভার জিনিসটা জাস্টিফাইড বাই ইনফারেন্স, আপনার ইন্ডাকটিভ মানে ইনফারেন্স হচ্ছে যেটাকে বলা হয় philosophy। আনডিসকভার্ড এর বাংলাটা কি? সোর্স পাওয়া যায় নাই? না না, আমাকে এক্সপ্লেন করে দিতে দেন, এক্সপ্লেন না করলে আপনি না বুঝবেন না তাহলে তো এই জায়গায় আপনার। আনডিসকভার্ড এর একটু কেউ গুগল করে দেখেন তো আনডিসকভার্ড মানেটা কি? আচ্ছা না না, আনডিসকভার্ড মানে তানভীর ভাই, পাওয়া গেছে। তানভীর ভাই একটু ওনাকে এক্সপ্লেন করতে দেন, সবাই দেখছে উনি কি ঠিকভাবে করতে পারছেন কিনা। আপনি একটু ওনাকে এক্সপ্লেন করতে আনডিসকভার্ড দেন, এর হ্যাঁ? বাংলাটা কি? একটু বাংলা বলো তো প্লিজ। আচ্ছা রনিন দাস, আপনি বাংলাটা বলে এটা একটু এক্সপ্লেন করে দিবেন আশা করছি। তানভীর ভাই আপনি তার মধ্যে ইন্টারাপ্ট করবেন না। হ্যাঁ, মনে করেন যে আমরা এইটা এক্সপ্লেন করা খুব সুন্দর, একদম খুব ইজি। এগুলো এক্সপ্লেন, এগুলো বাচ্চাদের সামনে এক্সপ্লেন করা যায়, এগুলো বাচ্চা হলেও বুঝবে, যে মোটামুটি ফিলোসফি যারা যাদের আইডিয়া আছে তারা বুঝবে। আনডিসকভার্ড মানে হলো খুব সুন্দর করে, এই আর্গুমেন্টটা কিন্তু অনেক সুন্দর করে আর্টিকুলেট করা হচ্ছে। আনডিসকভার্ড বলতে বোঝানো হচ্ছে, ধরেন প্রাচীন গ্রিস, ধরেন কোনো প্রাচীন এনশিয়েন্ট জায়গায় যদি আমরা, যেহেতু আজকে মানে বৃষ্টি কিভাবে হচ্ছে, ঘূর্ণিঝড় কিভাবে হচ্ছে, আপনার বজ্রপাত কিভাবে হচ্ছে, এই ধরনের যে জিনিসগুলো আমরা এখন ডিসকভার করছি বা আলোচনা করতে পারতেছি কিভাবে হচ্ছে, এই জিনিসগুলা রনিন প্রাচীন দাস একটু গ্রিসের বা বাংলাটা পড়ো তো, এটা কি লেখা? এই আনডিসকভার্ড এর বাংলাটা কি লেখা পড়ো। মডারেটর সাহেব, এভাবে কিন্তু ডিবেট হবে না, উনি কিন্তু উত্তর দিতে দিচ্ছে না। না একটু সীমান্ত দা একটু ওনারা পড়তে পারেন তো, বাংলা তো মনে হয় পড়তে পারে নাকি? আচ্ছা আপনার তানভীর প্রশ্নের ভাই, উত্তর আমি দিচ্ছি দাদা। অনুরোধ করছি যে ওনার উত্তরটা শেষ করতে দিন, তারপর আপনি আবার বলবেন।
হ্যাঁ, আপনার উনি নতুন। এই যে আনডিসকভার্ড মানে তো আমরা বুঝি মানে অনাবিষ্কৃত, কিন্তু উনি অন্য কিছু দাবি করলে আমরা কি বলবো? এই হ্যাঁ ঠিক আছে, অনাবিষ্কৃত উনি কোনো অবজেকশন না তো। উনি বাংলা অর্থ সহ আপনি যে আপনাকে বলবে, আপনি একটু না না, তা আমি এক্সপ্লেন। তো দেখতেছি বাংলা অর্থ উনি জানে না, কারণ আমি তো দেখছি যে বাংলা অর্থ হচ্ছে অনাবিষ্কৃত। তানভীর ভাই, আমি আপনাদের আলোচনায় আমি ঢুকতে চাই না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যে এক্সপ্লেনেশনটা ওনার কাছে চেয়েছেন, উনি বাংলা অর্থ সহ সেটার এক্সপ্লেনেশন উনি দিবে। আমি আশা করছি সেই সময়টা আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। জি, জি কতক্ষণ রনি। লাগে শুনে? আনডিসকভার এই জায়গায় বাংলা অর্থ কি সেটা দেখানোর প্রয়োজন নাই। আমাদের অ্যাভেঞ্জার্স 3 পেজে সবাই এডুকেটেড মানুষ, আনডিসকভার্ড বললে ওনারা বুঝতে পারবেন। তো আনডিসকভার জিনিসটা কিন্তু কোনো অবজেকশন না। এটা আপনি বলতেছেন এটা আবিষ্কৃতই হয়নি, আবিষ্কৃত হয়নি, এটা কিন্তু কোনো অবজেকশন না। কেন অবজেকশন না? কারণ এই আনডিসকভার জিনিসটা জাস্টিফাইড বাই ইন্ডাকটিভ ইনফারেন্স, যেটা আপনি বুঝবেন না কিন্তু আপনার টিচার মোজাম্মেল স্যার বুঝবেন ঠিকই। আর এই জিনিসটা ইন্ডাকটিভ ইনফারেন্স কিভাবে এই জায়গায় অ্যাপ্লাই আর করতেছে যদি সেটা না একটু পাওয়া শুনেন। যায় তাহলে সেটা কিভাবে ল তৈরি করবে? সীমান্ত ডিবেট হবে কিভাবে? উনি তো বারবার ইন্টারাপ্ট করতেছে, উনি ফ্লো নষ্ট করতেছে আমার। তো আপনি আশা করি এগুলো একটু দেখবেন মডারেটর সাহেব প্লিজ। তো ইন্ডাকটিভ ডিসকভার শব্দটা কিভাবে জাস্টিফাই হচ্ছে এই জায়গায়? ধরেন আমরা এনশিয়েন্ট কোনো সময় যান, প্রাচীন গ্রিসে যান, যে কোনো জায়গায় যান, রোমান জায়গায় যান বা যে কোনো জায়গায় যান, তখন যদি কাউকে প্রশ্ন করা হইতো যে এই বজ্রপাত কেন হচ্ছে, বৃষ্টি কেন হচ্ছে, এগুলোর পিছনে কারণ কি, সে বলতো কোনো আনডিসকভার্ড ন্যাচারাল প্রসেস। যদি ভাই, ওই সময় রোমান বলতো ল কিন্তু আছে, তাহলে রোমানদের লিখিত ল আছে, রোমানদের বই আছে, রোমান আইন আছে। ভাই আপনাকে তাহলে অনুরোধ পুরা করছি, বিশ্বটা দেখে নাও। আপনি শো করবেন, অবশ্যই আমরা দেখবো। ওনাকে, রনিন্দার যদি কোনো ভুল কথা বলে আপনি অবশ্যই ধরবেন তাকে। আমরাও আশা করি আপনি বিভিন্ন যুক্তির মাধ্যমে, তথ্য প্রমাণের মাধ্যমে ওনার কথাগুলোকে ভুল প্রমাণ করবেন, আমরাও আশা করি। কিন্তু আপনি একটু ধৈর্য ধরে ওনার উত্তরটা শেষ করতে দিন, তারপর ওনার ভুলগুলো আপনি ধরবেন একটা একটা করে। ঠিক আছে, একটু অনুরোধ করছি প্লিজ। একটা একাডেমিক ডিবেটে এসে যদি এতবার মডারেটরকে মানে একজনকে করতে হয়, বারবার বলতে হয় যে একটু সময় দেন, একটু ইন্টারাপ্ট করবেন না, তাহলে তো এটা হাস্যকর শুভঙ্করদা হয়ে যায়। আপনি তো একাডেমিক একাডেমিক ডিবেট আলোচনার করতে যোগ্যই আসছে না। যে এখনো বইয়ের নাম বলতে পারলো না। এটা আপনার জেনেটিক ফেলাসি, বইয়ের নাম লাগবে না, জেনেটিক ফেলাসি বুঝতে হবে দাদা। তো ফেলাসি না হ্যাঁ, বুঝে আলোচনা এটাই আইসেন তো আপনি। বললাম যে তো কোনো বইয়ের শেষ নাম করতে নেই। দেন। আনডিসকভার জিনিসটা কিভাবে জাস্টিফাই, এটা শিখাই আপনাকে। আপনার সবকিছু তো শিখাতে হচ্ছে, আজকে কোনো জিনিস আর জানেন না। তো আনডিসকভার জিনিসটা এভাবে জাস্টিফাই হচ্ছে যে আমরা যদি প্রাচীন গ্রিসে বা এনশিয়েন্ট কোনো সময়ে যদি এই কোনো প্রশ্ন করা হইতো যে বজ্রপাত কেন হচ্ছে, ধরেন মিস্টার এক্স কে প্রশ্ন করা হয়েছে যে বজ্রপাত কেন হচ্ছে, বৃষ্টি কেন হচ্ছে, সে যদি বলতো এটা আনডিসকভার্ড ন্যাচারাল কোনো ফেনোমেনার কারণে হচ্ছে, তাহলে এই প্রশ্নটা, এই আনসারটা কিন্তু একদম ভ্যালিড আনসার। কারণ আজকে আমরা জানি যে এগুলো ন্যাচারাল প্রসেস, বজ্রপাতের পেছনে ন্যাচারাল কোজ কাজ করতেছে, বৃষ্টির পেছনে ন্যাচারাল কোজ কাজ করতেছে। তাহলে ওই যে 3000 বছর আগে, 4000 বছর আগে যে উত্তরটা দিছিল, এটা আমরা আজকে বুঝতে পারি যে সে তার আনসারটা ভ্যালিড ছিল। এটাকে বলা ইনডাকটিভ। এই যে আমার এক্সপিরিয়েন্সটা তৈরি হলো যে তার আনসারটা ভ্যালিড ছিল, যে তাহলে এই জিনিসটা এক্সপিরিয়েন্সটা শো করে আমি যখন এখন বলবো যে আনডিসকভার্ড ন্যাচারাল ল, সেটা হলো ইন্ডাকটিভ ইনফারেন্সের দ্বারা এই লাইনটা আনডিসকভার্ড ন্যাচারাল ল এটা জাস্টিফাইড। তার মানে যদি জাস্টিফাইড হয়ে যায় কোনো জিনিস, তাহলে এটা আনডিসকভার্ড এর বাংলা বের করে যে এটা অনাবিষ্কৃত, অনাবিষ্কৃত, এটা কোনো অবজেকশন হয় না। এটা কোনো এডাল্ট ডিবেটার হলে উনি বুঝতে পারতেন, বা ফিলোসফি জানা ডিবেটার হলে বুঝতে পারতেন। এই যে আনডিসকভার শব্দ আমি উল্লেখ করছি, কিন্তু সেটার পেছনে আমি জাস্টিফিকেশন দিতেছি, যেটা হলো ইন্ডাকটিভ ইনফারেন্স বলা হয়। মানে ইন্ডাকশন ইউজ করে কোনো ধরনের ইনফারেন্স বা কোনো ধরনের মিনিং তৈরি করা। তো এই জায়গায় আনডিসকভার বলতে এই যে প্রাচীন গ্রিসের যে লোকটা মানে যুক্তি একটা পয়েন্ট মেক করছিল যে এটা ন্যাচারাল কোনো ফেনোমেনা কারণে হচ্ছে, আমার আজকের পয়েন্ট আনডিসকভার ন্যাচারাল ল যৌক্তিক একটা পয়েন্ট। এই যৌক্তিক পয়েন্টকে যদি উনি রিজেক্ট করতে চান, তাহলে এটা যেহেতু আমার প্রেমিসের ফার্স্ট প্রেমিস, যেহেতু আমার আর্গুমেন্টের, তাহলে এই জায়গায় আর্গুমেন্টকে উনি রিজেক্ট করতে হবে, বা আর্গুমেন্টকে দেখাতে হবে যে ফার্স্ট প্রেমিস ফলো করে না, বা ফার্স্ট প্রেমিস ভ্যালিড না, বা ফার্স্ট প্রেমিসের নেগেশন প্রেমিস বেশি প্লজিবল। মানে একটা ডিডাকটিভ আর্গুমেন্টের প্রেমিসকে রিজেক্ট করতে হলে দেখাতে হয় যে নেগেশন প্রেমিস বা ডিফারেন্ট প্রেমিসটা বেশি প্লজিবল আপনার প্রেমিসের তুলনায়। এগুলা শব্দ অনেকে হয়তো নাও বুঝতে পারেন, আমাদের পরবর্তী লাইভে এসে কোয়েশ্চেন করতে পারেন। তবে আশা করি যাদের উদ্দেশ্যে বলতেছি যে যে চিটাগাং ইউনিভার্সিটি মোজাম্মেল স্যার, আশা করি উনি বুঝতে পারতেছেন, ওনার স্টুডেন্ট যদিও বুঝতেছে না। তো আমার এই আনডিসকভার জিনিসটা ইন্ডাকটিভ ইনফারেন্সের মাধ্যমে জাস্টিফাইড। মডারেটর সাহেব। হ্যাঁ, ধন্যবাদ। আহ, আর কি বলবো, রহিন দাস ভাইকে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি তানভীর আহমেদ শরীফ ভাইয়ের কাছে। তানভীর আহমেদ শরীফ ভাই, আপনি তো শুনলেন এতক্ষণ আপনার রহিন দাসের বক্তব্য। আর আপনি তাহলে শুরু করতে পারেন।
আর ওনার বক্তব্য থেকে যদি আপনার কোনো যেটা কোনো হচ্ছে আনডিসকভার্ড শব্দের অর্থটা কি আমরা সবাই জানি? আচ্ছা আচ্ছা, এটা কি আমি রনিন ভাইকে আবার একটু করব, রিকোয়েস্ট করব যে আপনি এটা যদি বাংলাটা ক্লিয়ার করতেন। শব্দের জাস্ট অর্থটা জাস্ট আনডিসকভার্ড, অনাবিষ্কৃত, হ্যাঁ অনাবিষ্কৃত, হ্যাঁ অনাবিষ্কৃত। এটা তো আমি একটু আগে তো এইটাই বললাম। না কিন্তু আপনি না হয়েছে কি রনিন দাস আপনার সবটা বক্তব্য মোটামুটি ইংরেজিতে দেয়াতে আপনি একটু সহজ ভাষায় যদি বুঝাতেন, আমার মনে হয় যে তানভীর আহমেদ শরীফ ভাই মনে হয় যে এইভাবে এই আলোচনা মানে উনি করে থাকেন না। বুঝতে পারছি আপনি বলতেছেন উনাকে একটু বাচ্চাদের মতো বোঝাতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। কিছু আনডিসকভার্ড মানে লটা আনডিসকভার্ড, এটা তুমি কি বুঝছো? তুমি আমারে বলো, তুমি আমারে বুঝিয়ে দাও। লটা আনডিসকভার্ড মানে হলো একটা ন্যাচারাল ফিনোমেনা, মানে ন্যাচারাল একটা ফিচারটা কাজ করতেছে, কিন্তু ফিচারটা কাজ করতেছে কিন্তু লটা আনডিসকভার্ড। এটা হচ্ছে রনিন দাসের দাবি। তার মানে এটা কি? লটা আছে, ন্যাচারাল ল সেটা আমাদের জানা আছে। ন্যাচারাল কথা বলতেছি রনিন দাস, আমি একজনের সাথে কথা বলতেছি, প্লিজ মঞ্জুরুল। লটা আনডিসকভার্ড মানে কি? লটা এক্সিস্ট করে? লটা আনডিসকভার মানে হচ্ছে যে এটা মানে এখনো আর আবিষ্কার করা যায়নি। মানে এটা ধরেন এই যে উনি যে আচ্ছা একটু আমি এক লাইন বলে দিই, উনি যে বললো না যে বৃষ্টি কেন হয়, এটা আগে আমরা জানতাম না, এখন আমরা জানি। তার মানে বৃষ্টি কিন্তু আগেও হতো। বৃষ্টি কেন হয় এটা কি মোরালিটির মধ্যে পড়ে? না এটা উনি একটা এক্সাম্পল দিচ্ছেন। না এটা উনি এক্সাম্পল দিচ্ছেন যে আমরা এটা জানতাম না আগে, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারছি। এক্সাম্পল হিসেবে গ্রহণযোগ্য? মানে মোরালিটির মধ্যে কি বৃষ্টি হওয়া না হওয়ার সাথে কিছু যায় আসে? না এটা তো যায় আসে না, কিন্তু উনি মানে একটা এক্সাম্পল দিয়ে কি আজকের মানে ডিবেটের সাথে এটা কি প্রাসঙ্গিক? না জাস্ট উনি তো একটা সিমিলার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। যদি আপনি না বুঝে থাকেন, যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে কি হবে? আচ্ছা যদি অপ্রাসঙ্গিক হয় আপনি তাহলে বলবেন যে আপনার এটা এই কারণে অপ্রাসঙ্গিক, আপনি একটু প্রাসঙ্গিক এক্সাম্পল দেন। এটা শিওর যে এটা অপ্রাসঙ্গিক। আপনি তাহলে কাজ করেন, আপনার বক্তব্য শেষ করে মানে এখানে আপনার ও যেটা দাবি করছে রোমানরা জানতো না যে বৃষ্টি কেন হয়, এখন আমরা জানি বৃষ্টি কেন হয়। আচ্ছা আমি একটু করে দিই তানভীর হোসেন ভাই, আপনি তাহলে আপনার এই সময়ে উনি যে কথাগুলো বলেছেন এগুলো আনসার করেন, করে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ওনাকে আবার করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আর কিছু বলছি না, আপনারা কথা বলেন। হ্যাঁ, এই যে দেখো যে দর্শকরা একটু দেখেন যে ও যে বলতেছে রোমানরা এক সময় জানতো না যে ল কেন হয়, মানে ওই বৃষ্টি কেন হয়। বৃষ্টি কেন হয় এটার সাথে মোরালিটির সাথে কিভাবে উনি রিলেট করলো রনিন দাস মনে হয়। আমি একটু এইখানকার কিছু ল গুলা দেখাই, যেটা হচ্ছে এই যে রোমান আইন, ঠিক আছে? এটা রেড হেরিং কাজই করতেছে, এটা পয়েন্টই না আমার। না আমি তো মোরালিটি নিয়ে কথা বলতেছি। তাহলে রোমান আইনে রেড হেরিং, হ্যাঁ রেড হেরিং কাজই হয়ে যাচ্ছে। মোরালিটি এথিক্স ল কাকে বলে? আমি তো মানে উনি ল এর সংজ্ঞাই জানে না। আমি যে ল আপনি এখন রেড হেরিং এবং স্ট্রম্যান দুইটাই একই সাথে করতেছেন, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন এবং স্ট্রম্যান করতেছেন। আমার যেটা পয়েন্ট না এটাকে পয়েন্ট বানায় আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। এটা আমার পয়েন্ট, যাতে মানে দর্শকরা দেখতে যায় প্লিজ। হ্যাঁ একটু মানে এই যে ল কাকে বলে বারবার বলতেছি, মোরালিটি ল, এটা এই যে দেখো যেটা হচ্ছে রোমান স্লেভ বা রোমান স্লেভ, এগুলো বই তো কখনো দেখে নাই, কারণ বই পড়ার তো আসলে এটা নাই। তো এখানে 10 প্রকার দাসের উৎসের কথা বলা হয়েছে, এটাকে বলা হয় ল। যেরকম হচ্ছে দাস হচ্ছে বস্তু হিসেবে গণ্যতা, আদেশ নির্দেশ মান্যতা, সম্পত্তির মালিকানাহীনতা মানে সম্পত্তির মালিক থাকতে পারবে না, চুক্তি সম্পাদনের অযোগ্যতা, সাক্ষ্য প্রদানের অসামর্থ্যতা মানে সাক্ষ্য প্রদান করতে পারবে না, নাগরিকত্ব থাকবে না, উত্তরাধিকার থাকবে না, কৃতদাসের অবস্থান, হস্তান্তরিত হওয়া মানে তাকে বিক্রি করা যাবে, আরেকজনের কাছে ট্রান্সফার করা যাবে, আইনগত কোনো কার্যক্রম সে করতে পারবে না। এটা হচ্ছে কৃতদাসের অবস্থা, এটা হচ্ছে ল। এটা একটা তাদের কাছে মোরালিটিক্স, যে তাদের কাছে এটা। তারপর ল, এই যে দাসের সৃষ্টি কি করবে? জন্মসূত্রে বা জন্মগত কারণে, যুদ্ধবন্দী হওয়ার দরুন। তো এখানে ল এর এই যে রাষ্ট্রীয় নাগরিকত্ব সৃষ্টি, এই যে 10টা দাসের উৎস আছে, এগুলো হচ্ছে ল। ল মোরালিটি যদি না বোঝার যোগ্যতা রাখে, এই যে মনুসংহিতা, এখানে 7 প্রকার দাসের উৎস আছে, এই যে 7 প্রকার দাস 54। কারণ তো ল কি বলতেছে এটাই বুঝতে নেই। এই যে মনুসংহিতা সমাজ ব্যবস্থা এখানে কি বলতেছে,
এখানে এথিস্ট বলতে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা হচ্ছে দ্বিজাতি, দুবার জন্ম হয়। আর শূদ্র হচ্ছে এক জাতি, সে হতেছে পুনর্জন্ম হয় না। এবং এখানে কি বলতেছে, ল কি বলতেছে, বলতেছে, এটাই তো বুঝতেছি না যে ল কাকে বলে। মোরাল এথিক্স কি, যে 7 প্রকার দাসের উৎস। আর ইসলাম কি বলতেছে, দাস দাসী বলা শির খারাপ, স্বাধীন ব্যক্তিকে দাস বানায় বিক্রি করা এটা হারাম। কিন্তু আমি যে কথা হচ্ছে যে এই যে জিনিসগুলা, এই যে ফিলোসফি দিয়ে এই যে মনুসংহিতার 9কে উচ্ছেদ করতে পারবে না রোমান ল উচ্ছেদ করতে পারবে, এটা হচ্ছে ল। এই যে ল কিন্তু সরাসরি এরকম বুক, মনুসংহিতার সরাসরি বুক, এই যে দণ্ডবিধি সরাসরি বুক, এই যে বিধিবদ্ধ ইসলামিক আইন সরাসরি বুক। কারণ হচ্ছে এগুলো ডিফাইন করা, একটা ল এর মধ্যে একটা সিস্টেম থাকতে হবে। সে সারাদিন ধরে বলতেছে ল এর সোর্স আছে এবং ল এর সোর্সটা আনডিসকভার্ড। তাহলে আনডিসকভার্ড যে জিনিসটা হয়েছে তার মানে কি সেটার কোনো সমাধান নাই। তাহলে যে জিনিসটা সমাধান নাই, তাহলে এতক্ষণ ধরে আমাদের আলোচনার ফলাফল হচ্ছে নাস্তিকতার কোনো মোরালিটি স্ট্যান্ডার্ড নাই, কোনো সমাধান নাই, এবং এটার কোনো লয়ের স্ট্যান্ডার্ড নাই। এটাতে কোনো মানুষের জীবন ধারণ করা সম্ভব না, এবং এটাতে একটা মানুষ পথভ্রষ্ট হওয়া ছাড়া কিছু পারবে না। ইভেন একজন যদি এটাতে আক্রান্ত হয় সেও কোনো দাবি করতে পারবে না। এখন সাপোজ হচ্ছে রনিন দাসের যে সমকামী পার্টনার, তারা পায়ুপথ ছিঁড়ে গেল, সে যে কোর্টে একটা মামলা করবে, এইটার জন্য নাস্তিকরা কোনো সমাধান দিতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশের লতে ল আছে, এই যে এখানে পায়ুকামের সাজা আছে, এখানে বিধিবদ্ধ ইসলামী আইনে আছে তাকে হত্যা করো। কিংবা যে জার্মান ভিখারি তারা যে দাবি করে পশুর সাথে সহবাস করবে, যেটা জার্মানিতে বৈধ, আর পশুর সাথে সহবাস করতে গেলে তো সেটারও যে ল আছে। পশুর সাথে জার্মানিতে যদি কেউ পশুর সাথে সহবাস করে, পশুর কাছে কনসেন্ট নিবে কি করে? এটা কোনো অবস্থা নাই। কিন্তু ইসলামিক আইনে কি বলতেছে যে তাকে হত্যা করা হবে, কেউ যদি পশুর সাথে সহবাস করে তাকে হত্যা করা হবে। এখানে লয়ের সোর্স আছে, আমাদের আমাদের কোরআন হাদিস থেকে লয়ের সোর্স আছে। আর সে বলতেছে লয়ের সোর্স আনডিসকভার্ড, আবার বলতেছে ডিসকভার মানে হইলো আনডিসকভার মানে আছে। মানে আজীব আজীব সব দাবি, মানে এমন হাস্যকর দাবি করেই যাচ্ছে যে আসলে এটা না। এটা তো আমি মাত্র 1.5 ঘন্টা হয়েছে, আমি তো সারা রাত যদি আমি কথা বলি তাহলে তো আমি কোনো ল পাচ্ছি না। আমি কিন্তু আমি বলতেছিলাম ল বলো। আমি একটু ক্লিয়ার করে তানভীর শরীফ, আপনি তাহলে আপনার বক্তব্যটা শেষ করে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ওনাকে করতে পারেন, প্রশ্নগুলো ছেড়ে দিতে পারেন, তারপর উনি আনসার দিবেন। আপনি আর কিছু বলার থাকলে প্রশ্নগুলো চলে আসছে, এগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে তাহলে তানভীর শরীফ তাহলে শেষ করুক। আপনার যদি আর কিছু বলার থাকে আপনি শেষ করে তারপর ছেড়ে দিন রনিন দাসের কাছে। হ্যাঁ তানভীর শরীফ। আমার এই যে একদম সিম্পল কোশ্চেন, যে লয়ের কোন সোর্স তারা তৈরি করতে পারতেছে না, তার মানে এটা একটা বাতিল থিওরি, মানে যেটা কোনো সমাধান দিতে পারে। আমি এতক্ষণে প্রশ্ন করলাম যে ল কারা মেকিং করবে, সে কোনো সমাধানে দিতে পারে। একজনের নাম এতক্ষণে কেউ শুনতে পাইছো, তুমিও পিছনে ছিল, সীমান্ত প্রতীক্ষতা ছিল, কেউ একজন আমাকে বলতে পারবে যে ল কারা মেকিং করছে? 1.5 ঘন্টার মধ্যে সে একটা নাম বলতে পারছে। মোরাল রিয়েলিস্ট। আমরা তাহলে করি, মানে জাস্ট আলোচনাটা আমরা শেষ করি যেহেতু এখানে দর্শকরা আছে। আমরা যারা আছি মডারেটর, আমরা তো এটার কোনো সিদ্ধান্ত আর আপনার দিতে পারবো না। সো আমরা তাহলে আলোচনাটা কন্টিনিউ করি। আপনি কি আর কিছু বলবেন? আমি কোনো ফলাফল পাচ্ছি না, মানে সারা রাত যদি ওকে কথা বলতে দেই ও বলবে আনডিসকভার। আচ্ছা ঠিক আছে, আপনার কি আর কিছু বলার আছে? থাকলে আপনি শেষ করে তারপর আমি আর কিছু বলতে চাই, কারণ আমি 1.5 ঘন্টা আলোচনায় এখন আমি একটা বইয়ের নাম পাই নাই, মানে ল তারা তৈরি করবে, এবং ইভেন একটা ল এক্সাম্পলও দিতে পারে নাই। কারণ আমার সামনে প্রচুর ল এক্সাম্পল ল আছে, হাম্বুরামি আইন আছে, গ্রিক ল আছে, রোমান ল আছে, মনুসংহিতা আছে, ভারতীয় ল আছে, এই ইসলামী শরীয় আইনের ল আছে, কিন্তু তাদের কাছে হচ্ছে আননোন। মানে তাকে যদি আমি একটা দায়িত্ব, যে একটা দেশের, আমি যদি আজকে তোমাকে দায়িত্ব দেই যে তুমি আজকে এই দেশটা পরিচালনা করো, কিছুই দিতে পারবে না, নাথিং। মানে কথা মানুষ, ঠিক আছে তোমার কথা শুনে আনডিসকভার যদি একটা মানুষ তো পিটাতে আসবে। তুমি বলো যে আনডিসকভার, এই কথা আপনার তাহলে হ্যাঁ আপনার বক্তব্য তাহলে আপনি এই মানে এই মুহূর্তে করে ছেড়ে দেন, দিয়ে আমরা রনিন দাসের কাছে শুনে আসি, তারপর আপনার কাছে আবার আসবো। হ্যাঁ আমরা তো রনিন দাসের কাছে চলে আসছি। রনিন দাস আপনি
জানেন যে আপনি তো জানেন আজকে আমি এমবি থেকে আসছি, বেশি সময় থাকতে পারবো না, তো আমার কনক্লুড করতে হবে এখন। আচ্ছা আমরা ঠিক আছে। কনক্লুশনের দিকে যাই। তো এখন আপনি প্লিজ, আপনি যেহেতু মডারেটর হিসেবে আসছেন, আপনি উনাকে ইন্টারাপ্ট করতে দিবেন না প্লিজ। আমি আচ্ছা ঠিক আছে, এতক্ষণ উনি সমস্যা নেই। যাকে তানভীর আহমেদ শরীফকে আমি complete ইয়ে করবেন। করে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে রিকোয়েস্ট করছি, আপনি কাইন্ডলি আপনি ইয়ে করবেন না, জাস্ট শেষ করতে দিবেন, না হয় কিন্তু আবারও ইয়ার সময় বেশি যাবে এবং আলোচনাটা ইয়ার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, প্লিজ তাহলে আপনি ইন্টারাপ্ট করবেন না, উনি শেষ করবে, শেষ করে উনি বলবে যে আমার শেষ হয়েছে, এবার আপনি বলুন। ঠিক আছে, তাহলে রনিন দাস আপনি শুরু করুন। হ্যাঁ, এতক্ষণ উনি যা করছেন, আশা করি ইন্টারাপ্ট করবেন না, এতক্ষণ উনি যা করছেন এটা খুব বেশি লজ্জাজনক আমাদের মুজাম্মেল স্যারের জন্য, যে একজন টিচারের স্টুডেন্ট হয়ে উনি ফিলোসফি না বুঝে রেসপন্স করতেছে, উনি ফেলাসি আফটার ফেলাসি করতেছে। তানভীর আহমেদ শরীফের যে কোনো ডিবেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফেলাসি কাকে বলে। ফেলাসি সেকেন্ডে সেকেন্ডে ফেলাসি, এটা হলো এই জায়গায় তিনি 3-4টা ফেলাসি করছেন। স্ট্রম্যান ফেলাসি, আমার পয়েন্ট না বুঝে আলোচনা করে চলে গেছে। আরেকটা হলো আপনার রেড হেরিং ফেলাসি, মানে পয়েন্টে আলোচনা না করে অন্যদিকে চলে যাওয়া। একটা হলো পয়েন্ট না বুঝে আলোচনা করা, একটা হলো পয়েন্টে না দেখে অন্যদিকে চলে যাওয়া। তো এটা হলো রেড হেরিং ফেলাসি এবং স্ট্রম্যান ফেলাসি, দুইটাই করছেন। আর একটা বই বই বলতেছেন, এটা হলো জেনেটিক ফেলাসি। বই থেকে আসুক, মুখ থেকে আসুক, যে জায়গা থেকে আসুক, সে যদি জাস্টিফিকেশনের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করতে পারে, যতক্ষণ আপনি জাস্টিফিকেশনকে ধ্বংস না করতে পারতেছেন, জাস্টিফিকেশনকে ইরিলিভেন্ট প্রমাণ করতে না পারতেছেন, তত সময় পর্যন্ত তার পয়েন্ট সাকসেসফুল, তার পয়েন্ট এস্টাবলিশড। এখন আমি উত্তর দিই, উনি যত ল গুলা নিয়ে বলছে, সব ল নিয়ে যারা হলো আপনার এক্সপার্ট, যারা হলো এই ল গুলা নিয়ে কাজ করে, যেহেতু আমাদের আজকের অথরিটি হলো ফিলোসফি, যেহেতু মরালিটি ফিলোসফির ইস্যু, এটা আগেও বলছিলাম যে এই ল নিয়ে যারা এক্সপার্ট, ফিলোসোফার্স অফ ল, তারা হলো আপনার 60% আপনার এথিস্ট। তারা হলো 60% এথিস্ট থাকার কারণে যত ল নিয়ে এসে উনি আজকের টপিক যে নাস্তিকতার মোরালিটি স্ট্যান্ডার্ড কি, এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন মিস্টার তানভীর আহমেদ শরীফ। উনি একদম ওনার সব পয়েন্ট, ল নিয়ে যত পয়েন্ট আছে সব পয়েন্ট ডিসমিস হয়ে যায়। যারা ল নিয়ে এক্সপার্ট তারাই আমার পজিশনের দিকে, তারাই আমার দিকে সাপোর্ট, আমার দিকে সাপোর্ট তাদের। নাস্তিক রনিন দাসের দিকে, তারাও নাস্তিক, আমিও নাস্তিক, ফিলোসোফার্স অফ ল। তারা ল নিয়ে যারা, তারা এক্সপার্ট, তারা এগুলাকে নাস্তিকতার মরালিটি স্ট্যান্ডার্ডে কোনো প্রবলেম হিসেবেই মনে করতেছে না। নাস্তিকতার মরালিটি স্ট্যান্ডার্ড পসিবল, এবং এই পসিবল যেহেতু এই ল গুলা, রোমান ল বা বাংলাদেশের ল বা অন্য দেশের ল, মনুসংহিতার ল, এই ল গুলা কোনো প্রবলেমই তৈরি করতেছে না, কারণ তারা হলো এগুলার এক্সপার্ট, তারা গবেষণা করে এগুলা নিয়ে। তো ফিলোসোফার্স অফ ল, ল নিয়ে আলোচনা করতেছেন তার মিরাজ শরীফ, কিন্তু ল এর বস যারা এগুলা নিয়ে গবেষণা করে তারা আমার দিকে, নাস্তিকতার দিকে। আর ওনার প্রশ্ন হলো যে আনডিসকভার্ড, আনডিসকভার্ড শব্দটা নিয়ে ওনার অনেক বড় সমস্যা। ল এর প্রশ্নের উত্তর তো কিন্তু দিছি, ল নিয়ে আলোচনা করলেই আমার দিকে আসবে। ল নিয়ে উনি আলোচনা করে আসলে উনি আমার পয়েন্টটাই মেক করতেছে। ল নিয়ে আলোচনা করা মানেই নাস্তিকতা স্ট্রং হচ্ছে আজকে ডিবেটে। যারা ল নিয়ে গবেষণা করে তারা নাস্তিক বেশিরভাগ। তো ওনার প্রশ্ন এই জায়গায়, উনি আনডিসকভার শব্দটা নিয়ে ওনার সমস্যা হচ্ছে যে ইফ গড ডাজ নট এক্সিস্ট দেয়ার ফর স্ট্যান্ডার্ড ফর মরালিটি আনডিসকভার ন্যাচারাল ল। আমি বলছি আর্গুমেন্টে, মোজাম্মেল স্যারের উদ্দেশ্যে বলতেছি যে এই হলো আপনার স্টুডেন্ট, একটা আর্গুমেন্টে আপনি কোনো শব্দ নিয়ে যদি প্রবলেম তৈরি করেন, তাহলে আপনার আর্গুমেন্টটাকে ইনভ্যালিড প্রমাণ করতে হবে, আপনার প্রেমিসকে ডিনাই করতে হবে। এই জায়গায় আনডিসকভার্ড এর পক্ষে তো আমার জাস্টিফিকেশন আছে, আনডিসকভার শব্দটা নিয়ে উনি পড়ে আছেন। এটাকে হলো আর্গুমেন্ট, মানে অপোজিশনের আর্গুমেন্ট না বুঝার ফলাফল, ফিলোসফি বা ডিডাকটিভ আর্গুমেন্ট না বুঝার ফলাফল। মোজাম্মেল স্যার, আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড আপনার স্টুডেন্টের উপর। আপনি আরো বেটার স্টুডেন্ট আমাদেরকে, বেটার স্টুডেন্ট পাঠালে বেটার হয় আমাদের লাইভে। তো আর্গুমেন্টের কোনো প্রেমিসে একটা শব্দ নিয়ে কোনো অবজেকশন দেওয়া যায় না, অবজেকশন দিতে হয় আর্গুমেন্টের ফুল প্রেমিস নিয়ে। উনি শব্দের পক্ষে, আমার তো এই শব্দ দ্বারা যে আমি পয়েন্টটা মেক করছি আনডিসকভার্ড ন্যাচারাল ল, এটার পক্ষে তো আমি ইন্ডাকটিভ ইনফারেন্সের মাধ্যমে জাস্টিফিকেশন ওনাকে দিলাম। উনি বলতেছে রোমানরা নাকি জানতো না, আমি নাকি বলছি রোমানরা নাকি জানতো না যে বৃষ্টি কিভাবে হয়। আমি রোমানদের স্পেসিফিকলি বলি না, এটা হলো স্ট্রমেন ফেলাসি। আমি বলছি এনশিয়েন্ট যে কোনো সময়ে যান, এক সময় না এক সময় তো তারা জানতো না যে আপনার বৃষ্টি কিভাবে হয়, বজ্রপাত কিভাবে হয়, তারপর আপনার বন্যা কিভাবে হয়, তারপর আপনার কিভাবে হয়, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো কিভাবে হয়, এগুলো তারা জানতো না। তারা বিভিন্ন ধরনের কেউ বলতো গড করছে, কেউ বলতো আল্লাহ করছে, কেউ বলতো এই করছে সেই করছে। কিন্তু এই জায়গায় যদি কেউ একজন দাবি করতো যে এটা হলো আনডিসকভার্ড ন্যাচারাল প্রসেস, বা কোনো ধরনের ন্যাচারাল প্রসেস যেটা এখন আমরা ডিসকভার্ড না কিন্তু পরবর্তীতে ডিসকভার্ড হবে, এইটা একটা রেশনাল ক্লেম। এই ক্লেমটা কমপ্লিটলি যৌক্তিক একটা ক্লেম। সেম ক্লেমটা আমি এই জায়গায় মেক করতেছি, যেটাকে বলে ইন্ডাকটিভ ইনফারেন্স। ইতিহাস থেকে উদাহরণ নিয়ে বর্তমানে অ্যাপ্লাই করা কোনো আনসার দেওয়ার জন্য, এই জায়গায় আমি এটাই অ্যাপ্লাই করছি যে আনডিসকভার্ড ন্যাচারাল ল। এটাকে এই আনডিসকভার্ড ন্যাচারাল ল কে উনি যদি বলে এটা আনডিসকভার্ড, আনডিসকভার্ড বলে উনি ইয়ে করার চেষ্টা করে, ডিনাই করার চেষ্টা করে, তাহলে উনাকে আমার ইন্ডাকটিভ ইনফারেন্স যেটা আমি শো করলাম, এই ইন্ডাকটিভ ইনফারেন্স কে ওনাকে রিজেক্ট করতে হবে। কিন্তু উনি ইন্ডাকটিভ ইনফারেন্স কে রিজেক্ট করতে পারে না। উনি এটা দেখাতে পারে নাই যে
আগে কেউ যদি এনশিয়েন্ট সময় যদি এটা বলতো তাহলে এটা ইলজিক্যাল হতো, এটা উনি বলে নাই। এটা কিন্তু উনি উনি পয়েন্ট আউট করে নাই। ভিউয়ার্স যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা কিন্তু উনি পয়েন্ট আউট করে নাই। যদি ইতিহাসে এমন কোনো মানুষ থাকতো যে বলতো যে এই বৃষ্টি হচ্ছে কোনো আনডিসকভার্ড ন্যাচারাল প্রসেসের কারণে, আনডিসকভার্ড ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল প্রসেসের কারণে, তাহলে সেটা ইললজিক্যাল হতো কেন? এই এক্সাম্পল কিন্তু উনি শো করে নাই। যেহেতু উনি শো করে নাই, আর এবং আমি আমি দেখাচ্ছি যে এটা ইন্ডাকটিভ ইনফারেন্সের মাধ্যমে এটা মানে লজিক্যাল আনসার, এই সেম যুক্তি আমি এই জায়গায় ইউজ করতেছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা আজকে যেহেতু কনক্লুশন দিতে হবে আমাদেরকে, উনি যত ধরনের প্রশ্ন করছে, যে ল গুলা কিভাবে আসছে, মানে যে ল গুলা নিয়ে উনি আলোচনা করছে, ল গুলার যারা বস, ল গুলা নিয়ে যারা কাজ করে তারাই নাস্তিকতার পক্ষে, নাস্তিকতা রেশনাল। আর আমার স্ট্যান্ডার্ড ফর মরালিটি, আমাদের আজকের যে সাবজেক্ট স্ট্যান্ডার্ড ফর মরালিটি, কি স্ট্যান্ডার্ডটা আছে নাস্তিকতা, কি স্ট্যান্ডার্ড আছে, এটা আমার আর্গুমেন্ট যেহেতু এখনো পর্যন্ত তিনি ডিবাঙ্ক করতে পারেন নাই, একটা ডিডাকটিভ আর্গুমেন্টকে ডিবাঙ্ক করার লাগে একটা ডিবেটে, উনি যেহেতু এখন পর্যন্ত ডিবাঙ্ক করতে পারেন নাই, সেহেতু আমার আর্গুমেন্টটা কিন্তু এখন এস্টাবলিশড। আমার আনডিসকভার্ড ন্যাচারাল ল এখন এস্টাবলিশ। আর আনডিসকভার শব্দ নিয়ে উনি বেশি ইয়ে করতে পারবেন না, কারণ এটা ইন্ডাকটিভ ইনফারেন্সের দ্বারা জাস্টিফাইড। এই শব্দগুলো উনি বুঝতেছে না, আমি জানি, এই জন্য বারবার প্রশ্ন করতেছে। কিন্তু ওনার টিচার কিন্তু ঠিকই বুঝতেছে, মোজাম্মেল স্যার, ওনার টিচার কিন্তু বুঝতেছে কি উত্তর দিচ্ছে, রনিত দাস কি বলতেছে, কারণ টিচার কিন্তু জানে যে এইগুলো আসলে ভ্যালিড অ্যান্সার, এগুলো জাস্টিফিকেশন কাকে বলে, আনডিসকভার্ড জিনিস কাকে বলে, ইন্ডাকটিভ ইনফারেন্স কি বলে, সেটা তানভীর আহমেদ শরীফ না বুঝলে ওনার টিচার মোজাম্মেল স্যার, চিটাগাং ইউনিভার্সিটি ফিলোসফির টিচার, উনি কিন্তু ঠিকই বুঝতেছে ইন্ডাকটিভ ইনফারেন্স কাকে বলে এবং এটা কিভাবে আর্গুমেন্টকে জাস্টিফাই করে। কারণ কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের ফার্স্ট প্রেমিসেও আপনার ইউনিভার্স বিগান টু, সরি, সেকেন্ড প্রেমিসে ইউনিভার্স বিগান টু এক্সিস্ট, এটা তো ইন্ডাকটিভ ইনফারেন্স ইউজ করা হয়েছে। তো ইন্ডাকটিভ ইনফারেন্স কিভাবে ইউজ হয় সেটা তানভীর আহমেদ শরীফের কোনো আইডিয়াই নেই কিভাবে ইউজ হয়, মানে উনি ডিবেটে চলে আসছে কোনো জিনিসের আইডিয়া না রেখে। আর আজকের যেহেতু আমাদের আলোচনার মেইন বেসিস হলো ফিলোসফি, অথরিটি হলো ফিলোসফি, তাহলে ফিলোসফিক্যাল ইস্যুতে আলোচনা করতে হলে এগুলা সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হয়। তো আমি কনক্লুশন এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার এমবি দিয়ে আসছি, আমার ওয়াইফাই আজকে কাজ করতেছে না, এই জন্য আমাকে কনক্লুশন দিয়ে দিতে হচ্ছে, কারণ এমবি কোন সময় শেষ হয়ে যাবে, পরে তানভীর আহমেদ শরীফ বলবে আমি পালিয়ে গেছি। তো এই জন্য কনক্লুশন দিয়ে দিচ্ছি। এখন উনি ওনার সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। অবজেক্টিভ নাস্তিকতার অবজেক্টিভ মরালিটির সোর্স কি? ন্যাচারাল ল, আনডিসকভার্ড ন্যাচারাল ল। আনডিসকভার্ড তাহলে এটা ইয়ে হলো কিভাবে? আনডিসকভার্ড জিনিসটা কিন্তু ইনফারেন্স, ইন্ডাকটিভ ইনফারেন্সের দ্বারা এস্টাবলিশড। আর আমার ডিডাকটিভ আর্গুমেন্টকে উনি ডিবাঙ্ক করতে পারেন নাই। তো উনি বলতেছেন আমাদের কাছে বই আছে কিনা, এটা হলো জেনেটিক ফেলাসি। বই থেকে বলুক, আর আর্গুমেন্ট দিয়ে বলুক, আর ফিলোসফি থেকে বলুক, সায়েন্স দিয়ে বলুক, যে কোনো জায়গা থেকে বলুক, বা তার নিজের বক্তব্যই থাকুক, সে যদি এটাকে জাস্টিফিকেশনের মাধ্যমে শো করতে পারে, জাস্টিফাই করতে পারে কোন ধরনের রিজনেবল কনক্লুশনের মাধ্যমে, তাহলে তার কোনো কংক্রিট এক্সাম্পল লাগে না। রিজনেবল কনক্লুশন ডাজেন্ট নিড এনি কংক্রিট এক্সাম্পল। এই যে কি লাইন বলছি এটাও কিন্তু তানভীর আহমেদ শরীফ বুঝে নাই, সে এটা কোনো আইডিয়াই নেই কি বলছি, কিন্তু তার টিচার মোজাম্মেল স্যার ঠিকই বুঝছেন, যে ফিলোসফির টিচার যিনি। ইন লজিক্যাল কনক্লুশন ডাজেন্ট নিড এনি কংক্রিট এক্সাম্পল। বই দিয়ে এক্সাম্পল দিতে হবে না, আমারটা হলো লজিক্যাল কনক্লুশন, কারণ আমি আর্গুমেন্ট দিছি ডিডাকটিভ, ফার্স্ট প্রেমিস সেকেন্ড প্রেমিস, কনক্লুশন ফলো করছে, এটা রুলসও ফলো করছে, কোনো অবজেকশন দেয় নাই তানভীর আহমেদ শরীফ। তার মানে আর্গুমেন্ট, ফিলোসফি নিয়ে আলোচনায় আর্গুমেন্ট হলো ফার্স্ট এন্ড ফরমোস্ট জিনিস, আর্গুমেন্ট ছাড়া কোনো জিনিস আলোচনা হবে না। যতক্ষণ পর্যন্ত অপোনেন্ট আর্গুমেন্টকে ডিবাঙ্ক করতে পারতেছে না, তত সময় পর্যন্ত আর্গুমেন্ট এস্টাবলিশড, তত সময় পর্যন্ত মানে আমার পজিশন এস্টাবলিশ। সো ডিডাকটিভ আর্গুমেন্টের কনক্লুশন যেহেতু এই জায়গায় দেয়ার ফর স্ট্যান্ডার্ড ফর মরালিটি ইজ আনডিসকভার্ড ন্যাচারাল ল, উনি জাস্ট প্রশ্ন করছে যে আনডিসকভার্ড কেন ভাই, এই শব্দটা আপনি ইউজ না করলেও পারতেন, কিন্তু এই শব্দটা ইউজ করছি কারণ হলো এই ইন্ডাকটিভ ইনফারেন্সের জন্য। তো আমি কনক্লুশন এটাই বলবো যে ফিলোসফি না জানার কারণে তানভীর আহমেদ শরীফের সাথে আলোচনাটা মানে আরো সুন্দর হইতো যদি কি ফিলোসফি জানার লোক আসতো। আমি অবশ্য আগে জানতাম যে তানভীর আহমেদ শরীফের সাথে এই আলোচনা ফলপ্রসূ হবে না, কারণ উনি ফিলোসফি সম্পর্কে আইডিয়া নাই। উনি ফার্স্টে ফিলোসফির কিছু প্রবলেম তুলে ধরছিল, এই প্রবলেম গুলোর কিন্তু আনসার দেওয়া হয়েছে আপনার ফিল্ড সার্ভে পেপারের মাধ্যমে। এবং ফিল্ড সার্ভে পেপার হলো এই যে ফিলোসফির যে প্রবলেম গুলো উনি তুলে ধরছিলেন এগুলোর উত্তর, যে কনসেনসাস তৈরি হওয়া। আর উনি বারবার বলতেছে একজন ফিলোসফারের নাম বলতে, ফিলোসফার্স অফ ল এর নাম বলতে, ফিলোসফার্স অফ আপনার মোরাল রিয়েলিস্টের নাম বলতে, বা ফিলোসফার্স অফ ল এর নাম বলতে, মানে যারা ল নিয়ে কাজ করে এদের একজনের নাম বলতে। একজনের নাম দিয়ে ফিলোসফি চলে না রে ভাই, একজনের নাম হলো ফেলেছি আপনার অবজেক্টিভ সাবজেক্টিভকে আপনি এই জায়গায় মানে ইরেশনাল ভাবে ইউজ করতেছেন অবজেক্টিভ সাবজেক্টিভ ডিস্টিংশনটাকে। আপনার এই জায়গায় কনসেনসাসকে শো করতে হবে। ফিলোসফারদের কনসেনসাস শো করার সময় যখন কনসেনসাস ইজ দ্য কোয়েশ্চন, তখন একজন ফিলোসফারের নাম উল্লেখ করতে হয় না। এটা হলো একটা বাজে অবজেকশন আপনার তরফ থেকে, আপনার দিক থেকে আসছে, যে একজন ফিলোসফারের নাম বলেন। একজন ফিলোসফারের নাম বলার প্রয়োজন নেই দাদা, কারণ হলো একজন ফিলোসফার নিয়ে আলোচনা হচ্ছে না, আমাদের আলোচনা হচ্ছে কনসেনসাস। আর কনসেনসাস হলো মরালিটির কনসেনসাস হলো ফিলোসফার্স অফ ল না, মরালিটির কনসেনসাস হলো মরাল রিয়েলিস্ট, যারা মরাল রিয়েলিজম নিয়ে যারা কাজ করে ফিলোসফিতে,
মরাল রিলিজম হলো সেই বিষয় যেটা হলো আমাদের অবজেক্টিভ মরাল স্টেটমেন্ট দেয়, যে যেমন মার্ডার ইজ রং, এটা একটা অবজেক্টিভ স্টেটমেন্ট। এটা যদি যে ন্যাচারাল ল এর সাথে আমাদের বায়োলজি ইন্টারঅ্যাক্ট করার ফলে এই ইনটিউশনটা তৈরি হয়, আর এবং এই স্টেটমেন্টের মাধ্যমে ইনটিউশনটাকে আবার রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটা পারফেক্ট অ্যান্সার। এটা আনসার রিজেক্ট করা ডিফিকাল্ট হবে যে কারো, মানে যারা ফিলোসফি বুঝে। এখন উনি না বুঝেই আলোচনা করতেছে আর কি। ফিলোসফির এই যে আমার ফার্স্টের তিনটা প্রশ্ন ছিল যে অবজেক্টিভ মরালিটি কাকে বলে, ডিডাকটিভ আর্গুমেন্ট কাকে বলে, ফেলাসি কাকে বলে, এই তিনটা প্রশ্নের উত্তর না জানার কারণে উনি আসলে ধরতেই পারতেছে না আমি কি বলতেছি, এবং উনি আর্গুমেন্টটাকেও ডিবাং করতে পারতেছে না। কারণ ডিডাকটিভ আর্গুমেন্টকে এইভাবে আনডিসকভার্ড শব্দ বলছেন, বাংলা কি এইভাবে ডিনাই করা হয় না। ডিডাকটিভ আর্গুমেন্ট ডিনাই করতে হলে আপনার আপনার করতে হবে, ফার্স্ট প্রেমিসকে ডিনাই করতে হবে। ফার্স্ট প্রেমিসকে ডিনাই করার টেকনিক কি? আপনাকে নিয়ে আসতে হবে নেগেশন প্রেমিস, মানে এই প্রেমিসের বিপক্ষে যে প্রেমিস আছে সেটা বেশি ভ্যালিড, সেটা বেশি প্লজিবল, সেটা বেশি গ্রহণযোগ্য। এই প্রেমিস কিন্তু আমরা এখনো শুনি নাই। উনি বারবার যাচ্ছে ইসলাম কি বলছে, মনুসংহিতা কি বলছে, এগুলো কমপ্লিটলি রেড হেরিং ফেলাসি। আমাদের টপিক হলো নাস্তিকতা মরালিটি স্ট্যান্ডার্ড কি। তো আমার আর্গুমেন্ট কি দিছি, আর্গুমেন্টের প্রবলেম আপনাকে তুলে ধরতে হবে। এই যে এইগুলো না করলে তো আপনি আলোচনায় তাহলে বেটার পজিশনে থাকতে পারলেন না। আর যেহেতু আমাদের আলোচনার বিষয় হলো মরালিটি স্ট্যান্ডার্ড কি, আর মরালিটি নিয়ে যারা কাজ করে সেটা হলো ফিলোসোফার্সরা, এবং ফিলোসফি হলো আমাদের মানে অথরিটি। তাহলে অথরিটি অনুসারে আমরা বলতে পারি যে রেশনাল পজিশন, আজকে ডিবেটে রেশনাল পজিশনে কে আছে? রেশনাল পজিশনে আছি আমি, কারণ হলো আপনার মোরাল রিয়েলিজম এটা নিয়ে কাজ করে, এবং মোরাল রিয়েলিজম বেশিরভাগই হলো আপনার এথিস্ট। কোন মোরাল রিয়েলিস্টের মধ্যে মুসলিম মনে হয় নাই, কেউ মুসলিম নেই। খ্রিস্টান আছে হয়তো কিছু 20%-এর মতো, বেশিরভাগ হলো আপনার এথিস্ট। তাহলে আজকের ডিবেটে নাস্তিকতা মরাল স্ট্যান্ডার্ড কি, সেটা হলো আনডিসকভার্ড ন্যাচারাল ল, এবং আনডিসকভার্ড ন্যাচারাল ল এর দ্বারা আমাদের যে ইনটিউশন তৈরি হবে সেটার মাধ্যমে আমরা অবজেক্টিভ মরাল স্টেটমেন্ট তৈরি করতে পারবো, যেটা ফলো করা হবে নৈতিক, আর যেটা ফলো না করা হবে অনৈতিক। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ রনিন দাসকে। আমরা তাহলে চলে আছি তানভীর আহমেদ শরীফের কাছে। তানভীর আহমেদ শরীফ, আপনি আনমিউট করে আপনার মানে করবেন, বক্তব্যটা শেষ করবেন। পাশাপাশি যদি কনক্লুশন বক্তব্য দিতে চান, কনক্লুশন বক্তব্য শেষে যেটা দিতে হচ্ছে পারেন। 1 ঘন্টা 40 মিনিটে আমি হয়তো 20 মিনিটে কথা বলছি কিনা জানি না, পরে শেষ করা যায় দেখতে পারে। তো কথা হচ্ছে মঞ্জুর, এই 1 ঘন্টা 40 মিনিটে মানে কোন মানে বই থেকে ফিলোসফি পড়াচ্ছে, এটা একটা বইয়ের নাম রনিন দাস বলতে পারে নাই। কথা হচ্ছে কোন ফিলোসফাররা আইন নিয়ে কাজ করছে, একটা নামও সে বলতে পারে না। অত দাবি করলো 60% হচ্ছে নাস্তিক, এখন আবার দাবি করলো 80% নাস্তিক বা 20% খ্রিস্টান। কথা হচ্ছে যে সারা বিশ্বের যে ল এর যে সোর্স গুলো আছে, ইভেন বর্তমানেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এখানে যে ল যেগুলো যে সোর্স গুলো আছে, তো এইটাই তারা তৈরি করছে কোথায়? আল হেদায়া, এটা হচ্ছে ইসলামিক একটা সোর্স। ফতোয়া ফিরোজ শাহী, ইসলামিক সোর্স। ফতোয়া আলমগীরি, ইসলামিক সোর্স। ফতোয়া স্বামী, ইসলামিক সোর্স। যদি এখন আমেরিকার ল গুলো আসি, তাহলে বেস্ট ল গিভার আমেরিকা, সেটাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আছে। সারা বিশ্বে উত্তরাধিকার আইন, এই যে দেখেন বলা যাচ্ছে সাকসেশন ইজ দ্য মুসলিম ফ্যামিলি। তো এই ল বইটা ইংল্যান্ডে পড়াচ্ছে, এবং এটা দেখেন, এটা হচ্ছে আপনি যদি দেখেন এখানে ছাপা হয়েছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? তো সারা বিশ্বে মুসলিম এই যে ফ্যামিলি ল, মানে পার্সোনাল যে উত্তরাধিকার আইনের উৎস, এটাও মুসলিম ল থেকে নিতে হইতেছে। এমনকি ইংল্যান্ডে পর্যন্ত পড়াইতেছে যে এই যে মুসলিমদের ল, এই যে কুলসন, যেটা আপনার ব্যারিস্টারি পড়তে গেলে আপনাকে এখানে যেতে হবে, ইউনিভার্সিটি অফ লন্ডন। তো সারা বিশ্বেই একটা বই আছে যেটার থেকে পড়াতে হইতেছে আপনার মুসলিমদের ল থেকে। তো এইখানে কোন নাস্তিক কাজ করছে একটা নামও দিতে পারে নাই। আর এটা হলো মাদ্রাসা যেটা করা হয় সহজ তিরাজি, সরে তিরাজি, এইটাও কোনো নাস্তিক লেখে নাই, এটাও কোনো মুসলিমদেরই। এটা হলো মাদ্রাসার বই, আর এটা হলো সারা বিশ্বে যেটা পড়ানো হয় সেটার বই। তবে হচ্ছে এখানে কোনো মুসলিমদের সোর্স আমি দেখতে পাচ্ছি না। ইভেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো যে লয়ের উৎস, এইগুলো দেখতেছি সবগুলো মুসলিমদের সোর্স। এখানেও কোনো ইয়ে নাই। এই কোর্টই আজম, যেটা এখন সুপ্রিম কোর্ট, দেওয়ানি কোর্ট আছে, ফৌজদারি কোর্ট আছে, তফসিল অফিস আছে, কোতোয়ালি থানায় আছে, সবই মুসলিমদের করা। কিন্তু আজ পর্যন্ত নাস্তিকরা কিভাবে ল অ্যান্ড অর্ডার তৈরি করছে, কি মোরালিটিসটা তৈরি করছে, একটা মাত্র নাম বলতে পারলো না। অথচ 60% নাকি নাস্তিক, 20% হচ্ছে ক্রিশ্চিয়ান। কিন্তু একটা নাস্তিক, একটা ক্রিশ্চিয়ানের নাম, মঞ্জুর, তুমি কি একটা নাস্তিক বা ক্রিশ্চিয়ানের নাম শুনতে পারছো যারা
ল তৈরি করছে, ল মেকার বা ল এর সোর্স দিতে পারছে, ল এর ফিলোসফি। মানে আমি এক তানভীর ঘন্টা শরীফ, তানভীর শরীফ শুনতে আসলে পাইছি। এখানে আমরা হচ্ছে মডারেটর, বা আমরা হ্যাঁ, আমরা এখানে কোথাও অংশগ্রহণ করব না। আপনারা এই আলোচনা করতেছেন, আপনারা আলোচনাটা শেষ করেন। হ্যাঁ, তো আজকে ঠিক আছে, আলোচনাটা সুন্দর হয়েছে। দর্শকরা চিন্তা জি, আপনি করেন কন্টিনিউ যে করেন। বলতেছে সে নিজেই দাবি করতেছে ল এর সোর্সটা আনডিসকভার্ড, আবার বলতেছে আছে। তো জিনিসটা হচ্ছে আছে এমন জিনিস যেটা হচ্ছে শূন্য, পরম শূন্য, কিছুই নাই। তো যেটা হচ্ছে এখানে খ্রিস্টানদের অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, হিন্দুদের অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। তো যারা হিন্দু খ্রিস্টান যারা আছেন, তারা একটু লাইভে এসে আমার সাথে কথা বলবেন, আপনাদের ওই ল এর সোর্সটা কি, কি ল আপনারা তৈরি করতে পারেন, ঠিক আছে, এবং ইউনিভার্সাল ল কি হইতে পারে। আর এখানে একজন কোশ্চেন করছেন যে ওই পুরুষাঙ্গ কাটার, হ্যাঁ পুরুষাঙ্গ কাটার মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টারে আছে যে ব্রাহ্মণ ওই যে শূদ্রের পুরুষাঙ্গ কেটে নিতে পারবে, এবং এটা বৈধ, এবং কাটলে এটার জন্য কোনো সাজা হবে না। এটা কিন্তু তাদের ল এবং মোরাল এথিক্স ছিল ইসলাম আসার আগে। আর ইসলাম আসার পরে এই যে বিধবা ইসলামিক আইন, এখানে যেটা হচ্ছে ব্রাহ্মণ যদি শূদ্রের পুরুষাঙ্গ কেটে নেয়, সেক্ষেত্রে দিয়াত বা কিসাস দুটেই হবে। যদি পুরুষ হয় তাহলে তার পুরুষাঙ্গ কর্তন করা হবে, আর যদি পুরুষ না হয়, যদি ব্রাহ্মণ নারী যদি শূদ্রের পুরুষাঙ্গ কেটে ফেলে, তাহলে সেক্ষেত্রে দিয়াত আদায় করতে হবে, পূর্ণ দিয়াত। এটা আমাদের ল আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে কিন্তু নাস্তিকতায় তারা কোনো ল দিতে পারে নাই। সেই যে ওই ইসলাম আসার আগেও তারা দাস ছিল, নরবলি দিত। তারপরে ওই হিন্দু নারীরা, তারা যারা শুদ্ধ নারী ছিল, ওই বুক স্তন ঢাকতে পারতো না। এমনকি আমরা এটাও জানি যে কলকাতায় যারা ছিলেন পিরালি ব্রাহ্মণ, আপনার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি হচ্ছে ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনিও পালক পুত্র, ঠাকুরবাড়ির পালক পুত্র, তিনিও ঠাকুরবাড়ির মানে বায়োলজিক্যাল উত্তরাধিকার কিন্তু ছিলেন না। তো সেখানেও যেটা হইলো, এই দ্বারকানাথ ঠাকুর যখন মেয়েদের বিয়ে দিতে পারতেছিলেন না, কারণ হচ্ছে তাদেরকে কেউ ব্রাহ্মণ হিসেবে স্বীকৃতি দিত না। তা দ্বারকানাথ ঠাকুর যখন মেয়ের বিয়ে ঠিক করলেন ঠাকুর বাড়ির, তো উনি যে ওনাকে পুরোহিতরা এবং যারা বিয়ে করাবে তারা শর্ত দিয়েছিল যাতে ব্লাউজ না থাকে, কারণ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তো স্তন ঢাকতে পারে না, এই জন্য ব্লাউজ খোলা রেখে বিয়েতে থাকতে বলা হয়েছিল। তা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর উনি ব্লাউজ সহ হাজির করলেন মেয়েকে, পাত্রীকে। তখন পাত্রপক্ষ বেঁকে বসে, এবং যে পুরোহিত সেও বলে বিয়ে পড়াবে না। তখন দ্বারকানাথ ঠাকুর ওখানে দেখাইলেন যে উনি যে ব্লাউজটা তৈরি করছেন, এই ব্লাউজে কোনো সেলাই নেই। কারণ পুরোহিত এবং পাত্রপক্ষ এখানে ঠিক করেছিল যে তারা শর্ত দিছিল সেলাই করা কিছু করা যাবে না। তাহলে ব্লাউজটা উনি আঠা দিয়ে লাগাইছিলেন, কাপড়টা আঠা দিয়ে লাগাইছিলেন। এই জন্য বলছে যে আপনারা যে শর্ত দিয়েছেন যে ব্লাউজটা সেলাই করা যাবে না, তার মধ্যে আঠা দিয়ে লাগাইছি, সেলাই তো করি না, আপনাদের শর্ত ঠিক আছে। তো এইটার পরে বাধ্য হয়ে তারপরে বিয়েটা হয়। তো এই যে মোরালিটি যেটা বললাম, আর আমি চাইলে এখন দেখাতে পারি যে রনিন দাসের যে বাসা সেখানে, সেখানে নরবলি দেওয়া হতো। এই তো ছিল, যদি আজকে ইসলাম না থাকতো তাহলে দেখা যেত যে অলরেডি রনিন দাস নরবলি হয়ে গেছে। আমি চাইলে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি যে রনিন দাসের বাসার সামনে নরবলি দিত হিন্দুরা। আর গতকালকেও আমি দেখাইলাম, গতকালকেও লাইভে আমরা দেখাতে চাইছিলাম যে তার ওখানেই একজন নমশূদ্র, সে একজন সাহা মেয়েকে বিয়ে করার কারণে যমুনা টিউবসে নিউজ আসলো, দুই পক্ষে হামলা হয়ে মানে মারামারি চলতেছে, মানুষ মার্ডার হয়ে যাওয়ার মতো অবস্থা। তা এই হচ্ছে বর্তমানে সমাজের অবস্থা। তা নরেন দাসকে যে প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ বলছিলাম যে মোরালিটি নিয়ে যে কথা বলতেছি, তো সেই মোরালিটিটা নিয়ে কথা বলি, এই মোরালিটা কাদের জন্য, মানুষের জন্য না পশুর জন্য? তো তিনি নিজেকে মানুষ না পশু এই দাবিটাও করতে পারে নাই, কারণ হচ্ছে তার ধর্ম অনুসারে তো তিনি আমার মানুষ না পশু। তা ইসলামিক আইনে যেটা বলা হতেছে না, সব আদম সন্তানই মানুষ, এবং আমরা জন্ম অবস্থায় মানে আমরা যখন আত্মা অবস্থায় ছিলাম তখনই আমরা সবাই মানুষ এবং মুসলিম ঘোষণা দিছি। সূরা আরাফ 7 নম্বর চ্যাপ্টার 172 নং আয়াত। তো তারা যে দাবিটা করে যে তারা পশু, তাহলে তারা কবরে জিজ্ঞাসিত হবে না, কিয়ামত উঠবে না, এটা সূরা আনামে এগুলো জবাব দেওয়া হয়েছে অনেকবার। তো আশা করি আমরা যে 1 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড চলে, এর মধ্যে আপনারা কোনো মোরালিটি খুঁজে পাইছেন কিনা, মোরালিটি কোনো বই খুঁজে পাইছেন কিনা, বা নাস্তিক্যবাদের মোরালিটি নিয়ে কারা কাজ করতেছে এদের একজনের নাম খুঁজে পেয়েছে না কিনা, আপনারা লাগলে 10 বার দেখেও যদি নামটা বের করতে পারেন তাহলে একটু আপনারা পোস্ট দিবেন, এসে কথা বলবেন, ঠিক আছে। কারণ আমি এতক্ষণে 148 মিনিটে আমি কোনো নাম খুঁজে পাইলাম না, কোনো মোরালিটি খুঁজে পাইলাম না, কোনো সলিউশন আমি খুঁজে পাই নাই।
তো নাস্তিকবাদের যদি 10 জনকে নাস্তিকবাদের আমরা একটা দেশ তুলে দেই, তাহলে অবস্থা কি হবে একটু আপনারাই চিন্তা করেন। যে এদের হাতে যদি আমরা একটা দেশ তুলে দেই, দেশ দেওয়ার দরকার নেই, আমরা যদি 10 জন মানুষের একটা সংগঠনও চালাতে দেই, যে 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষকে একজন কিভাবে লিডার হবে, একজন নেতৃত্ব দিবে, একজন নেতৃত্ব দেওয়ার জন্য কি গুণাবলীটা থাকা দরকার, এইটুক যোগ্যতাও এদের নাই। মানে একজন নেতা হতে গেলে যে যোগ্যতাটা থাকা লাগে সেটুকু নাই। সাপোজ আপনি একটা নেতা হবেন, মনে করেন যে আপনি কিছুই না, হয়তো একটা বাঁশঝাড় কাটবেন 10 জন মিলে। তো 10 জন মিলে এদের অবস্থা কি, সেখানে বলবে যে কে এই বাঁশঝাড়টা কাটার ব্যাপারে কে কিভাবে কাজ করবে। তুমি রনিন দাসলে পাঠালে, সে এসে বলবে যে আনডিসকভার্ড মোরালিটি, আনডিসকভার্ড কইলো। এখন এইটা শুনে এই 10 জন ব্যক্তি কিভাবে ডিসিশন নেবে যে কিভাবে এই বাঁশঝাড়টা কাটার কাজটা করতে পারে, আপনি একটু কল্পনা করেন তো। দেখেন, তাকে আমি জিজ্ঞেস করছি মোরালিটি নিয়ে, সে বলতেছে যে রোমানরা জানতো না যে বৃষ্টি কিভাবে হবে, কিন্তু এখন আমরা জানি, বিজ্ঞানের মাধ্যমে জানি বৃষ্টি কিভাবে হয়। তো হচ্ছে বৃষ্টি হওয়া না হওয়ার সাথে মোরালিটির কি সম্পর্ক, এইটুক সেন্স যার নাই। মোরালিটি কাদের উপরে অ্যাপ্লাই হবে, মানুষের উপরে না পশুর উপরে? মানুষের উপর পোলারিটি না পশুর উপর, মানুষের মোরালিটি আর পশুর মোরালিটি দুইটা কি এক হবে? এইটুক ডিস্টিংগুইশ করা, এইটুক নিজেকে পার্থক্য করার মতো যাদের যোগ্যতা নাই, এরপর তাদের সাথে কিভাবে আলোচনা করা যায়। এটার জন্য যে বাইবেলে এই জন্য নাস্তিক সম্পর্কে কি বলছে, একটু বাইবেলটা পড়বেন। আমার কাছে বাইবেলটা দেখতে পাচ্ছি এনআইভি, এটা আমেরিকা থেকে কেনা এনআইভি বাইবেলে জাস্ট একটু পড়বেন যে নাস্তিক সম্পর্কে বাইবেলে কি বলছে। তো মনে হয় নাস্তিক সম্পর্কে বাইবেলে যা বলছে এই ব্যাপারে আমি একেবারে 100% একমত। যদি সময় আরো বেশি থাকতো তাহলে বাইবেলের ভার্স গুলো পড়ে শোনাইতাম যে নাস্তিক সম্পর্কে বাইবেলে কি বলছে। আমি কোরআন হাদিস বা মনুসঙ্গীতে যাব না, শুধু বাইবেলের নাস্তিক সম্পর্কে যে কত নিকৃষ্ট পশু আরো যতগুলো মানে শব্দ ব্যবহার করছে, পড়তে লজ্জা লাগে নাস্তিক সম্পর্কে। তো আমার মনে হয় বাইবেলের এই ভার্স গুলো আপনাদের সবাইকে শেয়ার করা উচিত, যে অন্তত নাস্তিকতা সম্পর্কে বাইবেল কি বলছে। তো ধন্যবাদ সবাইকে, যথেষ্ট সময় নষ্ট করছি। হ্যাঁ, তো ধন্যবাদ ধন্যবাদ তানভীর শরীফ তানভীর। ভাই। হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, তানভীর শরীফ সীমান্ত ভাই আপনি আপনার, বলুন। হ্যাঁ, আপনার হ্যাঁ, বলুন। কনক্লুশন বক্তব্যের জন্য। তো আমরা মোটামুটি সবাই সুন্দর একটা আলোচনা আমরা দেখলাম এতক্ষণ ধরে। এখানে যারা ছিলেন এই আলোচনায়, ওনারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেছেন। তো এই বিষয়ে যেহেতু আমি একজন মডারেট ছিলাম, সেজন্য কোনো মন্তব্য করছি না। যারা আলোচনা দেখেছেন এবং যারা দেখবেন ওনারা আসলে বুঝতে পারবেন যে আলোচনাটা কেমন হয়েছে। তা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আলোচনাটা। দুইজনই ওনাদের বক্তব্য খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন। তো দুইজনকে আবার ধন্যবাদ। তো মঞ্জুল ভাই, এখন কি আমরা কি আলোচনাটা শেষ করে দিব, নাকি কোনো গেস্টকে আমরা কি নিব আলোচনায়? না, না, আমার মনে হয় আমরা আর যেহেতু এটা ডিবেট ছিল, আমরা ডিবেটটা সুন্দরভাবে শেষ করে দিই। এবং আলোচনাটা খুব সুন্দর হয়েছে, দুইজন গেস্ট আজকে ছিলেন। এবং আর মানে কি বলবো, ওনারা খুবই সুন্দরভাবে ওনাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে যে আমরা আর মানে করি না, কাউকে যুক্ত করে আমাদের ডিবেটের ফরম্যাটটা যেন মানে নষ্ট না হয়, আমার মানে সেটা জাস্ট বলা আর কি। হ্যাঁ, সীমান্ত ভাই। তো ঠিক আছে, ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের লাইভ ডিবেটটি দেখেছেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা দেখবেন সবাইকেও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা অ্যাভেঞ্জার টিম, আমরা সায়েন্স, রিলিজিয়ান্স এবং ফিলোসফির বিভিন্ন বিষয় নিয়ে ডিবেটের আয়োজন করে থাকি। তো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কথা বলতে আগ্রহী হন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই বিষয়গুলো নিয়ে ডিবেটের আয়োজন করব। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ঠিক আছে।